যেই সমস্ত পরিবার সুন্দর ছিল সেই সমস্ত পরিবারের লোকদের অসুখ বিসুখ কম হয়েছে। আমাদের রোল হচ্ছে আমাদের রিলেশনশিপের যে নেটওয়ার্ক এটার মাঝখানে থাকা। অনেক সন্তানের শত্রু হচ্ছে তার বাবা মা। সারা দুনিয়াকে উদ্ধার করে কোনো লাভ নাই যদি আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট না থাকে। আমি ক্লাস 4 থেকে 3 গোয়েন্দা পড়ি। নিজের ইগো বাচ্চাদের উপর চাপায় দিয়েন না। এনিওয়ে, আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্পর্ক, এবং আমরা সাবজেক্টটাকে সেট করছি রিসেট ইয়োর রিলেশনস। অর্থাৎ আমরা বলতে চেয়েছি যে আমাদের আজকের দিনে সবার সাথে আমাদের যে সম্পর্কগুলা সেটার অনেক কিছুই হয়তো বেঠিক হয়ে গেছে, ঠিক নাই। এখন আমরা এগুলো যদি মনে করি আমাদের জন্য ঠিক করা দরকার, তাহলে আমরা ঠিক করব, রিসেট। আর যদি মনে করেন দরকার নাই, ডেফিনেটলি দরকার নাই, এটা দিন শেষে আপনার সিদ্ধান্ত। প্লাস যদি আমরা কোনো কিছু করতে চাই আমাদের কিন্তু ওখানে কিছু ডেডিকেটেড থিঙ্কিং এবং ডেডিকেটেড ফোকাস লাগবে। অটোমেটিক কোনো কিছু হবে না। বিশেষ করে যেই সমস্ত সম্পর্ক ইতিমধ্যে খারাপ হয়ে গেছে, ধরেন একটা গাছের সাথে যদি আমি তুলনা করি, যে গাছটা অলরেডি মরার দিকে চলে গেছে, অনেকগুলো পাতা মরে গেছে এবং ওর গাছটা দেখে বুঝতেছেন এর বাঁচার চান্স কম, হয় না অনেক গাছ? এইটাকে যদি আপনি বাঁচাতে চান আপনাকে কিন্তু প্রচুর এফোর্ট দিতে হবে। অন্য 5টা গাছের মতো এটা দেখলে হবে না যে পানি দিলে দিলাম, না দিলে নাই, সার দিলে দিলাম, না দিলে নাই, রোদ পড়লে পড়লো। এটাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে টেক কেয়ার করতে হবে আগামী কিছুদিন। তারপর হয়তো বা যদি আল্লাহ চায় তো এটা আস্তে আস্তে রিভাইভ করতে শুরু করবে। সম্পর্কের ক্ষেত্রেও একইভাবে তাই। সো যদি আমরা মনে করি যে সম্পর্কগুলোকে আমরা ইমপ্রুভ করব, আমাদের ডেডিকেটেড সাপোর্ট দিতে হবে। এই জন্য আমরা বলেছি রিসেট ইয়োর রিলেশনস। তো প্রথমে আমি একটু আলাপ করতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আজকে কিন্তু আপনাদের কোনো হ্যান্ড আউট দেওয়া হয়নি, কারণ হ্যান্ড আউটের ভিতর আমি ঢুকতে চাইনি। যা বলবো তাই ফাইনাল, এবং এখানে কোনো টোটকা নাই। অনেক সময় আমরা অনেকদিন বলি না এই 3টা জিনিস করেন, এই 4টা জিনিস, এরকম কোনো কিছু নাই। আমি চেয়েছি যে আজকের ডিসকাশনে আমরা জিনিসটা বুঝবো, এবং যদি আমরা বুঝি সম্পর্কগুলোকে যদি আলাদা আলাদা করতে পারি তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? সো আমরা যদি একদম শুরুতে বলি, তো রিলেশন একটা মানুষের জন্য কি হিসেবে কাজ করে? রিলেশনশিপগুলো হচ্ছে আমাদের কতটা শেকড়ের মতো বা একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতো। মানে যদি আমার ফাউন্ডেশন দুর্বল হয় তাহলে যেমন একটা বিল্ডিং টিকবে না, ঠিক, বা একটা গাছের যদি শেকড় দুর্বল হয় তাহলে তো সেটা অল্প ঝড়েই বা বাতাসেই ভেঙে পড়ে যাবে। তো সেই জায়গা থেকে রিলেশন হচ্ছে মানুষের একটা রুট। আমরা যখন রুটটা আমাদের স্ট্রং থাকে একটা মানুষ হিসেবে, আমি যদি আমার নিজের উদাহরণ দিই, আমার পরিবার এবং আমার যে বৃহত্তর পরিবার সেই ব্যাপারে যদি আমার কনফিডেন্স থাকে যে হ্যাঁ, ধরে নেন তারা একটা সৈন্যবাহিনী এবং আমার দুর্গ শক্ত, আমি বিপদ পড়লে তারা আমার সামনে চলে আসবে, তাহলে আমি পৃথিবীর যেই সমস্ত যুদ্ধ সামনের, যেটা আমাকে একলা ফাইট করতে হয়, চাকরি, ব্যবসা, স্বপ্ন থাকে না, অনেক কিছু করতে ইচ্ছা করে, সেইটা করার পথটা আমাদের অনেক সহজ হয়। মানে আমাদের আত্মবিশ্বাসটা অনেক স্ট্রং থাকে। কারণ কি, আমরা দিন শেষে কিন্তু পরিবারের কাছে ফেরত যাই, এবং পরিবারের কাছে ফেরত যাওয়াটা কিন্তু এক ধরনের নারিশমেন্টের মতো কাজ করে আমাদের। যেমন সারাদিন কাজ করার পর আমরা ঘুমালে সকালবেলা আমাদের শরীরটা রিবিল্ড হয়, সেরকম আমরা যখন সারাদিন অনেক পরিশ্রম, ঝগড়া, যুদ্ধ, জয় পরাজয় এগুলোর পর যখন বাড়িতে ফিরে যাই তখন আসলে আমাদের জন্য একটা রিনিউয়াল হয়, আমাদের মনস্তাত্ত্বিক, শারীরিক সব জায়গায় একটা রিনিউয়াল হয়, স্পিরিচুয়ালও হয়। সে জায়গায় যাবো আমরা একটু পরে। কিন্তু যদি কারো পরিবারে সমস্যা থাকে, আমি শিওর আমাদের সবারই কম বেশি আছে, থাকার কথা, যেহেতু আমরা এমন এক সাবকন্টিনেন্টে থাকি, এইখানে সাসবি কবি বহুত হি, আপনারা তো দেখছেন এগুলা না, তারপরে কাহানি ঘর ঘর কি, ক্রাইম পেট্রোল দেখছেন না, এগুলা তো এগুলো তো এখানকারই ঘটনা, আমাদেরই আশপাশের ঘটনা। তো ভেজাল এগুলো চলতেই থাকে আমাদের। তো এইগুলো যখন থাকে তখন আমরা কিন্তু দিন শেষে অফিস শেষ করে বা কাজ শেষে যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার টানটা আমরা আসলে বোধ করি না। হ্যাঁ, তারপরেও যাই, রাতের খাবার খেতে হবে, ঘুমাতে হবে, সকালে আসতে হবে, কিন্তু আমরা ওই ফিলটা আসলে পাই না যে যাচ্ছি এখন, আমি গেলে ওখানে একটা নতুন বাচ্চাটা কোলে চলে আসবে, এনার সাথে কথা বলবো, আব্বার সাথে আম্মার সাথে কথা বলবো। এবং কোনো কথাবার্তা বলার সময় অফিসে যেমন আমরা মেকি মেকি ভাব নিয়ে থাকি না, একটু মেপে মেপে কথা বলি, ওগুলো বলতে হবে। আমি রিল্যাক্স ফুললি যা মন চাই খোলামেলা কথা বলবো, টেনশন রিল্যাক্স হয়ে যাবে, তারপর ঘুমায় পড়বো। তো ওইটা আমাদের অনেক সময় হয় না। যদি না হয় তাহলে ওই ফ্যামিলিতে ফেরত যাওয়াটা আসলে আমাদের জন্য খুব একটা লাভজনক হয় না। ওইটা আরেকটা ঝগড়ার ক্ষেত্রে পরিণত হয়। মানে এখানে কিছুক্ষণ আর্গুমেন্ট করলাম, এখন ওইখানে আর্গুমেন্ট করতে হবে। তাও অফিসের আর্গুমেন্টের কিন্তু নিয়ম আছে, কোড অফ কন্ডাক্ট, আপনারা জানেন তো না? কোড অফ কন্ডাক্ট কী করতে পারেন, বাসায় কিন্তু এগুলো নাই।
বাসায় কোনো কোড অফ কন্ডাক্ট নাই, বাসায় হলো যে যার শক্তি ক্ষমতা সেটাই হচ্ছে আসল। তো আমরা যখন এই রিনিউয়ালটা আসলে করতে পারি না, তখন আসলে আমাদের জন্য পরের দিন সকালটা আসলে একটা সুন্দর সকাল আসলে হয় না। মজার ব্যাপার, এই পৃথিবীর ইতিহাসে অনেক রিসার্চ হয়েছে, বড় বড় রিসার্চ হয়েছে, এবং রিসার্চগুলো কিন্তু অনেকভাবে মাপা হয় যে রিসার্চটা কত বড়, তার মধ্যে হয়তো অনেক স্যাম্পল নিয়ে মাপা হয়, মানে হয়তো 2 লাখ মানুষের উপর করা হয়েছে। তো এখন পর্যন্ত পৃথিবীর হিস্ট্রিতে সবচেয়ে লম্বা সময় ধরে করা রিসার্চ কোনটা? সবচেয়ে লম্বা সময় এটা হচ্ছে হার্ভার্ড করেছে, এবং সেই রিসার্চ শুরু হয়েছে 1937 বা 38, এবং এই রিসার্চ শেষ হয় নাই, এই রিসার্চ চলতেছে। তাহলে আজকের দিন পর্যন্ত এই রিসার্চের বয়স হচ্ছে প্রায় 87 বছর বা এরকম কিছু, 87 ইয়ার্স, 85 ইয়ার্স, 85 বছর। এবং এখানে ওই রকম সময়ে, ওই যখন 1938-এ শুরু করছিল, সেই সময় 750 মানুষকে নিয়ে রিসার্চটা শুরু করছিল, এবং এই 750 মানুষ হচ্ছে সমাজের আমেরিকার বিভিন্ন ধরনের মানুষ, একদম স্ল্যামের মানুষও নিয়ে আসছে, বস্তি, এই ধরনের 750 বা 700+ মানুষকে নিয়ে শুরু করছে। 85 বছরে তাদের ছেলে মেয়ে হয়েছে, অনেকের নাতি নাতনি পর্যন্ত হয়ে গেছে। এবং এই রিসার্চটা হয়তো কমপ্লিট করে ফেলার ইচ্ছা ছিল কোনো এক সময়, কিন্তু পরে যখন দেখেছে রিসার্চটা ভালো ভালো রেজাল্ট দিচ্ছে, তখন রিসার্চটা তারা কন্টিনিউয়াস রেখে দিয়েছে। সো এই রিসার্চের এখন পর্যন্ত 3-4টা রেজাল্ট বের করছে তারা, আরও সামনে আরও বের হবে। তার মধ্যে একটা রেজাল্ট বলেছে যে দেখা গেছে যেই সমস্ত পরিবারের পারিবারিক গঠন সুন্দর, বড়লোক বলেনি কিন্তু, যাদের পারিবারিক কাঠামো সুন্দর, পারিবারিক কাঠামো বুঝতে পেরেছেন তো? ওই যে বললাম, বাসায় ফিরে গেলে হাজবেন্ড ওয়াইফ, মা বাবা, শ্বশুর শাশুড়ি, সন্তানরা মনে করে যে একটা সুন্দর জায়গায় আসলাম। সুন্দর মানে আবার বলছে ইন্টেরিয়র সুন্দর না, খাওয়া বুফে লাঞ্চ না, মানে আমার ভাল লাগে এই জায়গাটা আসলে, আমার নিজের মনে হয়। আপনাদের অনেক আত্মীয় আছে না যারা হয়তো অত বড় লোক না, কিন্তু আপনি তার কাছে গেলে আন্তরিকতা বোধ করেন। তাহলে এখন বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? উনি হয়তো একটা ডিম পোস্ট করে দিছে আপনাকে, অনেক খাবার দিতে পারে নাই, কিন্তু আপনি তাতেই খুব খুশি। অর্থাৎ আপনার ফিল হয়, মানুষটার জন্য আপনার ফিল লাগে, এবং আপনি মানুষের কাছে গেলে তার সে বললো যে আমি তোমার জন্য দোয়া করবো, আপনি রিয়েলি যেন ফিল করলেন, দোয়াটা গায়ে এসে লাগলো। এরকম আছে না মানুষ? আবার অনেক মানুষ আছে, আপনি গেছেন অনেক কেতা দুরস্ত, অনেক কিছু দামি দামি খাওয়াচ্ছে, কিন্তু আপনি এখানে অত আন্তরিকতার টান পাচ্ছেন না। সো আমরা এটার বাইরের কথা বলছি, আমরা পরিবারের কথা বলতেছি। সো পরিবারের ভিতরে যেই সমস্ত পরিবার এই ধরনের অন্তরঙ্গ সম্পর্ক, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা, সন্তানরা, যে কথাটা আমি শুরুতে বলার চেষ্টা করতেছিলাম, তারা বেশি সাকসেসফুল হয়েছে এবং তারা বেশি হ্যাপি হয়েছে জীবনে। এটা একটা রেজাল্ট, এই 85 বছরের একটা রেজাল্ট। আরেকটা হচ্ছে, যেই সমস্ত পরিবার সুন্দর ছিল, সেই সমস্ত পরিবারের লোকদের অসুখ বিসুখ কম হয়েছে, এবং ইন জেনারেল সেই সমস্ত বাড়ির ছেলেমেয়েরা যারা এখন পরবর্তীতে অনেক মুরব্বী হয়ে গেছে, তারা বেশি দিন বেঁচেছেন কম্পেয়ার টু যেই সমস্ত বাসাতে খুটখাট ঝগড়াঝাটি লেগেছিল, সেটা গরিব হতে পারে, বড়লোক হতে পারে, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা বড় হয়ে হয়তো অনেক উপার্জন করছে, কিন্তু তাদের জীবনে সুখ শান্তি খুব কম, সফলতা কম, এবং সেই সমস্ত লোকরা বেশি অসুস্থ হয়েছে এবং খুব আর্লি মারা গেছে। আমি 4টার মধ্যে সংক্ষিপ্ত 2টা বললাম, আরও আছে, এগুলো ইন্টারনেটে দেখলে পারবেন। কাজেই এই যে লাস্টের কথাটা বললাম, এটা কিন্তু ধারণা বশবর্তী কথা না, এটা কিন্তু একদম রিসার্চের রেজাল্ট। আপনারা পরে সার্চ দেন হার্ভার্ডস 85 ইয়ার্স হ্যাপিনেস স্টাডি। তাহলে এত মানুষের জন্য যদি এই জিনিসটা সত্য হয়, তাহলে তো এটা আমার জন্য সত্য, আমার পরিবারের জন্য সত্য। এখন আপনি কিরকম, আপনি প্রশ্নটা নিজেকে করবেন একা একা, আপনার ভিতরটা কেমন, এবং সেটাকে আপনি রিলেট করবেন আপনার পারিবারিক কাঠামোর উপর। আপনি যেখান থেকে বেড়ে উঠেছেন, আপনি সেখানে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি রিসার্চের রেজাল্টটা আপনি কম্পেয়ার করতে পারবেন। এবং আপনি এখন থেকে, যদি আপনার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে এখন থেকে এই জায়গায় খেয়াল করতে হবে। ঠিক আছে, আমরা যে সাবকন্টিনেন্টে জন্মগ্রহণ করেছি, আপনারা জানেন আমরা খুব হাইলি ইমোশনাল পিপল, তাই না? এত ইমোশনাল পিপল মনে হয় আফ্রিকার কিছু জায়গায় আছে, তাছাড়া কোথাও নাই। ইত্যাদি কারণে আমাদের এখানে জটিলতা খুব বেশি, খুবই বেশি। আমাদের এখানে পরিবারগুলোতে মানুষও খুব বেশি, এবং ওই যে কমিউনিকেশনের একটা সূত্র আছে, আপনারা জানেন কিনা, কম্বিনেশনের NC2 এরকম একটা সূত্র আছে, যে যত এনের মান বাড়তে থাকে তত কমিউনিকেশনের সংখ্যা বাড়তে থাকে। আমরা যে ছোট কোম্পানি বড় কোম্পানি এগুলোর ক্ষেত্রে এগুলো বলি, তো পরিবারের ক্ষেত্রেও তাই। সো আমাদের মানুষ বেশি থাকে পরিবারগুলোতে। আরেকটা খুব আফসোসের ব্যাপার কি জানেন, আমার কাছে মনে হয়েছে, আমি ফ্রম আ মিডল ক্লাস অর লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আমি ওখান থেকে এই জিনিসটা খুব বাজে অভিজ্ঞতা নিয়ে আসছি। সেটা হচ্ছে এই পরিবারগুলোর বা বাবারা অনেক কষ্টে সৃষ্টে কিছু একটা সম্পদ বানায়, বোঝাতে পারছি তো? একটা জমি কিনে, 2 বিঘা জমি, কিংবা একটা বাড়ি, অথবা কিছু একটা সম্পদ, আর এই মানুষটার মৃত্যুর পর বা ওই মহিলার মৃত্যুর পর এই সম্পদই হয়ে যায় তার ছেলেমেয়েদের মানে ঝামেলার মূল কারণ।
এই কথাটা আসলে কথার কথা বললাম। আজকে যদি সম্পদ না থাকে তাহলে কি ঝামেলা নাই? তাহলেও আছে। আসলে এই সম্পদ থাকাটা আসলে একটা উছিলা মাত্র। আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের একটা ঝামেলা লাগবে প্রতিদিন। আমরা ঝামেলা ছাড়া থাকতে চাই না। আপনার এই যে কয়েকদিন আগে দেখেছি, আর মানে 5 দিন বা 6 দিনের আগে হবে, পত্রিকা আসছে এক মা মারা গেছে। এখন তার 2 ছেলে মায়ের দাফন আটকায় রাখছে 36 ঘন্টা। মানে 36 ঘন্টা মানে কিন্তু 1.5 দিন দাফন করতে দিচ্ছে না। কেন? কারণ 2 জনের মধ্যে সম্পদের বাটোয়ারা ঠিকমতো হচ্ছে না। এখন চিন্তা করেন, তো এই সম্পদটা ভালো হইলো না খারাপ হইলো সম্পদটা রেখে? আমি এরকম আগেও দেখেছি, আপনারাও দেখছেন যে অ্যাম্বুলেন্স আটকায় রাখছে, ভাইয়েরা অ্যাম্বুলেন্স আটকায় আছে, দিবে না। তাই এই বুড়া যিনি অ্যাম্বুলেন্সের মধ্যে এখন মৃতদেহ হয়ে পড়ে আছেন, উনি যদি জানতেন ওনার যৌবন বয়সে বা আমাদের মতো বয়সে যে সম্পদ আমি করতেছি সৎ অসৎ, অসৎটা তো জানি না, মানুষকে দোষ দেওয়াটা ঠিক না, কিন্তু অসৎভাবেও তো করে, অনেক মানুষ করে, আবার সৎভাবেও করে। তাহলে এই যে এত কষ্ট করে যে আমি সম্পদ অর্জন করতেছি, এইটা যে আমার দাফন আটকায় রাখবে এই সম্পদ, তাহলে কি ওই লোক এই সম্পদ রাখতো? আমি রাখবো না। আমি যদি বুঝি যে আমার করে যাওয়া সম্পদ আমার দাফন আটকায় রাখবে, আমি মরার আগে এগুলো দান খয়রাত করে দিব। তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য। আজকে থেকে কিছুদিন আগের কথা, এটাও 2018 সালের কথা। তখন আমার আব্বা খুব অসুস্থ, এবং ওইবারই আমার আব্বা অসুস্থ হয়ে মারা গেছেন। অনেক দিন উনি কোমাতে ছিলেন, 17-18 দিন। তো ঠিক ওই সময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রামটার নাম হচ্ছে ক্যারিয়ার ক্লিনিক। খুব ভালো একটা প্রোগ্রাম তারা করতো। তো ওই প্রোগ্রামে আমিও গেছি, এবং আমার পরিষ্কার মনে আছে, একটা তারিখ মনে নাই, কিন্তু বাট 25 জানুয়ারির 2-4 দিন আগে হবে, কারণ আমার আব্বা তখন সিরিয়াসলি অসুস্থ। তা আমি ইউনাইটেড হাসপাতাল থেকে বের হই, আইসিইউতে ছিল। তো ওখানে তো আপনারা জানেন যে আইসিইউতে সকালবেলা একবার ব্রিফ করে ডাক্তাররা, তো কোনোদিন আধা ঘন্টা পরে আসে, আগে আসে। তো আমি বলে রাখছিলাম যে আমার একটু দেরি হতে পারে। তো আমি যা হোক বের হয়ে চলে গেছি প্রোগ্রামে। তো গিয়ে পাইছি প্রোগ্রামে, তো ওইখানে সামহাও 5-6 জন প্যানেলিস্ট ছিল, এবং ভাগ্যক্রমে কীভাবে আমার বক্তব্য লাস্টে এরকম সারি করে বসানো, দাঁড়িয়ে বললাম বসে বসে বলবেন, ওই পাশ থেকে শুরু হয়েছে। আমি লাস্টে এসে পড়ছি, আমি বলবো আমি ভাগ্যবান ছিলাম। এবং ওই সময় আমি শুনতেছিলাম ওইখানে কারা কথা বলতেছিল। এই ভিডিওটা ওদের ইউটিউব, ওদের ফেসবুক পেজে গেলে এখনো হয়তো খুঁজে পাওয়া যাবে। তো যারা ছিল তারা খুবই সম্মানী মানুষ, আমি তাদেরকে রেসপেক্ট করি, কোনো খারাপ অর্থে বলছি না। কিন্তু সবাই তো তার মতো করে চিন্তা করবে, এই স্বাধীনতা তো সবার আছে। তো তারা আনফর্চুনেটলি সবাই জীবনের ইঁদুর দৌড়ে ছিল। ইঁদুর দৌড় মানে বোঝেন তো, সেটাতে তারা ছিল। এখন আছে কিনা আমি জানি না, কারণ তাদের সাথে অনেকের সাথে আমার রিসেন্টলি দেখা হয় না নানা কারণে। তো তারা শুরুতেই এমনভাবে বলা শুরু করছে যে জীবন মানে হচ্ছে টাকা লাগবে, পয়সা লাগবে, এরকম এরকম। আর ওখানে প্রায় 150-200 ছেলে মেয়ে কিন্তু বসেছিল সামনে। তো চিন্তা করেন, যারা একটা ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে পড়ে, ওরা কীরকম জীবন তৈরি করতে চায়, তাদের কিন্তু একটা নিজস্ব ধারণা আছে। আমি শিওর এখানে অনেকে আছেন যারা ইউনিভার্সিটির শেষের দিকে বা মাঝে আছেন, ভাবতেছেন যে আমার তো এরকম একটা জীবন লাগবে। তখন যখন আপনি সামনে একটা এক্সাম্পল দেখতে পান, যে এক্সাম্পল আবার আপনাকে বলছে হ্যাঁ হ্যাঁ এরকমই হইতে পারবে, তখন তো আপনি 2বার কনফার্ম হয়ে গেলেন, এবং আপনি এরপর জীবনে সম্ভবত এরপর আর কি ওইটা ছাড়া কিছুই করবেন না। তো ওইখানে বক্তব্য দিতে একজন ভাই উঠছে, মানে এক্সাইটেড হয়ে উঠে ওনার চাবি বের করছে, গাড়ির চাবি করে এরকম করে দেখাচ্ছে, এই যে দেখেন আমার গাড়ির চাবি, 50 লাখ টাকা, কালকেই কিনছি, এমনি পাইছি, খাটছি, পরিশ্রম করছি। আমি তখন চিন্তা করলাম মনে মনে, আমার ওনার এই কথাটা আমার মনে আছে, আর অন্য কথাগুলো মনে নাই। তা আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ কি হবে, এই 200 ছেলে মেয়ে কি শিখে বের হবে এখান থেকে? কারণ তো চাক্ষুষ প্রমাণ, এই 50 লাখ, ও তো এখান থেকে ভাবনা শুরু হয়ে গেছে যে আমার 50 লাখটা এখন আমার বানাইতে হবে, এর জন্য জীবনে কাইটে ফেলবো, ছাইটে ফেলবো, যা লাগে মানুষ খুন করে ফেলবো দরকার হলে। আমি জাস্ট সেইং, একটা ছেলে মেয়ের তো অনেক এনার্জি, তাই না? তা আমার সময়টা চলে আসছে। তো আমি ওনাদেরকে প্রথমেই বলছি, 5 জনকে বলছি যে ভাই আপনাদের অনেকের সাথে আমার কথা কিন্তু মিলবে না আজকে, তা আমি কি বলবো? তা দে আর অল জেন্টেলম্যান, তাদের অনেককে আমি চিনি, তারাও আমাকে চিনে, আমরা একই বয়সী ছিলাম। তা বলছে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। তা আমি বলছি ভাইরা আমাকে অনুমতি দিছে, আমি কিন্তু বলবো। তারপরে আমি বলছি যে আজকে সকালে আমি আপনাদেরকে ঘটনাটা বলতেছি এখানে, আমি মনে অন রেকর্ড কখনো বলিনি। আজকে সকালে আমি ইউনাইটেড হাসপাতাল থেকে এখানে এলাম, এবং আজকে সকালের ঘটনাই আপনাদেরকে বলছি, যেখানে একজন মা বা বাবা আমি জানি না, একজন বয়স্ক মানুষ মারা গেছেন, অন্য একজন ওই সেম আইসিইউতে আছেন। আমি কিভাবে জানলাম? কারণ আমি যখন নিচে নামলাম, আমি দেখলাম লিফটের ভিতরে একটা মহিলা, তিনি ঠিক কান্নাকাটি করতেছে এবং ঠিক বুঝতেছে না তিনি কি করবেন। আমি তার সাথে কথা বলে যেটা বুঝলাম যে তিনি এনার ওই যিনি মারা গেছেন তার নিজের সন্তান নন, তিনি হয়তো একটু দুঃসম্পর্কের কেউ, বুঝতে পারছি তো, কিন্তু উনি টেক কেয়ারের দায়িত্বে এই মুহূর্তে আছেন।
এবং এই বৃদ্ধ বা বৃদ্ধা মারা গেছেন এটা জানার সাথে সাথে তার কানাডায় এক ছেলে বা মেয়ে আছে, অস্ট্রেলিয়ায় এক ছেলে বা মেয়ে আছে এবং আমেরিকায় এক ছেলে বা মেয়ে আছে। তিনজনই ফোন বন্ধ করে দিছে। তো এই মহিলা কেন কান্নাকাটি করতেছে? কারণ এই যে ডেড বডি রিলিজ করতে হবে, ডাক্তাররা বা অ্যাডমিন থেকে তাকে বারবার বলতেছে রিলিজ করেন, এইটার টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে তিনি জানেন না। এখন ইউনাইটেড হাসপাতালে আপনি আইসিইউতে যদি একদিন থাকেন আপনার মিনিমাম বিল হবে 1 লাখ টাকা। তাহলে এই ভদ্রলোক হয়তো 3 দিন 4 দিন 5 দিন, আমি জানি না কতদিন ধরে ছিল, মিনিমাম তো 2-3 লাখ টাকা বা 5 লাখ টাকার একটা বিল জমে গেছে, এই জন্য চাপ দিচ্ছে। এখন এই মহিলা আমাকেও বলতেছে যে আমি কিভাবে টাকা পাবো। আমার কাছে তো এই প্রশ্ন উত্তর নাই, কিন্তু আমি ওনাদেরকে যে বলছি, বাচ্চাদেরকে বলেছি, ছেলেদেরকে বলছি যে ওনারা যে রিয়েলিটির কথা বলেছেন সেটাও সত্য, আর আমি যে রিয়েলিটির কথা বললাম এটাও কিন্তু সত্য। এখন তোমরা ডিসাইড করো, আমি ছেলেমেয়েদেরকে বলছি, তুমি কোন রিয়েলিটি নিতে চাও তোমার জীবনে। এখন তুমি বাড়ি গাড়ি সব করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কি শেষ বয়সে এরকম একটা জীবন চাও কিনা যেখানে তোমার ছেলে মেয়ে তোমার মৃত্যু সংবাদ শুনে ফোন বন্ধ করে দিবে? নাকি তুমি এরকম চাও যে আমার সন্তান সন্ততি এত ভালো হবে যে তারা আমাকে ঘিরে ধরবে এবং আমি তাদের হাত ধরে বিদ্যার মধ্যে চলে যাব, হয়তো আমার অনেক বাড়ি গাড়ি অনেক কিছু আসে নেই। দুইটা জিনিস পরস্পর কনফ্লিক্টিং না। গাড়ি বাড়ি হলে যে মানুষের সম্পর্ক ভালো থাকে না এই কথাটা ঠিক না, এটা হইতেও পারে, কিন্তু ফোকাসটা ইম্পর্টেন্ট। এখন আমি যদি মনে করি যে না আমার ওইটাই ইম্পর্টেন্ট, আমি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে দিব ওইটার জন্য, ওই যে বুঝাইতে পারছি তো 50 লাখ। তো আর যদি আমার ইম্পর্টেন্স থাকে না আমার সম্পর্ক, আজকে যেহেতু আমরা সম্পর্ক নিয়ে কথা বলতেছি, তাহলে কিন্তু আমি সম্পর্ককে কোনোভাবেই কম্প্রোমাইজ করবো না, অ্যাট দ্য কস্ট অফ হোয়াট আই ডোন্ট কেয়ার। আমি আমার মা বাবা বা এনাদেরকে কম্প্রোমাইজ করবো না। এখন এটা কিভাবে আপনি করবেন বা করবেন না যদি আপনি আপনার সন্তানকে এটা না শিখান। কারণ আজকে যদি আপনি আপনার সন্তানকে যদি না শিখান যে ওর জন্য আপনি কি স্যাক্রিফাইস করতেছেন, সেটা যদি তাকে আপনি বুঝতে না দেন, তাহলে সে কিভাবে বুঝবে যে আমার মা বা বাবার জন্য আমি কত বড় স্যাক্রিফাইস করব। আমরা নচিকেতার অনেক ভালো ভালো গান দেখি না, অনেক গান দেখলে চোখে পানি চলে আসে, বৃদ্ধাশ্রমের গান। তো আমি মাঝে মাঝে ভাবি যে এই যে বৃদ্ধাশ্রমের ছবি দেখাচ্ছে এবং বৃদ্ধাশ্রমের মানুষরা বলে যে আমার তো ছেলে মেয়ে আমাকে দেখে না, এখানে রেখে গেছে ওখানে রেখে গেছে। উনি যখন যৌবনে ছিলেন, ওনার যখন ছেলে মেয়ে ছোট ছিল, তখন উনি ছেলে মেয়েকে কীভাবে মানুষ করছেন। আমরা এখন অনেক বড় বড় অফিস আদালতে দেখি সকালবেলা বাচ্চাকে নিয়ে যেয়ে ডে কেয়ারে দিয়ে দেয়, আর সন্ধ্যার সময় বাচ্চাটাকে নিয়ে বাসায় যায়। ডে কেয়ারে থাকা আমি দোষের ব্যাপার বলছি না, কিন্তু এই বাচ্চাটা যখন বড় হচ্ছে সে কি ভাবছে যে আমার মা বাবা আমার জীবনের কোনো একটা পর্যায়ে মনে করছে ডে কেয়ার আমার জন্য সেফ, তা আমাকে এই জন্য ডে কেয়ারে রেখে গেছে এবং ওনারা আমার জন্য খরচ করছে ডে কেয়ারে। তাহলে এখন যখন উনি বৃদ্ধ বা বৃদ্ধা হয়েছে, তো ওনার জন্য সবচেয়ে সেফ প্লেস কোনটা? তো ওল্ড হোম। কারণ ওইরকম তো আমি ট্রিটমেন্ট দিতে পারি না, আমি তো আমার মা বাপের পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না কাপড়, উনি নোংরা করে ফেললে। ওনাকে তো এত সুন্দর করে চামচ দিয়ে খাওয়া দেওয়ার টাইম নেই আমার, ওনার সময় মতো ওষুধটা তো দিতে আমি ভুলে যাব, আমার এত ব্যস্ততা, এত কোটি কোটি টাকার বিজনেস সামলাইতে হয়। তা আমি তো ওনাকে ঢাকা শহরের বাংলাদেশের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, আমি দোষটা কী করছি? আমি কিন্তু এভাবেই চিন্তা করি যে আসলে ওনার দোষটা কী করছে, আমি তো কোনো দোষ দেখতে পারতেছি না। সো এই জীবনে মানুষ সেরকমই ফল পায় যে যেমন আসলে কর্ম করে। আমার কথা হচ্ছে সন্তানদের, আমি হয়তো সন্তানদের দিকে একটু বেশি ঝুঁকে গেছি, মেবি আমার নিজের ওই দিকে চিন্তাটা বেশি। আমি বলতে চাই যে চিন্তা করেন যে আপনি প্রতিদিন যা কিছু করছেন তার ফলে কিন্তু আপনি পাবেন, যা কর্ম তাই ফল, এবং এটার ভিন্ন কিছু হবে না। সো আপনি কোন জিনিসটা করবেন এবং কোন জিনিসটা আপনি করতে চান না। তা আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি, সময় চলে যাচ্ছে, কথা বলতে শুরু করলে সময় ঘোরার মতো চলে, ঘোরার মতো হয়ে যায়, আর আমি সংক্ষেপেও কথা বলতে পারি না, ইটস এ প্রবলেম। তো আমরা যখন সম্পর্কের কথা বলি, আমি একটা খুব পুরনো কথা আপনাদেরকে আমি বলবো, এটা আমি অনেক জায়গাতে অনেকবার বলেছি, সম্পর্ক নিয়ে কথা উঠলে আমি এই কথাটা বলি যে আমরা রিস্টার্ট ইয়োরসেলফে সবসময় আমরা সেপারেশনের কথা বলি। আপনারা সেপারেশনের কনসেপ্টটা বোঝেন কিনা আমি জানি না, কিন্তু সেপারেশন মানে হচ্ছে একটা জিনিসকে দূর থেকে দেখা, এটাকে সেপারেশন বলে। এখন সেপারেশনের আমি ডিটেল বলতে যাবো না, তাহলে আধা ঘন্টা সময় ওখানে চলে যাবে। সো আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু সেপারেশন বানাতে পারি না, এই জন্য আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। এখন সম্পর্কের সেপারেশন কীভাবে বানাবো, এটা তো একটা অ্যাকশন, কীভাবে করব। তো আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ার একজন নামকরা অভিনেতার কথা আমরা বলি, অমিতাভ বচ্চন উদাহরণ। তো উনি ওনার জীবনে কত মুভি করেছে, 200-250, ঠিক আছে না? এবং প্রত্যেকটাতে কিন্তু উনি একটা চরিত্র উনি প্লে করেছে, একটা রোল প্লে করেছেন উনি, তাই না? এবং উনি ওনার যেমন একদম ওনার যখন ইয়াং অ্যাংরি ম্যান, ওনার যখন ক্রেজ ছিল, সেই সময় থেকে যদি আপনি শুরু করেন, ওনার জীবনের প্রথম খুব বিখ্যাত সিনেমার নাম হচ্ছে আনন্দ। আপনারা দেখছেন কিনা আমি জানি না, না দেখলে অবশ্যই দেখবেন। উনি কিন্তু সাইড রোলের অভিনয় করেছে, মেইন রোলে কিন্তু অভিনয় করেননি, এবং ওনার চরিত্রটা খুবই ডিফারেন্ট একটা রোল ছিল। মূলত ওই সিনেমার পরে কিন্তু উনি প্রথম হলিউডে মানুষের আকর্ষণ পেয়ে যায় যে ইনি একটা ভালো অভিনেতা। আনন্দ আপনারা অবশ্যই দেখবেন।
তো ওই মুভিতে ওনার রোল কি ছিল? ওই মুভিতে ওনার রোল ছিল একজন অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ, যিনি কিনা খুবই গম্ভীর এবং খুব সিরিয়াস লোক। তাহলে এটা একটা রোল, আমি বোঝাতে পেরেছি? ওইখানে ওনার প্রত্যেকটা কথাই ওরকমই ছিল। এবং ওইখানে সবচেয়ে যেটা ক্রিটিক্যাল রোল প্লে করেছে, যে মেইন নায়ক উনি ছিলেন রাজেশ খান্না, সেই সময়ের সুপারস্টার ছিলেন। তো রাজেশ খান্না কি রোল প্লে করেছিলেন? রাজেশ খান্না ওয়াজ দ্য প্যাশেন্ট, যার ক্যান্সার হয়ে গেছে এবং উনি জানে যে উনি কিছুদিন পর মারা যাবে। এবং এই ঘটনাটাই পুরো মুভিটা। তো এই ঘটনার মধ্যে ওই অসুস্থ রাজেশ খান্নার মধ্যে সাথে অসুবিধা নেই, বাচ্চা কাঁদলে আমাদের কোনো অসুবিধা নাই, ওর কাজ হচ্ছে কাঁদা, আর আমাদের কাজ হচ্ছে এখানে মনোযোগ দেওয়া, দেখা যাক কে কম্পিটিশনে জিতে। ঠিক আছে না? বাচ্চা কাঁদলে আমরা খুশি হই, আপা আপনি কোনো টেনশন নেন না, আমরা হ্যাপি, বাচ্চা তো বাচ্চার কাজই করবে। তো রাজেশ খান্না হচ্ছে এই যে অসুস্থ, কিন্তু সে খুব জলি, যে কোনো ব্যাপারে খুব হাসাহাসি তামাশা, ঘুরতে যেতে চায়, এখানে যায়। আর অমিতাভ বচ্চন হচ্ছে গম্ভীর ডক্টর, সে বুঝে না যে লোকটা সমস্যা কি, মরবে কয়েকদিন পরে, এবং ওর মৃত্যু সংবাদ ওকে বলেনি, কিন্তু ও জেনে গেছে আসলে। তো একদিন রাগ করে অমিতাভ বচ্চন তাকে বলে যে এই যে তুমি যে এত করে, তুমি জানো তোমার কি হয়েছে? তো আবার বলে হ্যাঁ আমার হচ্ছে লিম্ফোসেকরোমা, আমি জানি এই রোগ কি হয়েছে, আমি 6 মাস। তখন অবাক হয়ে যায় যে তারপরেও কীরকমভাবে থাকে। এই জন্য আপনাদেরকে আমি মুভিটা দেখতে বলতেছি। তো এইখানে অমিতাভ বচ্চনের যে রোল, এটা একটা চরিত্র, আমি বুঝতে পেরেছি। উনি যদি হাসাহাসি করতো, এই চরিত্রটা সুন্দর হতো না। চরিত্রটার কাজই হচ্ছে এরকম, যিনি একজন সিরিয়াস ডক্টর। আবার ওনার একটা বিখ্যাত মুভির নাম হচ্ছে কুলি। সেখানে উনি কী করে? প্ল্যাটফর্মে কুলিগিরি করে, বিড়ি খায়, হ্যাঁ, লাফালাফি চিল্লাচিল্লি করে, তারপরে ওখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাই না? এইটাই হচ্ছে ওনার রোল। এবং আমার মনে হয় ওয়ান অফ হিজ মোস্ট ভিউড মুভি হচ্ছে কুলি, এককভাবে। তারপরে উনি আরেকটা মুভিতে উনি হলো শোলেতে ওনার রোল কি? অবশ্যই লাফাঙ্গা টাইপ, কিন্তু ভেরি গুড ফ্রেন্ড। কারণ মনে আছে শোলেতে সে একবার একটা কয়েন টস করে, কে সামনে যাবে, এরকম একটা জায়গাতে ওর সাথে সম্ভবত ধর্মেন্দ্রের একটা তর্ক বিতর্ক হয়। তখন ও বলে ঠিক আছে কয়েন টস করবো, যেটা হবে সেটা উঠবে। তো বলে তুই ধর একটা, তো ও হয়তো হেড বা টেল নেয়, দেখা যায় ওই হেড বা টেলই ওইটাই উঠে, এবং ও সামনে যায় এবং মারা যায়। তখন ধর্মেন্দ্র মনে করে যে ওরা তো ভেরি ক্লোজ ফ্রেন্ডস, ওরা জীবনে অনেকবার এরকম জিনিসের মুখোমুখি পড়ছে, এবং যখন এরকম বিপদের মুখে পড়তো ও বলতো, অমিতাভ বচ্চন, আমি জানি না চরিত্রটার নাম কি ছিল, ও বলতো যে আমি টস করি, এবং টসে সবসময় ও জিততো, অমিতাভ বচ্চনই জিততো টসে। কিন্তু ওই প্রতিবার উতরাই গেছে, কিন্তু শেষের বার মারা যায়। তো মারা যাওয়ার পর ও কয়েনটা নিয়ে ভালো করে দেখে কি কয়েনটার দোনো পাশে একই জিনিস, এবং ও সবসময় বন্ধুকে বাঁচানোর জন্য আসলে রিস্ক নিত। এটাই হচ্ছে তার বন্ধুত্বের উদাহরণ আর কি দিতে চাইলাম। তাহলে এখানে সে এই চরিত্র প্লে করেছে, তাই না? তারপরে আসেন গুরুকুল, মুভির নাম কি? গুরুকুল তো মুভির নাম না, মহাব্বতে। সেখানে তার রোল কি? প্রিন্সিপাল, খুবই কড়া প্রিন্সিপাল। তারপর ভূতনাথ, সেখানে তার রোল কি? একটা ভূত, যে বাচ্চার সাথে দেখা হয়, বাচ্চার সাথে বাচ্চামি করে। এখন ধরেন একই রোল তো সবগুলা, একই মানুষ তো সবগুলো রোল প্লে করছে। আপনি বা আমি যখন এই মুভিটা দেখি, এক একটা মুভি, ওনার যে কোনো মুভি, ব্ল্যাক একটা মুভি আছে, অন্ধ লোকের চরিত্র, কত ধরনের মুভি, তাই না? তা আপনি যখন এক একটা দেখবেন, আপনার কাছে মনে হবে অমিতাভ বচ্চন ওই মুভিতে সর্বশ্রেষ্ঠ অভিনয়টা করছেন তার জীবনের, এই জন্যই তো তিনি সেরা অভিনেতা। কিন্তু আমাকে বলেন তো, ওনাকে যে যদি আপনি জিজ্ঞেস করেন যে কুলির সময় আপনি কোন জিনিসটা আরো বেটার করতে পারতেন, উনি কি বলবে যে হ্যাঁ করা যেত এই জিনিসটা, নাকি বলবে না? আপনাদের কি মনে হয়? বা কুলি মুভিটা হয়ে যাওয়ার পর কুলি বিখ্যাত হবে না, ওটা তার সাথে সাথে বোঝা যায় না। তাকে যদি কেউ যে বলতো যে এই মুভিটা আবার শুট করলে কোনো ইম্প্রোভাইজেশন করবা কিনা, কি মনে হয় উনি করতেন কি করতেন না? অবশ্যই করতেন। ভূতনাথ নিয়ে জিজ্ঞেস করলে বলবে কি করতেন, মহব্বতে নিয়ে করতেন। তাহলে যিনি নিজে অভিনয় করেছেন তিনি বলতেছেন অভিনয়ের উন্নতির জায়গা আছে, আর আমরা যারা ক্রিটিক, যারা সমালোচক, আমরা কেন ভুল ধরতে পারতেছি না? আমরা এর মধ্যে লিমিটেড, আমরা এর মধ্যে ঢুকে গেছি। কিন্তু উনি কিন্তু কোনো চরিত্রের মধ্যে ঢুকে যান নাই। কেমন হতো যে উনি কুলি সিনেমা অভিনয় করতে গিয়ে নিশ্চয়ই উনি কুলিদের সাথে মিশছে, ঘুরছে, প্ল্যাটফর্মে হয়তো 4-5 দিন থাকতে হয়েছে। কেমন হতো যে উনি যদি বলে দিত আমি আর বাড়ি যাব না, এখানেই থাকবো, এটা কেমন হতো আসলে? প্র্যাকটিক্যাল না, তাই না? কিংবা উনি যদি বলতো যে আমি ভূতনাথ, আমি এরকম ড্রেস ট্রেস পরে আমি ভূতই থেকে যাব, বাচ্চাদের সাথে সারাদিন ফান মাস্তি করবো, এটা তো প্র্যাকটিক্যাল না। এই যে প্র্যাকটিক্যাল না, কারণ উনি তো আসলে এই রোলগুলোর একটাও না। উনি আসলে কে? উনি অমিতাভ বচ্চন। উনি একসময় লেখক হইতে চাইছে, এখন একটা হইতেছে, আর ওইটা হইতেছে। উনি হচ্ছে ওই মানুষটা যিনি এখন পর্যন্ত বলে যে সংসার পরিবার এগুলো ইম্পর্টেন্ট। এমনিতে সে বড় অভিনেতা কিন্তু হয় নাই, অবশ্যই তার যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতা তো আরও অনেক মানুষেরই আছে বা ছিল,
তারা কিভাবে ফেল করলো, কিন্তু এই মানুষটা এখনো নীতি আদর্শ ধরেই কিন্তু টিকে আছে, তাই না? তার কিন্তু একসময় রাজনীতিতে আসার অনেক চান্স ছিল, কিন্তু সে আশি করেও কিন্তু আসেনি। যেখানে আমরা দেখছি বোম্বের অনেক বড় বড় নায়ক নায়িকারা কিন্তু পরে রাজনীতিতে যাওয়ার কারণে, আমি বলছি না ভালো বা মন্দ, আমি এটা বলছি না, এটা কম্পেয়ার করতে, জাজমেন্ট করতে এখানে আমি আসিনি। কিন্তু আমরা যার উদাহরণ দিলাম তিনি যে একটা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তাহলে উনি তো অমিতাভ বচ্চন, তাহলে উনি নিজেকে কখনো কুলিও মনে করে না, উনি নিজেকে কখনো এই ভূতনাথও মনে করে না, উনি নিজেকে কখনো গুরুকুলও মনে করে না, উনি নিজেকে কোনো কিছুই মনে করে না। উনি আসলে স্টেজে যায়, একটা কস্টিউম নেয়, ওইটার মধ্যে অভিনয় করে, সেরাটা দেওয়ার চেষ্টা করে, তারপর ওখান থেকে বের হয়ে উনি ওনার অনিটের জায়গায় চলে যায়। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের রোলটাও সারা পৃথিবীতে আমাদের সম্পর্কের রোল একদম সেম। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি আমার কি কি রোল, আপনাদেরও আছে। আমার রোল হলো আমি একটা বাবা, আমি কারো ছেলে, কারো আমি স্বামী, কারো আমি মেবি মেয়ের জামাই, কারো বন্ধু, কারো অফিস কলিগ। এখানে এসে আবার আমি এখানে একটা স্পিকারের রোল নিয়ে বসে আছি। আমি কোনো সময় একটা টিমমেট, কোনো সময় একটা বিজনেসম্যান। আমার কিন্তু অনেক রোল, আপনাদেরও কিন্তু অনেক রোল। প্রশ্ন হচ্ছে আপনি কি কোনো রোলের ভিতর ঢুকে গেছেন কিনা, আপনি এমন কোনো রোলে ঢুকছেন কিনা। যেমন ইয়াং বয়স, আমি জানি এখানে অল্প বয়স্ক ছেলেপেলেরা আছে, কেউ প্রেমিক প্রেমিকা রোলের মধ্যে ঢুকে বসে থাকে, একবার ঢুকছে ওয়ান ওয়ে, আর বের হয় না, ওই গাছতলার মধ্যেই সে আছে। তাকে বাসায় নিয়ে আসে, যেখানে যান সে মনে করতেছে এটা মনে একটা সিনেমা, জীবন মনে হয় সিনেমা, এবং সে সিনেমার মধ্যে ঢুকে গেছে। অনেক ছেলে মেয়ে আছে যে আত্মহত্যা করে মরে যায়। আমি অবলীলায় কথাগুলো বলি, কিন্তু যাদের ঘটে তারা তো জানে। আমার অত্যন্ত পরিচিত এবং খুব কাছের আত্মীয় বলতে পারেন, একটা মেয়ে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় একটা প্রেমে পড়ে গেছিল, এবং বাবা মা খুব স্বাভাবিকভাবে এ ব্যাপারে খুবই কঠোর ছিল। বাবা মা রাজি হচ্ছিল না, তো সে বলছে, ভয় দেখাইছে এবং সুইসাইডে ট্রাই করছে। তখন বাবা মা তো খুব ভয় পেয়ে গেছে। বাংলাদেশের একটা জেলা থানা শহরের একটা মেয়ে যদি এরকম হয়ে যায়, এটা তো কষ্টের, প্লাস সামাজিকভাবে তারা খুবই ভালো পরিবার। ঠিক আছে, আলাপ আলোচনা করে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, এবং দুর্ভাগ্য যে এই বিয়েটার 1.5 বছর পর এই মেয়েটা আবার আত্মহত্যা করেই মারা গেছে। তাহলে ও নিজের জীবনটাকে কোন চরিত্রের মধ্যে আটকায় ফেলছিল? সে কিন্তু ভুলে গেছিল যে সে কারো মেয়ে। কারণ আপনি বা আমি যখন জীবনে একপাক্ষিক হয়ে যাই, আমি যখন কুলি চরিত্রে ঢুকে যাই, তখন অবশ্যই অমিতাভ বচ্চন ভুলে যায় যে তার জয়া বচ্চন নামে একজন ওয়াইফ আছে, অভিষেক নামে একটা ছেলে আছে, আরও অনেক, তার বাপ মা, তাদের প্রতি তো তার দায়িত্ব। আমি প্ল্যাটফর্মে থেকে গেলে কিভাবে হবে, বা গুরুকুলে প্রফেসর থেকে গেলে কিভাবে হবে? আমার তো সবার প্রতি আমার দায়িত্বটা পালন করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? সো আপনারা এই সেপারেশনটা বিল করবেন, এবং সেপারেশনটা বিল করে দেখবেন যে আপনাদের সাথে যার যার সাথে সম্পর্ক আছে, যেই যে রিলেশনশিপটা, প্রত্যেকটা যদি একটা মুভি চরিত্র হয়, তাহলে আপনি এখানে কিভাবে বেস্ট রোলটা প্লে করবেন। এবং এটা দেখতে হলে আপনাকে প্রতিদিন সব রোল থেকে বের হয়ে এসে সিনেমার স্ক্রিনের মতো আপনার রোলগুলো দেখতে হবে, যে আজকে আমি আমার মায়ের সাথে কীরকম কথা বললাম, আজকে আমার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে আমি কী করলাম, আজকে আমার সন্তানের সাথে আমি কী করলাম। যেমন সিসি ক্যামেরায় আগের দিনের রেকর্ড দেখা যায়, সেরকম আপনাকে নিজে দেখতে হবে, এবং আপনাকে নিজেই ডিসাইড করতে হবে যে আপনি কি কোনো দিকে ঝুঁকে যাচ্ছেন কিনা। মাকড়সা দেখছেন না? মাকড়সা একটা জালের মধ্যে কিভাবে থাকে, ছড়ানো থাকে। ছোটবেলায় আমরা বুঝতাম না যে জাল বানাইতে কথা, আমরা কেটে দিতাম জালের একটা সাইড, তা কাটার সাথে সাথে কেমন হয়ে যেত, আকারটা নষ্ট হয়ে যেত না, জালের বিকৃত হয়ে যেত। তখন মাকড়সা কিন্তু একদিকে তো ওরা চলে যায়, সেন্টারে আর থাকতে পারতো না। আমাদের রোল হচ্ছে আমাদের রিলেশনশিপের যে নেটওয়ার্ক, এটার মাঝখানে থাকা, এবং আমরা কারো পক্ষে না, কারো বিপক্ষে না। একটা পরিবারের ভিতর অনেক কমপ্লেক্স তৈরি হয়, কিন্তু ভাই বোনদের মধ্যে হয়, বাবা মা এবং নিজের স্বামী স্ত্রীর মধ্যে হয়, আরও সামনে সন্তানদের সাথে হইতে যাচ্ছে। তো আমি মনে করি আমাদের একটা আইডিয়াল রোল প্লে করা উচিত, যে স্পেশাল ছাড় পাবো বা আপনি পাবেন, ট্রাফিক আপনার এমনি ধারণা করতে পারি না, দিতে পারে, কিন্তু ওই রক্তের সম্পর্কের জায়গায় আসলে আমাদের কোনো কম্প্রোমাইজই করা যাবে না। তাহলে এখন এইগুলা লোকের থেকে আমাদের কিভাবে দূরত্ব দরকার? আমি মনে করি যে সবসময় একটা মেন্টাল প্রিপারেশন দরকার, মেন্টাল প্রিপারেশন। কারণ আমি তো আসলে মানুষটাকে আটকাবো কোথায়, ফিজিক্যাল না মেন্টাল? ফিজিক্যাল তো আটকাতে পারছি না, কলিং বেল দিলে তো আমাকে দরজা খুলে দিতেই হচ্ছে তাকে। বা আমি বাসায় আসতেছি, দেখলাম একজোড়া স্যান্ডেল, দরজায় ঢোকার মুখে জিজ্ঞেস কে আসছে, বলো চাচি আসছে, আপনি ব্যাগ নিয়ে ঘুরে চলে গেলেন, এটা তো হবে না, তাই না? এটা তো হবে না। আপনাকে বাসায় ঢুকতে হবে, ওই খালাকে বা চাচিকে বা চাচাকে ফেস করতেই হবে। এবং ওই লোকটা প্রথমেই আপনাকে কি বলবে জানেন তো? বলবে যে এত রাতে বাসায় আসো। আপনি যাই করবেন সেটা, আপনি যদি তাড়াতাড়ি আসেন বলবে তুমি এত তাড়াতাড়ি আসো কেন, তোমার কাম কাজ নাই। মানে এই লোকটা আসতেই আপনাকে ধুয়ে কেচে সার্ফ এক্সেল দিয়ে সে রোদে শুকাইতে দিবে, আপনি যাই করবেন সেটাতেই আপনার দোষ। এখন কিছু করার নাই, এই জন্য আমি বলি যে তাদের সাথে একটা মেন্টাল বাউন্ডারি ক্রিয়েট করা দরকার, একটা মনস্তাত্ত্বিক বাউন্ডারি।
আর বিশেষ করে আমি কদিন একটা রিলও এটার করছি যে বাউন্ডারি সেট করেন তাদের জন্য। বাউন্ডারি, মেন্টাল বাউন্ডারি বলতে আমি এক্সাম্পল দিয়েছি, ধরেন আমাদের বাসায় যখন কোনো মানুষ আসে, সব লোককে আমরা বাসায় ঢুকতে দিই না, কিন্তু কিছু কিছু লোককে আমরা ড্রয়িং রুম পর্যন্ত ঢুকতে দিই, কিছু কিছু লোককে আমরা হয়তো লিভিং স্পেস পর্যন্ত নিয়ে আসি, কিছু কিছু লোককে আমরা খাবার অফার করি, কিছু কিছু লোককে আমরা হয়তো বেডরুম পর্যন্ত অ্যাক্সেস দিই, কিন্তু সব লোককে কিন্তু আমরা সব জায়গায় আসতে দিই না। এতে কি ওই লোকটা আপসেট হবে? বা হইলেই তো আমার কিছু করার নাই, আমি তো সব লোককে আমার বিছানা পর্যন্ত নিয়ে আসবো না, বেডরুম পর্যন্ত আনবো না। তাহলে এইটা যদি ফিজিক্যাল স্পেসে সম্ভব হয়, এইটা আপনার মেন্টাল স্পেসেও করা খুব জরুরি। এবং আমরা যারা টক্সিক লোকের খপ্পরে পড়ছি, আমাদের একটা বড় দায় আছে, কিন্তু আমরা কিন্তু আমাদের অজান্তে আমরা অনেক কথা মানুষকে শেয়ার করি। এটা আমাদের একটা বিরাট 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 প্রবলেম। আমরা অনেক কিছু, নিজেদের দুর্বলতা, নিজেদের খারাপ বিষয়, এটা কিন্তু আমরা অনেক সময় মানুষকে শেয়ার করি, এবং আমাদের ধারণা যে মানুষকে শেয়ার করলে বোধহয় আমার দুঃখ কমে। এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা। অবশ্যই দুঃখ কমে, কিন্তু আপনি যে কোনো লোককে শেয়ার করলে এর থেকে ভয়ঙ্কর বিষয় আর নাই। মানে অ্যাজ ইফ আপনি আপনার অস্ত্র তুলে তাকে দিয়ে বলছে আমাকে গুলি কর, তাই না? আমি অনেক সময় এটাও বলি যে আপনার বাসায় আপনি একটা টেলিভিশন কিনছেন, আগেকার দিনে এটা প্রযোজ্য ছিল, টিভিতে এখন আর মানুষ কিনে না। এখন আপনি টিভি কিনছেন, টিভির সাথে কয়টা রিমোট দিছে আপনাকে? একটা। এখন আপনি দোকানদারকে বলছেন না আমি আপনাকে আরও টাকা দেবো, আমাকে 10টা রিমোট দেন। আমি একটা টিভি কিনছি আর 10টা রিমোট কিনতে পারবো না? তা দিবে রিমোট, ডিসিসি মার্কেটে গেলে রিমোট পাওয়া যায় 150-200 টাকা। এখন আপনি 10টা রিমোট কিনে আনেন, এখন কী করতেছেন? আপনি পাড়া মহল্লার সবাইকে ডাকতেছেন, ভাই আমি তো একটা কালার টিভি কিনছি 55 ইঞ্চ, আমি চাই আপনি একটা রিমোট নেন। আপনারও তো কিছু দেখতে ইচ্ছা করতে পারে, আপনি একটা নেন। আপনি 10 জনকে দিয়ে দিচ্ছেন 10টা রিমোট। এখন আপনি বাসায় বসে টিভি দেখতে চাচ্ছেন, মুহূর্তেই চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আবার সেট করছেন, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? সবাই তো যার যার জানালা দিয়ে আপনার টিভি দেখতেছে। কেউ দেখতেছে জি সিনেমা, কেউ খবর শুনতে চায়, ও তো ওর চ্যানেল দেখতেছে। আপনি কি দেখতে চান এটা তো কারো কাছে ইম্পর্টেন্ট না। তো এখন আপনি যদি মনে করেন যে না আমার টিভি আমি দেখবো, কারণ আপনার স্ক্রিনে তো আপনার একটা প্লে হইতে হবে, আপনি যেটা দেখতে চান সেটাই তো দেখবেন, আপনার মাথায় তো ওইটাই থাকতে হবে। তাহলে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব কি? ওই রিমোটগুলো খুঁজে আনতে হবে। এখন এই 10টা রিমোট দিবে আপনাকে এরা কেউ? আপনি তো দিয়ে ফেলছেন এদেরকে। তাহলে কি করতে হবে? আপনাকে মেকানিকের দোকানে নিয়ে যেতে হবে টিভিটা, যে বলতে হবে ভাই যেই জায়গায় তোমার ওই যে ইনফ্রারেডের রিসিভারটা আছে না, এটা যে ওইটা কেটে দেন, ওই তারটা কেটে দেন, ওটা অফ করে দেন, ওটা নষ্ট করে দেন, আমার ওই দরকার নেই, আমার লাগলে আমি হেঁটে যে সুইচ অন করবো। কিন্তু এই 10 বাড়ি থেকে ইনপুট আসা আমার বন্ধ হইতে হবে। সো আমি এটাই বলি যে আপনি আপনার হাতের রিমোট কখনো অন্য কাউকে দিবেন না। আমি লাইভ কোচিং করতে গিয়ে আমি অসংখ্য মানুষকে দেখছি, মানুষের জীবন আমি বলি বুট ভাজা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, শুধুমাত্র এই একটা ভুল করার জন্য। সে মানুষকে বিশ্বাস করে এবং তাকে রিমোটটা দেয়। আপনি বিশ্বাস করে টাকা দেন মানুষকে, টাকা খাক, এটা আপনি কুলায় উঠতে পারবেন হয়তো, বা আল্লাহ দিলে আপনার আবার টাকা হবে। কিন্তু আপনি যদি সম্পর্কে রিমোট কন্ট্রোল কাউকে দেন, এ কিন্তু ধ্বংস করে দিবে আপনাকে। সো খুবই সাবধান এই ব্যাপারে। এবং যদি আপনি বাউন্ডারি সেট করতে পারেন, দেন আপনি আস্তে 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 নিজেকে ওখান থেকে সরাই নিতে পারবেন। আমি একটু স্পেশাল রিলেশন নিয়ে বলতে চাই। আমি ভাবছিলাম আজকের আলোচনার মধ্যে এটা আমি রাখবই না, কিন্তু পরে আবার রাস্তায় আস্তে আস্তে বলে ওখানে কিছু লেখাও নাই, এই জন্য খালি আমি লিখে রেখেছি স্পেশাল রিলেশন। কারণ কি জানেন, স্পেশাল রিলেশনটা নিয়ে আমি যদি, স্পেশাল রিলেশন মানে বুঝছেন তো ভাই দেওয়া, বলেন তো কোনটা বলতেছি আমি? প্রেম ভালোবাসা। তা এখন আমি যদি স্পেশাল রিলেশন নিয়ে কথা বলি, তার মানে আমি কিন্তু এক ধরনের এন্ডোর্সমেন্ট দিতেছি, মানে এটা করা যাবে। আমি যখন বলবো এই করবেন এই করবেন না, তার মানে তো দিন শেষে দাঁড়াইলো এটা করা যাবে। ভাই যেটা বলছে এটা যদি করি, তার মানে এটা করা যাবে। তাহলে কিন্তু ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ দিস নট রাইট। তা আমি এটা নিজেই চিন্তা করছিলাম যেটা আমি কি বলবো নাকি বলবো না। একবার ভাবলাম বলবো না, তা আমি আবার পরে ভাবলাম যে এখন যদি আমি এটা আবার না বলি, তাহলে যে জায়গাগুলোতে কারেকশন করতে হবে ওটা যদি না করে, তাহলে তো পুরাই ধ্বংস। তাহলে পুরো ধ্বংস হওয়ার থেকে অল্প একটা অ্যাটম বোমা পরেও যদি বাঁচায় নিয়ে আসা যায়, তাহলে তো ভালো। তো এই যে স্পেশাল রিলেশনটা, আমি এই জায়গায় একটু জোর দিতে চাই। এটার ভিতরে আমিও গেছি, আসলে আমার নিজের জীবনে এই জিনিসটা হয়েছে। আই হ্যাভ এ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার এটার অভিজ্ঞতা আছে, এমন না যে আমি এটা না জেনে বলছি। আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করি বা পড়ি বা ওরকম সময় হয় এগুলা, ইদানিং অবশ্য আরও ভয়ঙ্কর নিউজ দেখতেছি। সম্প্রতি যে জগন্নাথ ইউনিভার্সিটির ঘটনাটা ঘটলো, সেখানে কোনো একটা পত্রিকায় বলতেছে ক্লাস 4 থেকে নাকি শুরু হয়েছিল। আমি সত্য মিথ্যা জানি না, কারণ এগুলো হইলে তো এক্সাজুরেট হয়, ব্যাপার বেশি বড় হয়ে যায়, বা ওগুলো বিষয় পার্সোনাল এত বলা উচিত না। কিন্তু মেবি আমাদের এখন যেভাবে টেকনোলজি এবং মানুষজনের ম্যাচুরিটি বাড়ছে, 5-6-এও মানুষ এগুলো শুরু করতে পারে, অসম্ভব কিছু নয়। কারণ টেলিভিশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া তো এগুলো দেখায়, মানে এমনভাবে বলে যে যে কেউ এটা বুঝে ফেলবে জিনিসটা আসলে কি মিন করতে চাচ্ছে। আমি প্রেম ভালোবাসার কথাই বলছি। তো
আমার কাছে যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় বলে মনে হয়, আমি টেলিভিশন নাটক সিনেমার কথা বলছি না, আমি বলছি পার্সোনাল লাইফে আমরা বা আমাদের ছেলেমেয়েরা বা আপনাদের ভিতর কেউ যদি এটার ভিতর থেকে থাকেন, সেটা হচ্ছে যে এই বয়সে ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে এটার ভিতর কিন্তু একটা সেক্সুয়াল ডিজায়ার কিন্তু এটার ভিতর লুকায়িত থাকে। আমি এই কথাটা প্রকাশ্যে বললাম, পরিষ্কারভাবে বললাম, আমি জানি না কে কীভাবে আপনারা নিয়েছেন, বাট ইটস এ ফ্যাক্ট। কারণ ওইরকম একটা বয়সে আপনি যদি একটা আদার জেন্ডারের কারো একটা হাতও ধরেন, ইউ উইল হ্যাভ এ ভেরি ডিফারেন্ট ফিলিংস, মানে ইলেকট্রিক শকের মতো লাগে। আমার ছিল, এই জন্য আমি বলতেছি। এবং আপনার যদি না হয় তো আপনার ডাক্তার দেখাইতে যাবেন, সামথিং রং। কেউ যদি বলে আমার না এরকম হয় না ভাই, আমার কাছে একই রকম লাগে, আমি বলছি ভাই আপনি সরাসরি ডাক্তার দেখাইতে চান, ইওর বডি ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে? সো এটা হওয়াটা স্বাভাবিক, এবং এই জন্য ইসলামে এই সমস্ত জিনিস নিষিদ্ধ করা আছে। আমি বারবারই বলছি এগুলোর মধ্যে না যেতে পারলে খুব ভালো হয়। কিন্তু আমরা যারা তারপরও যে চলে যাচ্ছি বা যাচ্ছি, তারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এটার একটা আন্ডারলাইং রিজন আছে, যেটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার। ভুল বুঝবেন না, অনেকে ভাববেন আপনি কি এর মধ্যে বলতে চান যে আমি ওইগুলো করবো? আমি তো ওগুলো করি না, আমি তো ভালো, আমার ওই সেন্স আছে। সেক্সুয়াল ডিজায়ার ফুললি ফুলফিল করা, আংশিক ফুলফিল করা, এগুলোর মধ্যে অনেক ভাগ বাটোয়ার আছে। একটা মানুষের দিকে মুগ্ধ হয়ে তাকায় থাকতেছে, ওটার মধ্যে এক ধরনের ছোটোখাটো ডিজায়ার আছে। এগুলো আবার রেকর্ড হচ্ছে, আমি জানি এই কথা কে শুনে আবার কি ব্যাখ্যা করবে, কিন্তু আমি যা বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো কিছু তো একটা আছে যেন আমার অন্য জেন্ডারের প্রতি কেন আমরা আগ্রহ তৈরি হচ্ছে, হুইচ ইজ রাইট, এটাই হওয়ার কথা। আল্লাহ তাআলা এই জন্যই জেন্ডারগুলোকে আলাদা করে দিয়েছে, যাতে আমাদের আগ্রহ তৈরি হয় এবং আমরা যেন বিস্তারের প্রক্রিয়ার দিকে আমরা যাই। সমাজ বিল্ড আপ হতো না, মানুষ জাতি থাকতো না। আমরা পরে এটা নিয়ে একবার আলাপ করবো, যখন আমরা দাম্পত্য জীবনের দিকে যাব, তখন আমরা এটা অত্যন্ত গুরুত্ব, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সোজা কথা আমি বলতে চাই। সো আমি যেটা বলছি যে এই যে আমার ডিজায়ারটা থাকে, যেটা আমি আসলে বুঝতে পারি না, কারণ আমার তো ফ্যামিলি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বড় করছে যে বাবা বা মা এগুলা কিন্তু খারাপ জিনিস, এগুলোর মধ্যে যাবা না। সেক্সুয়াল পার্টটা বলছি, রিলেশনশিপের ওই পার্টটা, যদিও সোসাইটির একটা অংশ ওগুলাকে এখন ওভাররান করে ফেলছে, কিন্তু আই এম টকিং অ্যাবাউট আওয়ার সো কল্ড গুড সোসাইটি। কিন্তু আপনার ভিতর কিন্তু ওই ডিজায়ারটা আছে, এবং ওই ডিজায়ারটা হচ্ছে এমন একটা ডিজায়ার যেটা আপনার না অনেক কিছুকে ক্যামোফ্লেজ করবে আপনার সামনে। ক্যামোফ্লেজ মানে বুঝছেন তো, যেমন ওই যে সামরিক বাহিনী এগুলো পোশাক পরে না, যেগুলো পরলে আপনি যদি গাছপালার মধ্যে চলে যান মানুষটাকে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ প্রকৃত জিনিসটা আপনি বুঝতে পারবেন না। এবং এই জন্য দেখবেন প্রেম ভালোবাসার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সেই মানুষটা দেখতে সুন্দর কিনা, দেখতে কত সুন্দর, এটা কিন্তু আমাদের একটা বেসিক প্রশ্ন, বা আমরা তারই প্রতি আকৃষ্ট হচ্ছি, সেটা শারীরিক মানসিক না, শারীরিক এবং ফেসিয়াল স্ট্রাকচার, ওখানে চলে যাচ্ছি আমরা। তাতে কোনো দোষের বিষয় নাই, কিন্তু কথা হচ্ছে আপনি কি এটা জানতে পারলেন যে একটা সুন্দর মুখশ্রীর মানুষ বা একটা সুঠাম দেহের মানুষ সে আসলে ভালো মানুষ? এইটা আপনি কিভাবে বুঝতেছেন? এইটা বোঝার মতো বয়স এবং অভিজ্ঞতা ওই বয়সে কোনো ছেলে মেয়ের থাকে না, আমারও ছিল না, কারোই থাকে না। কিন্তু আমরা ওই সময় জীবনের অনেক বড় বড় ডিসিশন মেক করে ফেলি, ভালো অর্থেই করি, যে ভাই আমার তো কোনো খারাপ ইন্টেনশন নাই, আমি তো এটাকে কোনো খারাপ খাতে নিব না, আমি তো ওনাকে বিয়ে করবো, আরও 5 বছর 7 বছর পর ইউনিভার্সিটি শেষ হবে, আমরা দুজনেই প্রতিষ্ঠান, তাতে কোনো দোষ দিচ্ছি আমরা, ভালো তো। কিন্তু তার আগে ডিসিশন মেকিংয়ের জন্য আপনি রেডি কিনা? আর ইউ রেডি ফর মেকিং আ ডিসিশন? তো আপনি যে একটা ডিসিশন মেক করে ফেললেন এবং আপনি তার প্রতি লয়ালও থাকতেছেন, ভবিষ্যতে তো বের হয়ে যাচ্ছে মেবি 10 বছর 20 বছর পর, যে আসলে যখন আপনার ভিতর ওই সেক্সুয়াল ডিজায়ারগুলো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, আপনি যখন আস্তে আস্তে বয়স গড়িয়ে যাচ্ছে, আপনার সৌন্দর্য চলে যাচ্ছে, যাবেই কিন্তু। সুচিত্রা সেন পর্যন্ত নিজেকে আড়াল করে ফেলেছিল, কারণ উনি চান নাই যে ওনার একটা বৃদ্ধ ফেস মানুষ দেখুক। তো ওনাদের যদি নিজেকে, তাহলে আমাদেরও ওই অবস্থাটা হচ্ছে, একসময় শরীরের চাহিদা চলে যাচ্ছে, তখন কি আমি ওই ভিন্ন মানুষটাকে কি আমি রেসপেক্ট করতে পারতেছি কি না? অনেক ক্ষেত্রেই সমাজে আমি দেখতে পাচ্ছি লাইফ কোচিং করতে গিয়ে এই মানুষটাকে আর আমি রেসপেক্ট করতে পারছি না, কারণ ওই মানুষটাকে আমি যেরকম দেখে পছন্দ করছিলাম সেটার তো কোনোটাই নাই। আরে ভাই আপনারও তো নাই, কিন্তু সে নিজেকে তো আর দেখতেছে না, সে মানুষটাকে দেখতেছে। তো ওই জায়গায় গিয়ে পরে আমাদের এক্সপেকটেশনের ঘাটতি তৈরি হয়। এই জন্য আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে এই বয়সে এগুলোর ভেতর যাওয়ার দরকার নেই। কেউ কোনো বাপ মা কোনো ছেলে মেয়েকে, আপনারা যারা কম বয়স্ক তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কোনো বাবা মা তার ছেলে মেয়েকে ইউনিভার্সিটিতে পাঠায় না যে একটা সুচিত্রাকে খুঁজ বা একটা উত্তম কুমারকে খুঁজ, এটাই তো নাম্বার 1 ডিউটি, এটা করে পাঠায় না। বলে যে তুই পড়, তারপরে আব্বা আমার পরে একটু টাইম পাচ্ছে, ঠিক আছে একটা ক্লাবে জয়েন কর, একটা টিউশনই কর, এগুলো বলতে পারে। কিন্তু কোনোদিন কোনো বাবা বলে না যে একটা খুঁজ, আমার কাজটা তুই আগায় রাখ, ফ্রন্ট লোড, এটা কখনো করে না। আমরা এটা নিজেরাই দায়িত্বটা আমরা নেই। তা আমি বলতে চাই কি, লেটস রেসপেক্ট দ্য আদার জেন্ডার। আমি আমার জীবনে এই কথাগুলো আমাকে কেউ আমার উঠতি বয়সে কেউ কোনোদিন বলেনি, আমি সেই দুঃখ নিয়েই কথাগুলো আপনাদেরকে বলছি। লেটস রেসপেক্ট দ্য আদার জেন্ডার। আরেকটা মেয়ে বা ছেলে আছে আমার পাশে, তাকে আমি বন্ধু হিসেবেই নিই। আর বন্ধুত্ব তো আমাদেরকে করতে হয়েছে, পরবর্তীতে হয়েছে না, আপনি তো আর
অনেকগুলো বৈবাহিক সম্পর্ক করতে পারতেছেন না, না আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে না কিছু। তো এইটা যেহেতু আমরা পারছি না করতে, তাহলে তো অনেক মানুষের সাথে বন্ধুর মতোই মিশছি আমরা, তাহলে সেটা যদি করতেই হয় যে আমি আগে থেকেই করি, তা আমি বন্ধুর মতো তাদের সাথে মিশি, এবং আমি কাউকে স্পেশাল রিলেশনশিপের জায়গায় আমি ঢুকতে দিব না, ওই যে বাউন্ডারি। হ্যাঁ, ওভার দ্য টাইম আমি যখন ম্যাচিউর্ড হয়ে গেলাম, আমি পাশ করলাম, তাকে আমি তো দেখছি আরও 6 বছর 7 বছর ধরে আমার পরিবারের সাথে আলোচনা করে দেখছি যে আমার যেগুলো প্ল্যান সেগুলোর সাথে এখন ওই পরিবারটা এবং সেই মানুষটা যায়। তারপর আপনি থিঙ্ক করেন, তারপর আপনি সেটাতে আগান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রথম বছর আকাশ বাতাসকে সাক্ষী রেখে দরকার নেই, এটা আপনাকে কেউ দায়িত্ব দেয় নাই, ঠিক আছে। আমি একটা খুব দুঃখের ঘটনা বলি, এটা আমার লাইফ কোচিংয়ের খুব আর্লি স্টেজের একটা ঘটনা বলতেছি আপনাদেরকে। তো তখন আমি একদম শুরুর দিকে, ওই 15-16 দিকে, তা রংপুরের আমারই এক পরিচিত, মানে যে যার ঘটনাটা বলতেছি তার বান্ধবী বা বড় বোন, তো একদিন আমাকে সে রিচ করলো, তো আমাকে বললো যে ভাইয়া আমাদের এই ওর একটু আপনি একটু টেক কেয়ার করেন, ওর কিন্তু ও খারাপ দিকে চলে যাচ্ছে, মানে শি ইজ গেটিং ডিপ্রেসড অ্যান্ড অল দিস থিংস। বাংলাদেশের একটা অনেক নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়তো মেয়েটা, এই জন্য আমি একটু আগ্রহী হইলাম যে ঠিক আছে কথা বলা যেতে পারে। পরে আমি ওই মেয়েটার সাথে কাউন্সিলিং করলাম, মানে লাইফ কোচিং করলাম, কাউন্সিলিং বলাটা ঠিক হবে না। আপনারা অবাক হয়ে যাবেন, এমন একটা ইউনিভার্সিটি, আমি বুয়েট বলে দিচ্ছি, বুয়েটে একটা ছেলে বা মেয়ে পরে সারা জীবনের স্বপ্ন, তাই না? বা ঢাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট মেডিকেল, মেয়েটা ওইখানে চান্স পাইছে, এবং চান্স পাওয়ার পর তার বাড়ি তো রংপুর, আমার থেকে আর বেশি ডিফারেন্ট তো আর সে হবে না, সেও আইসে এখানে এক উত্তম কুমারের খোঁজ পাইছে, মানে আমি সুচিত্রা খুঁজছি, সে উত্তম খুঁজছে, আমার থেকে অনেক জুনিয়র কিন্তু বাই দ্য ওয়ে। তো তারপর তার অ্যাফেয়ার হয়েছে, উত্তম কুমারকে খুঁজছে ক্যাম্পাসে, এবং কি আফসোস উত্তম কুমার পাওয়াও যায় আবার, মানে সবাই একটা উত্তম কুমার পায়, সবাই একটা সুচিত্রা পায়, এটা একটা অদ্ভুত ব্যাপার, এবং সবারই মনে হয় এ আমার জন্য জনম জন্মান্তর থেকে অপেক্ষা করতেছে, প্রত্যেকের এটা মনে হয়। সেই হিসেবে আমাদের যারা মুভি মেক করে এরা অনেক সাকসেসফুল, ওরা আপনার ভিতরে ওটা ঢুকায় দেয়। সো এবং আপনাকে মনে হয় এই তো অমুক অমুক নায়িকার মতো, বা অমুক, আমি তো মেয়েদের সাইকোলজিটা জানি না যে বলতে পারছি না, ছেলেদেরটা আমি বলতে পারি যে অমুক নায়িকার মতো মনে হয়। কেন যে মনে হয়, এই যে এখন ডিপ ফেক ভিডিও করে না, একই রকম চেহারার মানুষ ফানি ভিডিওগুলো করে, ওরকম একটা মনে হয়। এনিওয়ে কামিং ব্যাক, তা আমি মেয়েটার সাথে কথা বললাম, কি সমস্যা, মানে সমস্যা তো জিজ্ঞেস করা যায় না, কি অবস্থা, বলে এরকম ভাইয়া 2 বছর হয়েছে আমাদের, এখন এই 2 বছর পর ছেলেটা কিন্তু আর কন্টিনিউ করতে চায় না। আমি বোঝাতে পেরেছি, ঘটনাটা সাধারণত উল্টা হয়, এই ঘটনা উল্টা, মেয়েটা চায় কিন্তু ছেলেটা চায় না, বা আমি এরকম একটা ঘটনার মুখে পড়ছি। তো যাই হোক, তা আমি বললাম যে দেখো এ তো অধিকার আছে, মানুষের অধিকার আছে না, আপনি ধরেন গত বছর 1 মার্কায় ভোট দিচ্ছেন, তা এই 5 বছর পর আপনাকে ওই মার্কায় ভোট দিতে হবে, তাই না? এই যে ঐক্যমত্য কমিশনে বসছে, সবাই বলছেন আমরা সবই একমত হয়ে যাই, তাহলে আমরা আলাদা আবার কি হইলাম, অকাট্য যুক্তি। ঐক্যমত এসে বলতেছে আমাদের তো ঐক্যমত না হওয়ার রিজন আছে, আসলেই তো আছে। সবাইকে যদি আমি বলি রিস্টার্ট ইউরসেলফ হয়ে যাও, এটা তো হলো না, সবাই ভিন্ন ভিন্ন থাকবে। এখন সে ঐক্যমতে আসবে না, সে অন্য মত ধারণ করছে, এখন সে তাকে এটা হইতে দিবে না। তা আমি তাকে বললাম যে দেখো তুমি কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে যাচ্ছ। হ্যাঁ, স্বৈরতান্ত্রিক হচ্ছেন না আপনি, তুমি আমাকে একবার হ্যাঁ বলছো, তোমাকে সারা জীবন হ্যাঁ বলতে হবে, এটা কি ধরনের কথা? আমি বলছি এই অধিকার তোমারও ছিল, এখন তুমি সেটা অধিকার এক্সিকিউট করতেছো না। এখন সে কি করে, সে হচ্ছে খায় না, সে পড়ে না, সে বাপ মায়ের সাথে যোগাযোগ করে না, সে হলের মধ্যে রুমের ভিতর সারাদিন থাকে। ইনফ্যাক্ট তার রুমমেটই আমার সাথে যোগাযোগ করাই দিয়েছিল। তো আমি তার জন্য আমার খুব কষ্ট হলো, তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি এটা কেন করো? সে বলে আমি চাই আমার কষ্টটা সে অনুভব করুক। ঠিক আছে, তাহলে আমি এরকম কষ্টের কথা আরেকদিন আরেক জায়গায় বলতেছিলাম, তো একটা ছেলে, তার জন্য আমার আরও দুঃখ লাগছে পরে, এটা আরেকটা ঘটনা, সাইড বলে আবার ফিরে আসবো। তো আমি বললাম ভাই ওই মেয়ে তো কোনোই কষ্ট করে নাই, ওই ছেলেটা বলতেছে ভাই আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বাবা। ওই মেয়েটা তো ভাই কোনো কষ্টই করে নাই জীবনে। আমি কীরকম? বলে আমি তো তার থেকে বেশি কষ্ট করছি, অন্য একটা ছেলে। আমি কীরকম কষ্ট? বলে আমি ডাস্টবিনে গিয়ে ময়লা শুকতাম। আমি বলছি এটা আমি কোনোদিন শুনি নাই, বাট ইটস এ রিয়েলিটি অফ লাইফ। সে ডাস্টবিনে যেয়ে ময়লার গন্ধ নিত যাতে ওর কষ্ট হয়। কেন কেন বাবা কষ্ট নিতে চাও? যাতে ও বুঝে আমার কষ্টটা কি। তো ওই মেয়েটার কথায় ফিরে আসি, যে না খেয়ে না দিয়ে সেমিস্টার ব্রেক করছে যাতে ছেলেটা তার কষ্ট বুঝে। তা আমি ওর সাথে এই কাউন্সিলিংয়ে ঢুকার আগে ছেলেটার ব্যাপারে যথেষ্ট খোঁজ খবরও নিয়ে নিছি, একই কমিউনিটি তো খোঁজ পাওয়া যায়। তা আমি বললাম তুমি যখন খাও না, ও কি করে জানো? চানখার পুলে কাচ্চি বিরিয়ানি খায়। তুমি মনে করতো সে কষ্ট পায়, সে তো কষ্ট পায় না, সে টিউশনি করে ওই টাইমে, এবং রাত্রে ফেরার পথে প্রতিদিন চানখার পুলে কাচ্চি বিরিয়ানি খায়। এখনও কি তুমি কষ্ট নিয়ে থাকতে চাও, নাকি তুমি ফিরে আসতে চাও? সে বলে আমি বুঝতেছি না।
তা আমি দেখলাম কিছু কাজ হচ্ছে, যেহেতু সে বুঝতেছে না, তা আমি বললাম দেখো, যেই মানুষটা তোমার সাথে থাকবে না, সেই মানুষটা 2 বছরের মাথায় বলছে সে তোমার সাথে থাকবে না। এখন এই লোকটা চাইলে 4 বছর পর বলতে পারতো, 6 বছর পর বলতে পারতো, 70 বছর পর বলতে পারতো। তা কেমন হতো যদি তোমাদের বিয়ে হওয়ার পর সে বলতো আমি তোমার সাথে থাকবো না? এটা কি বলার নিয়ম আছে নাকি নাই? বাংলাদেশের আইনে লিগ্যাল। তাহলে কি তুমি আজকের দিনে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছো না, ওটা ইগো তৈরি হয়েছে, আমার বান্ধবীরা জানে, ইউনিভার্সিটিতে জানে, এর থেকে বেশি ক্ষতি হইতো না কম ক্ষতি হইতো? কি হইতো বলেন? বেশি ক্ষতি হইতো। আচ্ছা ধরো তোমরা বিয়ে করছো, সন্তান সন্ততি হয়েছে, তারপর তুমি সে বলছে সে থাকবে না তোমার সাথে, তাহলে তোমার আরো বেশি ক্ষতি হইতো না কম ক্ষতি হইতো? বলেন আপনারা। বেশি ক্ষতি হইতো। তাহলে এখন বলেন, আপনারা এখন আমাকে বলবেন, যেই লোক আপনার বেশি ক্ষতি করে দিতে পারে, সে লোক আপনার অল্প ক্ষতির উপর আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, সে আপনার বন্ধু না শত্রু? বন্ধু। তা আমি বললাম সে তো তোমার অনেক বড় বন্ধু, আমি দেখি এত বড় বন্ধু তোমার জীবনে তুমি আর পাইছো কিনা আমি জানি না, বিকজ যে তোমার জীবনে অনেক বেশি ক্ষতি করতে পারে কিন্তু করবে না, সে অল্পে ক্ষতির উপর দিয়ে যাচ্ছে, এবং ইউ শুড রেসপেক্ট দ্য পারসন। তোমার তাকে খাওয়া অফার করা উচিত, যে দোস্ত তুই আয়, তোকে একদিন ঠান্ডা মাথায় চা বিস্কুট সিঙ্গারা খাওয়াবো, কারণ তুই তো আমার অনেক বড় বন্ধু রে, তুই আমার জীবনে কত বড় ক্ষতি করতে পারতি, তুই 2 বছর আমাকে বাঁচাই দিলি, এর থেকে বড় মুক্তি আমার কি আছে? পরে আমার কথা শুনে ঘটেছে কিনা আমি এটা জানি না, সেটা ওই মই বলতে পারবে, ডেফিনেটলি আমি তার 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 মানে তার পরিচয় তার আপনাদেরকে দিব না। সে যদি কোনোদিন বলে যে ভাইয়ার কথা শুনেছে, আমি ওটা দাবি করি না আমার দিয়ে হয়েছে, বাট সে লাইনে ফিরে আসছে, এটা আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি যে সে লাইনে ফিরে আসছে, এবং সে তার পড়ালেখাটাকে শেষ করে এখন কই দেশ বিদেশে আছে, আমার ধারণা সেও কাচ্চি টাচ্চি খাচ্ছে এখন বিভিন্ন জায়গায়। সো আমি এই জায়গাটাই বলতে চাই যে কোনো একটা রিলেশনশিপের কমিটমেন্টে প্রথমত যাওয়া উচিত না, প্রথম কথা যাওয়া উচিত না, ধর্মীয়ভাবে অ্যালাউড না, সো না গেলে ভালো। তারপরেও যদি কারো একান্ত প্রয়োজন হয়, আমি বলবো আগে বুঝেন মানুষটাকে, আগে কমিটমেন্ট দেন না। কমিটমেন্ট একবার দিয়ে ফেললে ওখান থেকে ফিরে আসা কিন্তু খুব কঠিন। সো কমিটমেন্ট দেন না, দরকার হলে পরেরটা পরে দেখা যাবে। আপনার কাউকে ভালো লাগে, আপনি ফ্যামিলিকে জানিয়ে রাখেন, আপনি তাকে অবজার্ভ করতে থাকেন, যদি কোনো দিন এটা নসিবে হয়ে যায় হবে, না হইলে নাই। তো আমাদের আসলে একটা চাওয়া হচ্ছে যে আমাদের জীবনটা সিনেমার মতো হবে, এবং আমার যে পার্টনার সে হবে একজন সেলিব্রিটির মতো, মানে নায়ক বা নায়িকা, বাট আমি তো না, আমি তো নায়ক না, তাহলে আমি কিভাবে নায়িকা খুঁজতেছি আমার জীবনে? এটা তো প্র্যাকটিক্যাল না। বা যদি এমন আপনার চাওয়াটা হয়েও থাকে, আপনার চাওয়ার প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখে আমি বলতেছি, জীবন সিনেমা না, এবং আপনার লাইফ পার্টনার একজন সেলিব্রিটি না, যে সে সব কিছু জেনে শিখে সাইকোলজির ওপর মাস্টার্স করে একবার হাজব্যান্ডকে কীভাবে ম্যানেজ করতে হয় এই ব্যাপারে পোস্ট ডক্টরেট করে, কিংবা ওয়াইফকে কীভাবে হ্যাপি রাখা যায় এই ব্যাপারে পোস্ট ডক্টরেট করে উনি আসেননি। উনি একজন সাধারণ মানুষ, এবং খুব ভালো ব্যাপার যে আপনার সাথেই তার প্রথম বৈবাহিক অভিজ্ঞতা জীবনের, না হইলে আরও খারাপ হইতো। সো সো তার পক্ষে সে যা করছে জীবনে সেই প্রথমবারের জন্য করছে, তাই না? এখন একটা মানুষ যদি 45 বছর বয়সে হাজব্যান্ড হয়ে থাকে, সেটা তো তার 45 বছর বয়সে প্রথম অভিজ্ঞতা, স্বামীর অভিজ্ঞতা। বা একজন মহিলা যদি 42 বছর বয়সের স্ত্রীর জীবনযাপন করছে, তাহলে ওটাও তো তার 42তম বছর বয়সে প্রথম স্ত্রীর অভিজ্ঞতা, এমন না তিনি আরও 3বার জেনে আসছে বিভিন্নটা। তা আমাদের এটা একটা লাইভ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনটায় যাচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে আমাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে চাওয়া পাওয়ার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হওয়া দরকার। বিশেষ করে যারা সামনে বিয়ে শাদী করবেন তাদের জন্য এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং কথাটা ওই অ্যাফেয়ারের সাথে মিলিয়েই বলছি, আজকের দিনে যে এক্সপেকটেশনগুলো আমরা বিল্ড করছি সেটা কিন্তু ওভার দ্য টাইম থাকবে না, আমি 100% গ্যারান্টি করতেছি। কারণ আমাদের শরীরের যে মানে নিয়ম, সেই হিসেবে আমাদের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা একটা সময় পর হারিয়ে যাবে, এবং আল্লাহ তাআলা এভাবেই মানুষকে এবং অন্যান্য সকল প্রাণীকে সৃষ্টি করেছেন। মানুষের ক্ষেত্রে আরও বিশেষভাবে এটা ইম্পর্টেন্ট। আমি আসলে প্রিন্সটনের একটা পিএইচডি ডকুমেন্ট সেদিন পড়ছিলাম, সেখানে বলতেছে দেখবেন অন্যান্য অনেক প্রাণী কিন্তু তার জীবদ্দশার অনেক সময় পর্যন্ত মা হতে পারে অন্য প্রাণী, মানুষের কিন্তু মা হওয়ার সময়টা একটা সময় গিয়ে বন্ধ হয়ে যায়। এবং তারা বলছে, সাইকোলজিক্যাল রিসার্চ বলছে যে আসলে মানুষ মাত্রই এভাবে তার তৃতীয় যে প্রজন্ম, অর্থাৎ তার ছেলে মেয়ে এবং তার ছেলে মেয়ে, এই তৃতীয় প্রজন্মটা সাধারণত ওই মায়ের কাছে বা নানি, অর্থাৎ দাদি, নানি, দাদা, নানা, আমি এটা মিন করছি, তারাও তো এক অর্থে সন্তানই। আমি বোঝাতে পারছি, মানে দাদার জন্য নাতি নাতনিও তো একটা সন্তান, নানির জন্য নানির জন্য বা নানার জন্য তার নাতি নাতনিরা হচ্ছে এক একটা সন্তানের মতো।
তো বলেছে যে এই সাইকেলটা এরকমই মানুষের ক্ষেত্রে, এটা এখন তৈরি হয়নি, হিস্টোরিক্যালি তৈরি হয়েছে। যখন দেখা গেছে মানুষ সন্তান জন্ম দিয়েছে, সন্তানটা তো খুব অবলা, এ তো নিজে কিছু করতে পারে না, কিন্তু তার বাপ মাকে তো জীবিকার উদ্দেশ্যে বের হইতে হচ্ছে। আগেরকার দিনের তো এখনকার মতো ছিল না যে আমি যাচ্ছি আর কাজ করে আসতেছি, মাস শেষে বেতন আসছে, মাতৃত্বকালীন লিভ নিলাম 6 মাস তো আমি বেতন পাবো, 4 মাস বেতন। আগে তো লাইফটা এরকম ছিল না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে ওই যে সন্তানটা যাকে রেখে তার বাপ যুদ্ধে যাচ্ছে বা মা যুদ্ধে যাচ্ছে, কারণ জীবন তো টিকে রাখতে হবে, বা জঙ্গলে যাচ্ছে শিকার করতে, বাচ্চাটাকে কে দেখবে? এই বাচ্চাটাকে সবসময় দেখেছে তার দাদি, নানি, দাদা, নানা, গোত্রের মানুষরা, ওই বয়সের মানুষরা। এবং বলা হচ্ছে সাইকোলজিক্যাল পেপারটাতে যে যদি তাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি থাকতো ওই সময়, তাহলে তারা নিজের সন্তান রেখে সন্তানের সন্তানকে কোনোদিন টেক কেয়ার করতো না। তা আল্লাহ তাআলার যে তৈরি বা সৃষ্টিগুলো আসলে এইভাবেই সুন্দর হয়েছে যে আমাদের মানব সভ্যতাকে সুন্দর করবার জন্য যেটা রাইট সেটাই উনি তৈরি করে দিয়েছেন এবং আমরা সেটাই ফলো করছি। ওর ব্যত্যয় করার চেষ্টা করলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের শারীরিক যে প্রসেস বা প্রক্রিয়া, যে একসময় আমাদের সেক্সুয়াল ক্যাপাবিলিটি হারিয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু আমাদের মাসেলগুলো দুর্বল হয়ে যাবে, আমাদের চেহারা চামড়া ঝুলে যাবে, আমাদের যে যৌবন বয়সে বা কৈশোর বয়সে যে সুঠাম দেহ সুন্দর চেহারা থাকবে না। তাহলে আপনি আজকে যাকে বিয়ে করতেছেন বা আপনাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে এত জাঁকজমক পুজো, এটা কিন্তু থাকবে না সামনে। আমরা দোয়া করি অনেকদিন থাকুক, কিন্তু ফিজিক্যাল জিনিসটা থাকবে না এরকম, এটা পুরনো হয়ে যাবে, আপনি লোকটাকে চিনে ফেলবেন এবং সেক্সুয়াল ডিজায়ারগুলো একসময় স্বাভাবিক হবে এবং অনেক সময় বিরক্তির কারণ হয়ে পড়বে, পারিবারিক, সামাজিক, অফিসিয়াল অনেক কিছু। কারণ মনস্তত্ত্ব তো একটাই, এগুলো নিয়ে যারা সেক্সুয়াল সায়েন্স নিয়ে গবেষণা করে তাদের কাছে গেলে অনেক তথ্য পাবেন আপনারা। তো এইগুলো যেহেতু যখন নর্মালাইজ হবে, বিজনেসে আমরা অনেক সময় বলি নর্মালাইজ, কী হয়েছে, একবার কোনো কারণে একটা বেশি প্রফিট হয়েছে, ম্যানেজমেন্ট বলে ওইটা নর্মালাইজ করে রাখো, অর্থাৎ ওইটা তো একবার হয়েছে, এটা তো প্রতি বছর হবে না, ওইটা ছাড়া আমাদের প্রফিট কেমন সেটা হিসাব করো, বা ওইটা ছাড়া যদি লস হয় তাহলে আমাদের আরও ভালো করে ব্যবসা করতে হবে। কিন্তু 1 বছর হয়েছে এই জন্য আমরা খুব খুশি, এটা করা যাবে না। তো আমিও বলি মানুষের জীবনে আমাদের এই লাইফের বিশেষ সময়টা, যেই সময়টা আমাদের হাইলি ক্যাপেবল, আমরা সব দিক থেকে অর্থ উপার্জন করেন, বা এইটাকে নর্মালাইজ করে ফেলেন, এটাকে মাইনাস করে ফেলেন। করার পর আপনি দেখেন যে এই মানুষটার সাথে আসলে আপনার যখন বার্ধক্য আসবে, আপনার পরিবারে অনেক স্ট্রাগল আসবে, অনেক সমস্যা আসবে, তখন আপনি তার সাথে ওই একই রকম রেসপেক্ট দিয়ে চলতে পারবেন কিনা, তার কথা মন দিয়ে শুনতে পারবেন কিনা, মেনে নিতে বলতেছি না, কিন্তু পজিটিভ আর্গুমেন্ট। একটা অফিসে কিভাবে আমরা আর্গুমেন্ট করি, পজিটিভ আর্গুমেন্ট, আমরা আলোচনা করি ব্যবসার স্বার্থে কি হবে। কিন্তু আবার অনেক অফিস থেকে যেটা টক্সিক, যেখানে ব্যবসার থেকে রেখে মানুষ ডিভিশনাল, ডিপার্টমেন্টাল ঝগড়াঝাটির মধ্যে চলে যায়। সিএফও সাহেব বলছে এই টাকা দেওয়া হবে না, এখন আপনি যেভাবে খুশি করেন ব্যবসা, আমরা করতে দেখছি তো এরকম। তো পরিবারের মধ্যেও যদি এরকম হয়ে যায় যে আমি বলছি বা আমার আব্বা বলছে বা আমার কথা তুমি মানো না, তাহলে আসলে এটা আসলে খুব সুন্দর পরিবার আর থাকলো না। তো আমি বলতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা, আমি বলতে চাই সবসময় একটা অত্যন্ত রেসপেক্টের সম্পর্ক। কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা আমি বড় কারণ, যেহেতু রেজিস্ট্রেটিভ হিসেবে আমরা কিছুটা স্পিরিচুয়াল দিকে যাই, এখানে কিন্তু একটা স্পিরিচুয়াল ম্যাটার আছে, এই জিনিসটা আপনার ভুলে যাবেন না, খেয়াল রাখবেন। বেশি করে জোর দিচ্ছি কারণ আমরা তো পারিবারিক জীবনে পুরানো হয়ে যাচ্ছি আস্তে আস্তে, সবাই না, সবার পরিবারে তো সবাই পুরান। আমাকে তো একটা মানুষ 18 বছর ধরে দেখতেছে, তাহলে আমি তো আসলে পুরানোই হয়ে গেছি, বা 20 বছর ধরে, আরও যারা বেশি বয়স তারা 40 বছর ধরে সংসার করছে, কি এর তো নারী নক্ষত্র সব জানি, তো কি ওনার সম্পর্কে তো আমার কোনো নতুনত্ব নাই। কিন্তু আমি বলছি স্টিল দিস রিলেশনশিপ ইজ ভেরি সিক্রেট। কেন? একটা জিনিস খেয়াল করবেন, সন্তান জন্মের জন্যই কিন্তু স্বামী স্ত্রীর একত্রিত হওয়া। তাহলে কি এইটা ছাড়া সন্তান জন্ম হইতো না? হইতো, কিন্তু এটা তো আইনগতভাবে অবৈধ, সব দিক থেকেই নিষিদ্ধ। তার মানে আল্লাহ তাআলা তো চান যে মানুষের প্রজন্ম থাকুক, সব পশু পাখি প্রাণীরই প্রজন্ম চলতে থাকুক, তাই না? রিপ্রোডাকশন সিস্টেম তো এই জন্যই দিয়ে দিয়েছে। এখন রিপ্রোডাকশনটা কিভাবে করবেন সেটার জন্য আবার একটা বাইলস দিয়ে দিয়েছে। গাড়ি আপনি চালাতে পারবেন, কিন্তু এই নিয়মের মধ্যে আপনাকে গাড়িটা চালাতে হবে। সেইখানে রিপ্রোডাকশনের জন্য যে ওপেন স্পেসটা ক্রিয়েট করে দিয়েছে সেটাই হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি রিপ্রোডাকশনকে যদি আমি আরও একটু ডিপলি চিন্তা করি, তাহলে আমি বলতে চাই তিনি জীবন তৈরির কারখানা আপনাদের হাতে তুলে দিয়েছেন। আমি কি বোঝাতে পারছি? জীবন তৈরির কারখানা, যেই সক্ষমতা পৃথিবীর কারও নাই আমাদের জানা মতে, মানে আমরা যতটুকু কোরআনিক স্টাডি এবং যত আমার খুব লিমিটেড নলেজ, আমার ভুল হতে পারে, তারপর আমি বলছি আল্লাহ তাআলা এই ক্ষমতা শুধুমাত্র তার কাছে রেখেছেন, আর কোনো কারো কাছে এটা তিনি দেন নাই যে একটা জীবন উৎপাদন করা সম্ভব। তো সেই সক্ষমতাটা উনি আপনার মাধ্যমে এবং আপনি এবং আপনার স্পাউসের মধ্য মিলে আপনাদেরকে দিয়ে দিচ্ছে। সে ফ্যাক্টরি, জয়েন্ট বিল্ডিং, দুজন মিলে ফ্যাক্টরিটা করবেন, অনলি ওইখানে লাইফ প্রডিউস হবে। আরেকটা লাইফ প্রোডাকশনের ক্ষমতা কোথায় আছে? আমাদের নিজেদের শরীর। কিন্তু আমরা এটা প্রায় ভুলে যাই। আমরা কিন্তু সবসময় জীবিত জিনিস খাই না, আমরা সবসময় মৃত জিনিস খাই।
বুঝতে পারতেছেন তো? আমরা যা কিছু খাই সেগুলো তো সবই মৃত। আইদার ব্রেড খাচ্ছেন অথবা শাকসবজি, ঘাস পাতা, এগুলোই তো খাচ্ছেন, মাংস খাচ্ছেন, এগুলো সব মৃত অবস্থায় আপনি খান। কিন্তু এই খাবারটা আপনার শরীরে কিভাবে কনভার্ট হয়? আপনার শরীরে সে যখন একটা মেটাবলিজম হয় এবং সে কিন্তু একটা জীবন তৈরি করে। জীবন না? আপনার হাত পা এগুলো জীবিত না? তাহলে এইরকম একটা ক্যাপাসিটি আল্লাহ তাআলা কিন্তু আপনার মধ্যে দিয়েছেন। আপনি অবলীলায় এইটা করে বেড়াচ্ছেন এবং তারপর আল্লাহর শুকরিয়া করে না। অনেক মানুষ আছে যারা বলে যে আমি কেন করবো এটা, আমার কী ঠেকা পড়ছে, এরকম বলে। যদি এই আলোচনাটা ওই আলোচনা না, তারা আবার এই ভিডিও শুনলে খেপে যাবে আবার। কিন্তু আপনি কেন করবেন না? কারণ আপনি জড় জিনিস খান এবং আপনি জীবে পরিণত হচ্ছেন, একটা জীবন পরিণত, এটা একটা ওয়ান্ডারফুল একটা মেশিন আপনার কাছে, যেটা আর কারো কাছে নাই। এবং তারপরের স্টেজে আমি যাচ্ছি, আপনি একটা নতুন জীবন তৈরি করতেছেন আপনার জীবনের বাইরে। তাহলে এইখানে কিন্তু একটা খুবই মূল্যবান এবং কিভাবে বললে ভালো হবে, মানে অত্যন্ত রেসপেক্টের এবং অত্যন্ত সম্মানীয় একটা বিষয় কিন্তু। এবং খেয়াল করেন, এই রিপ্রোডাকশন যদি আপনি অন্য কোনো মাধ্যমে করার চেষ্টা করেন, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী ছাড়া, তাহলে কিন্তু সবচেয়ে গর্হিত অপরাধের মধ্যে চলে যায়। আমি কি বোঝাতে পারছি? আমি সেদিন কোনো একটা জায়গায় বলছিলাম যে ইসলামের যে নিয়ম যদি আপনি দেখেন, একটা মানুষকে যদি আপনি মেরে ফেলেন এবং যদি প্রমাণিত হয় যে আপনি অন্যায়ভাবে মারছেন, তাহলে আপনার কতল করে ফেলবে। এটা ইসলামের নিয়ম, আপনার পছন্দ হইতে পারে না হইতে পারে, এটা তাদের নিয়ম। আমি তাদের নিয়মের সাথে তাদের নিয়ম রেফারেন্স হিসেবে বলছি, আমি বলছি না এটা করা উচিত বা উচিত না, ঠিক আছে? কারণ এগুলো ভিডিও আবার মানুষজন ভিন্ন ভিন্নভাবে কাজে লাগাবে, এই জন্য আমি ক্লিয়ার করে বলতেছি। তা আমি ওদের রেফারেন্সে এটা মাপতেছি, কোরআনের রেফারেন্সে কোরআন। তাহলে যদি একজন মানুষ হত্যা করে তাহলে তাকে কতল করো, শেষ। কিন্তু একজন লোক যদি অবৈধর উপর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তার শাস্তি কি? কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত সে মরে যাচ্ছে। দুইটাতেই সে মরতেছে, কিন্তু দুইটার মৃত্যুতে পাওয়ার যে সুযোগটা, একটা তো অত্যন্ত কঠিনভাবে মৃত্যুর দিকে নিয়ে গেছে, আর একটা কল্লা কেটে দিল, একবারে মরে গেলেন আপনি। তার মানে মৃত্যুটাও হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। আমি বোঝাতে পেরেছি কেন দুইটা জিনিসকে এত কঠিন করে দিচ্ছে? মানুষকে মেরে ফেলার থেকে ওটা খারাপ? হ্যাঁ, এটা খারাপ, কারণ আপনি একটা জীবন উৎপাদন করতে যাচ্ছেন, যে ক্ষমতা আল্লাহ তাআলা কারো হাতে দিচ্ছে না, স্পেশালি আপনাদের দুজনের হাতে দিয়েছে, আপনার জন্য আপনার স্ত্রী এবং আপনার স্ত্রীর জন্য আপনার স্বামী। সো এত বড় ফ্যাক্টরি আপনারা জয়েন্টলি ওন করেন। আমি কি বোঝাতে পারছি? জাস্ট আজকে বাসায় গিয়ে আপনার হাজব্যান্ড বা স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে আলাপ করে নেবেন এই বিষয়টা, যে আমরা কিন্তু এমনি এমনি না, বিকজ আমরা একটা অনেক বড় কারখানা, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাওয়ার্ড করছে আমরা প্রোডাক্ট উৎপাদন করতে পারি। সেই কারখানার আমরা দুইজন জয়েন্ট ওনার, সেখানে আমাদের শরীর একটু ভেঙে পড়ছে, আমাদের উপার্জন একটু কম, আমি হয়তো দুইটা ভুল কথা বলি, কিংবা আমার রান্নায় হয়তো একটু লবণ কম হয়, কিংবা আমার আব্বার হয়তো একটা দোষ ছিল, কিংবা আমার চাচির হয়তো একটা প্রবলেম, এগুলোর ভেতর এনে আমাদের সম্মানের সম্পর্কটাকে আমরা নষ্ট করব না। আমিও করব না, আপনিও করবেন না, বা তুমিও করবা না। এবং এটা কতদিনের জন্য এই সম্পর্ক? আমরা যখন একটা বিবাহের সম্পর্কের মধ্যে আবদ্ধ হই, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। হ্যাঁ, এসকেপ বা এক্সিটের রুট রাখছে, কিন্তু এটা আমরা কিন্তু এক্সিট করার নিয়তে আমরা এক্সিটটা করি না। ওইটা যখন একটা সিচুয়েশন হয়তো কারো জীবনে তৈরি হয়, উই আর রেসপেক্টফুল টু এনি ওয়ানস লাইফ, তখন সেটা এক্সারসাইজ করছে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা কেউ বিয়ে করার সময় এটা মাথায় নিয়ে বিয়ে করি না যে সুযোগ বুঝলে এখান থেকে বের হয়ে যাব। আছে নাকি আপনাদের কারো মাথায় বুদ্ধি ছিল? আমার ছিল না। সো এটা কারোই থাকে না, বরঞ্চ আমরা ওই দিন অত্যন্ত ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দোয়া করে একদম ইসলামিক প্রসেস, যদি ইসলামী যারা ধর্মের, অন্য ধর্মের নিশ্চয়ই সেই ধর্মের আবার রিচুয়ালটা আছে, আমরা কিন্তু ওগুলো ফলো করে এটা করি। হিন্দু ধর্মেতে একদম লগ্ন থাকে। আমি একটা হিন্দু ধর্মের বিয়েতে গেছিলাম, গভীর রাত, চিন্তা করেন রাত্রে 2টা না 2:30, ওই টাইমেই এটা হবে। সো এটার জন্য তো একটা ডেডিকেশন আছে। আমি বলছি পুরো বাড়ির লোক অপেক্ষা করছে, যারা হাজব্যান্ড ওয়াইফ যাদের বিবাহ হচ্ছে তাদের জন্য কত কষ্ট, তাদের আবার অনেক সময় ব্রত রাখতে হয়, অনেক কিছু আমি জানি না, কিন্তু কত কষ্ট কেন করতেছে? বিয়ে করলেই হয়ে যায় না। তারা যেভাবে তাদের দেবদেবী, যাদের নিয়ম, যেভাবে তাদের বই গ্রন্থ সম্মানিত, ওইটা কেন আপনি এত ফলো করছেন? বিকজ আপনি চান জিনিসটা সিক্রেট হোক, জিনিসটা যেন পবিত্র হয়। তাহলে একটা জিনিস যেহেতু পবিত্রতার মধ্য দিয়েই তৈরি হয়েছে, তাহলে আমরা কেন এটাকে অপবিত্র করব? শুধুমাত্র আমার অমুকের আম্মাকে আমার পছন্দ হয় না, বুঝছেন তো, কার আম্মাকে কার পছন্দ হয় না, বুঝছেন তো, আর অমুকের আব্বাকে আমার পছন্দ হয় না, এই জন্য দরকার নেই। আমার মনে হয় নিজেদের ভিতরে একটু কথাবার্তা বললে এই প্রবলেমটা সলভ করা যায়। সো আমি এটা বলতে চেয়েছি যে এটা একটা স্পিরিচুয়াল বিষয়, এটাকে নর্মালি আপনারা দেখেন না, নর্মালি দেখলে ট্র্যাপে পড়ে যাবেন। আমরা বড় কিছুর জন্য যদি করি কিছু, সেটার দিকে গেলে আমাদের যে কোনো পার্টনারশিপ অনেক ভালো হয়। একটু বাচ্চাদেরকে নিয়ে কথা বলি। শুরুতে বলছি এটা তো খুব আমার একটা ইন্টারেস্টিং টপিক, কিন্তু অনেক কথা বলার সুযোগ নাই। সো বাচ্চাদের ক্ষেত্রে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, আমাদের জীবনে আমরা হয়তো অনেক দূর অ্যাচিভ করতে পারবো না, আমাদের স্বপ্ন আছে একটা, কিন্তু কে জানে আমরা স্বপ্ন কত দূর রিচ করতে পারবো, তাই না? অনেকে হয়তো হাল ছেড়ে দিচ্ছি, অনেকের বয়স হয়ে গেছে, হয়তো করছে, কিন্তু আমরা কি কোনো বাচ্চার মধ্যে সম্ভাবনা কম দেখি?
যে কোনো একটা বাচ্চা, এখানে 2-3টা বাচ্চা দেখছি, এই বাচ্চাটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এই বাচ্চাটা তো নোবেল প্রাইজ পাবে। কেউ তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না সে পারবে না। কেউ গ্যারান্টি করবে এখানে যে আমি বলছি এই বাচ্চাটা পাবে না? কেউ বলতে পারে না, মা বাবা তো বলবেনই না। তাহলে আপনার সন্তান যদি আপনাকে ক্রস করতে পারে এবং পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ হতে পারে, আপনার বাচ্চার হাত ধরে যদি মানবতার কল্যাণের জন্য বড় কিছু আসতে পারে, তাহলে আপনি তো সেটা অবশ্যই করতে চাইবেন। এখন ওইটা করার প্রসেসটা তো আপনাকেই শুরু করতে হবে। এবং আমি মনে করি মা বাবা হিসেবে বাবা মার দায়িত্ব সবচেয়ে বেশি সেই সন্তানের উপর ওই আস্থার সম্পর্কটা তৈরি করা। আমি প্রায়শই একটা উদাহরণ দিই একটা কপলের কথা, যারা খুব ছোটোবেলায় বাচ্চা তখন প্লে গ্রাউন্ড না কোন গ্রাউন্ডে এগুলো স্কুল আছে না, প্লে গ্রুপ, তো এই স্কুলের ফর্ম তুলতে গেছে। তো প্রথম স্কুলের ফর্ম তুলে যখন তারা ফিরতেছে, তখন মা বাবার মধ্যে একজন বলতেছে আমরা আরেকটা স্কুলের ফর্ম তুলি। তো আরেকজন মা বাবার আরেকজন বলতেছে যে কেন? বলে যে যদিও চান্স না পায়। তো এটা কিন্তু একটা সত্য ঘটনা বলতেছি আমি আপনাদেরকে। তাহলে এই যে বাচ্চাটা এখনো কিছুই শুরু করে নাই জীবনে, প্লে গ্রুপ, সেই বাচ্চার সম্পর্কে সন্দেহ কে তৈরি করছে? তার বাবা অথবা তার মা, যেই হোক, আমি বলে দিতাম বাবা বা মা, আমরা কারো পক্ষ যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনি যদি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ পোষণ করেন, তাহলে তার পক্ষে জীবনে কোথাও রিচ করা সম্ভব না। এই অর্থে আমি বলি, আমি অনেক মানুষের সাথে মিশি চলি, আমার পরিবারেও আমি দেখি, গ্রেটার পরিবারে অনেক সন্তানের শত্রু হচ্ছে তার বাবা মা। আই এম সরি, বাট দ্যাটস ইট। মানে এই ছেলেটা বা মেয়েটার পক্ষে অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু সে পারবে না, কারণ তার বাবা মাই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। কিন্তু আসলে কি বাবা মা কারো বড় শত্রু হতে পারে? তাহলে কোথায় গলতিটা কোথায় হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে? মা বাবা হিসেবে আমরা র্যান্ডমলি যেভাবে চলতে যাচ্ছি, আমরা যেভাবে মনে করছি এভাবেই মনে হয় আমার সন্তানের ভবিষ্যৎ ভালো, সেটা হয়তো ভুল। তাহলে আমাদের কারেকশন দরকার। আমি কি বোঝাতে পারছি? কারেকশন দরকার। কারণ আমি আবার বলছি, আমরা তো কেউ আগে স্কুল পাশ করে বাবা মা হইনি। কয়জন মানুষ আমরা মা বাবা হই যে বাবা মা হওয়ার আগে আমরা কাউন্সিলিং করছি যে প্যারেন্টিং কীভাবে করতে হবে? আমরা তো হই না এটা। আমাদের সমাজ ব্যবস্থায় আপনি যদি বলেন যে বাচ্চা কাচ্চা একটু দেরিতে নিব, তখন আশপাশের যে বিভিন্ন আত্মীয় সম্পর্ক আসে যেগুলো ব্যাপারে কথা বলতে পারে আপনাদেরকে, এরা এসে আপনার পেছনে লেগে যাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমার ওয়াইফকে নিয়ে আমি যখন এই গ্রামের বাড়িতে যেতাম, আমার কিছু দাদি টাদি আছে, এরা আইসা আমার ওয়াইফকে ধরতো এবং সে আমাকে প্রতিদিন রাত্রেবেলা একলা হলে বলতো যে আমাকে তো এরকমভাবে বলতেছে, আমি কী উত্তর দিব? এবং তারা এই পর্যন্ত কমিটমেন্ট দিছে যে তোমরা কষ্ট করে একটা বাচ্চা খালি নেও, এই বাচ্চা পালন করার দায়িত্ব আমাদের। তা আমার যখন প্রথম সন্তান, মানে আমার একটাই তো বাচ্চা, এটা যখন হইলো আর কারো খবর নাই, তা আমি আপনাদের ভাবিকে বললাম যে আমি ফোন নাম্বার দিয়েছি, সবাইকে ফোন করো, এদের তো দরকার এখন আমার। কারণ বাচ্চা পালা তো একটা কঠিন বিষয় ভাই, ঢাকা শহরে কেউ ভাই দায়িত্ব নেয় না শেষ পর্যন্ত, কিন্তু বলার সময় কিন্তু বলবে। তো আমি বলতে চাই যে আমরা তো কেউ আসলে প্রস্তুতি নিই না, কিন্তু প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট। একটা নর্মাল একটা ফার্নিচার কেনার আগে আমরা প্রস্তুতি নেই, মাপ নিয়ে যাই, ফার্নিচারের দোকানে মাপ নিয়ে যাই না, যে আমরা স্পেসটা কতটুকু বসাবো, কতটুকু হাইট হবে, 3 বাড়িতে রেকি করে আসি যে ওরা কয় ইঞ্চি টিভি কিনছে, ওরা কয় ইঞ্চি আমরা দেখে আসি, কত জায়গায় আমরা কত যাচ্ছে। কিন্তু একটা বাচ্চা নেওয়ার আগে কিন্তু আমরা এত চিন্তাই করি না, আল্লাহর ওয়াস্তে আসবে দেখা যাবে। তো এই আল্লাহর ওয়াস্তে নেওয়ার জন্যই আসলে আমাদের যে ওয়াস্তাটা, আমাদের যে দায়িত্বটা, এটা কিন্তু আমরা অনেক সময় পালন করতে পারি না। আরেকটা বিষয় আমি বলি, যেটা আগেও বলছি একটু আগে শুরুতে, যে এমন কোনো মানুষ নাই এখানে যে বাচ্চাকাল পার হয়ে আসেন নাই আপনারা। আপনাদের প্রত্যেকের একটা শৈশব ছিল, যে সময় আপনাদের পড়ালেখা করতে ভালো লাগতো না, সারাদিন খেলতে মন চাইতো। তারপরে আপনাদের একটা কৈশোর আসছে, যখন আপনাদের অনেক জিনিস ওপেন হয়েছে আপনাদের সামনে। এই যে সেদিন সেবা প্রকাশনের একজন বড় লেখক রকিব হাসান মারা গেছেন। আমি কিন্তু সহজে এগুলো লিখি না ফেসবুকে, ইদানিং লেখা বন্ধ করছি, আমি আমার লাইনের বাইরে লিখি না। কিন্তু আমি যখন ওনার মৃত্যু সংবাদটা দেখছি, আমার মনটা ভেঙে গেছে। আমার মনে হলো যে আমার একটা কত কাছের মানুষ মনে হয় আজকে হারিয়ে গেল। মানুষটাকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু ওই 2-1বার পত্রিকায় ছবি দেখছি। কিন্তু জানেন, আমি ক্লাস 4 থেকে 3 গোয়েন্দা পড়ি, এবং আমার 3 থেকে ক্লাস 10 বা 10 পর্যন্ত, 11-এ পড়ছি কিনা মনে পড়ে না, আমার পুরো এই 7টা বছর 3 গোয়েন্দা আমার ভিতর ঢুকে রয়েছে। কখনো নিজে গোয়েন্দা হইতে চাইছি, কখনো কিছু আত্মসী কাজটা জোগাড় করে একটা গোয়েন্দার মেশিন বক্স বানাইছি, এগুলো কাজে লাগে নাই কিছু, কিন্তু ও তো আমার ভিতর, আমি তোকে হারাইতে পারতেছি না। তাই এই বয়সটা আপনার বাচ্চাও ক্রস করবে, আপনার বাচ্চাও লুকায় ভালো বই লুকায় পড়বে, তারপর আবার একটা বয়স আসবে তো দুষ্টামি বই। আমরাও করছি এগুলো, তো এগুলো কোনো ভুলের কথা না বা গোপনীয় কথা না, কিছু এটা হয়েছে, এবং আমরা গোপনীয়ভাবেই করছি কাজগুলো। আজ ক্যামেরা না থাকলে খুব মজার একটা গল্প আপনাদেরকে বলতাম, কিন্তু এখন বলবো না, ক্যামেরার সামনে এটা বলা যাবে না, ক্যামেরার বাইরে বলতে হবে। এটা আমারই এক ফ্রেন্ডের জীবনের অভিজ্ঞতা, মানে হয়েছে তো অভিজ্ঞতা, কিন্তু কি করা যাবে। এখন আমার সন্তানও এই কাজটা করবে, এখন তো ইন্টারনেট তার জন্য অনেক সহজ,
কিন্তু আমার জন্য এটা কিন্তু একটা হাস্যাস বিষয় ছিল না, আমরা কারোর সাথে এগুলো আলাপ করতে পারিনি ভয় ভয়ে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল লোকের কাছে পরামর্শ পাইছি, কিন্তু ভুল লোকের কাছে জানছি, ভুলভাবে জানছি। মা বাবা হিসেবে কি আমাদের দায়িত্ব না আমাদের সন্তানদেরকে এইগুলো জিনিস আস্তে আস্তে বলতে শুরু করা? আমি কোনো একটা ভদ্র মহিলার কথা বলছি যার বাচ্চা ক্লাস 4-এ পড়ে, তাদের ইংলিশ মিডিয়ামের বইয়ের ক্লাস 4 বা 5-এর মধ্যে এই জিনিসটা আছে, দেহতত্ত্ব জাতীয় একটা জিনিস আছে, যেটা স্কুল কিন্তু পড়ায়নি, কিন্তু বইয়ের মধ্যে আছে, যেহেতু ইংলিশ বিদেশি বইগুলো ফলো করে। এর মায়েরা সব মা গ্রুপের সাথে বাবা গ্রুপের সাথে আলোচনার মধ্যে পড়ে গেছে, কি আমার ছেলে তো এগুলো টের পাবে, আমার মেয়ে তো, আরে বাবা টের তো এমনিও পাবে, ভালো আগেই টের পায়, আপনার হাতে টের পায়, আপনি বলে দেন কোন মানুষটা আছে এই গোপনীয়তাটা জানে না। বরঞ্চ আপনি যত জিনিসটা গোপন করবেন অন্যটার প্রতি ওইটা আগ্রহ তত তৈরি হবে। আমার নিজের কথা আমি বলি, আমার স্বীকার করতে কোনো আপত্তি নাই, আমি হাই স্কুল পর্যন্ত আমি বয়েজ স্কুলে পড়ছি। আমি যখন কলেজে গেছি ইট ওয়াজ এ কো এডুকেশন, আমার জন্য ভেরি ডিফিকাল্ট ছিল ফিমেল বন্ধু বান্ধবী আর কি, বা ফিমেলদের সাথে কথা বলতে পারতাম না আমি। এটা কি একটা ভালো ব্যাপার যে আপনি একটা সমাজের 50% যারা, তাদের সাথে আপনি কথা বলতে পারেন না স্বাচ্ছন্দ্যে? তারপরে যখন আমি চাকরিতে আসছি, আমাকে শিখতে হয়েছে যে কীভাবে আমার টিমে আমি একজন ফিমেল থাকলে তাকে নিয়ে আমি কীভাবে চলবো। এমন অনেক বড় বড় অফিসার পাবেন আপনাদের অর্গানাইজেশন, আপনি দেখেন যারা ফিমেল নেবে না টিমের মধ্যে, নানাভাবে ফিমেলদের ঘাড়ে দোষ চাপায় দেয়, পারে না কাজ। আসলে সে ফিমেলদের সাথে কাজ করতে পারে না, সে ফিমেলদের সাথে কমফোর্টেবলি চলতে পারে না, সে এটা একটা এলিয়েন হিসেবে নিয়েছে। অথচ তার মেয়ের যেদিন চাকরির দরকার হবে, আমি জাস্ট অপেক্ষা আছি সে কি যুক্তি দেয় সেটা আমি বুঝতে চাই। এই লোকের দেখি নেই, আমি এই লোকগুলোকে দাগ দিয়ে রাখছি জীবনে, টিক চিহ্ন দিয়ে রাখছি, দেখি এদের মেয়ে বাচ্চা হয়েছে, খবর পাইছি, আমি দেখি 15-16 বছরের কি বলে ওই বাচ্চাটার ব্যাপারে। তখন কিন্তু তার ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে, তখন সে বলবে না মেয়েদেরকে আমাদের নিতে হবে, কাজের মধ্যে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। সো আমি এটাই বলতে চাচ্ছি যে যেহেতু আপনি আপনার জীবনের এই অংশটুকু ক্রস করছেন, আপনি আপনার বাচ্চার এই ব্যাপারগুলোতে একটু সচেতন হন এবং হঠাৎ করে রেগে যান না, হঠাৎ করে কোনো একটা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন না। রাদার আপনি ভাবেন আপনার যখন এরকম বয়সটা ছিল এবং যখন আপনার গার্ডিয়ান আপনাকে ভুল বুঝেছে, আপনার উপর চাপিয়ে দিয়েছে, আপনার উপর রাগ করে, আপনার কেমন লেগেছে? ডেফিনেটলি ইউ ফেল্ট ব্যাড। এবং যখন আপনি খারাপ বোধ করেছেন তখন কি আপনার পক্ষে ভালো কিছু করা সম্ভব ছিল? এবং এই যে বয়স, টিনেজ বয়সে কিন্তু খুবই অস্থির বয়স, এবং খুবই কিন্তু তারা এক ধরনের রেবেল টাইপের হয়ে যায়, বিদ্রোহী টাইপের হয়ে যায়, রাগ অভিমান এগুলো সবই কেন যেন তাদের বেশি, তাদের নিজের সম্পর্কে আগ্রহ খুব বেশি। আমি আমার ঘরে এটা দেখতে পাই যে তার একটু পারফিউম লাগবে, তার একটু লাগবে, চুল একটু কেয়ারফুলি কেয়ারলেস হইতে হবে। এগুলো ওয়ার্ড বাট আগে অন্য জন্য শুনছি, কিন্তু চুলের ব্যাপারে কখনো শুনি নাই ভাই, কেয়ারফুলি কেয়ারলেস, মানে অনেক আছড়াবে আবার যাওয়ার আগে একটু নড়াই দিয়ে যাবে। তো এগুলো দেখতেছি আমি, এবং আমিও আমার জীবনের সাথে মনে হয় হ্যাঁ আমি তো এরকম ছিলাম, আসলে এই বয়সে এটাই করবে, এটাই স্বাভাবিক। আর আমি যদি প্রতি পদে পদে তার বাউন্ডারি লাগাই দিই আর্মি শাসনের মতো, তাহলে হবে না, তার ওই গ্রোথটা হবে না, তার ওই ফ্রিডমটা আসবে না। বাট অ্যাট দ্য সেম টাইম সে কোনো অন্যায় বা খারাপ কিছু করছে কিনা সেটার প্রতি আমাদের দেখতে হবে। যদি সেটা ধরা পড়ে এটা কোনো এমন মহা অন্যায় হয়নি যে তার একবারে গুইন্তান আমার কারাগারে পাঠিয়ে দিতে হবে, বোঝাই করতে হবে, লাগলে ওই সঙ্গ সরাই দিতে হবে, দরকার স্কুল চেঞ্জ করে দিতে হবে। আমি বলছি না আপনারা এত আবার নরম হন যে একদম কাঁধের উপর উঠে বসবে, আমি তা বলছি না, কিন্তু আপনি প্রথমেই করা অ্যাকশন না, আলাপ আলোচনারভাবে সুন্দরভাবে বললে আমি মনে করি এটা ভালো হবে। এবং ফাইনালি নিজের ইগো বাচ্চাদের উপর চাপায় দিয়েন না। আপনি ইঞ্জিনিয়ার হইতে চাইছেন, পান নাই, এখন তোরে ইঞ্জিনিয়ার হইতেই হবে, ভাই ওর জীবন শেষ। আপনি ডাক্তারি পড়তে চাইছেন, পান নাই, ওরে হইতে হবে, এইটা করেন না। তার যেটা হইতে ইচ্ছা করে আপনি ওইটাই হইতে বলেন। আপনার সন্তান, আপনি যদি তার উপর আপনার ইগো চাপিয়ে দেন, আপনার থেকে বড় কিছু হইতে পারবে না, এটা আমি গ্যারান্টি করে দিচ্ছি। কারণ আপনার স্বপ্ন যেখানে শেষ, ও তো ওখানেই শেষ। কিন্তু আমরা কি কোনো মা বাবা চাই যে আমার স্বপ্ন যেখানে শেষ আমার ছেলে মেয়ে সেখানে শেষ হোক? আমরা চাই আমার স্বপ্ন যেখানে শেষ তার স্বপ্ন সেখান থেকে শুরু হবে। তাহলে আপনার সন্তান যে আপনাকে আদর্শ হিসেবে মেনে নেবে, আপনার ফাউন্ডেশনের উপর যে দাঁড়াইতে চাইবে, আপনার করা বিজনেসটা যে সে টেক ওভার করতে চাইবে, সেই রিলেশনটা তো দরকার। আমাদের সোসাইটি, আমি যে ইন্টারভিউ নিতাম আগে যখন কর্পোরেটে চাকরি করতাম, অনেক ছেলেমেয়ের আছে যাদের বড় 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 ব্যবসায়ীর ছেলেমেয়ে। আমি জিজ্ঞেস করি কেন তুমি তোমার বাবার ব্যবসা করো? আমি আমার বাবার ব্যবসা করবো না। কেন? না আমি করবো না, উনি করেছেন। আরে কত বড় গাধা! আরে মানুষ একটু এরকম একটা বিজনেস টেক ওভার করতে চায়। আমি আফসোস করি যে আমার আব্বার যদি জমিদারি থাকতো আমি কবে রিয়েস্টেট শুরু করে দিতাম। আর সে তার আব্বা কষ্ট করে একটা জিনিস বানিয়েছে, সেটা নিবে না। তার কাছে এখন এটা মনে হচ্ছে আমি একটা নতুন কিছু করবো। আরে ভাই নতুন কিছু করা অনেক কঠিন। তোমার আব্বা এই পাড়ি দিয়েই তো এটা করছে, কেউ কি তাকে দিয়ে গেছে? ভূতের জোগাড় সম্পদ। তুমি এইটার উপর বানাও, এটার উপর আরও কিছু বানাও, সে করবে না। সো এই যে জিনিসগুলো, এগুলো কেন হয়? কারণ একজনের বাবা মার সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এখন সে মনে করছে বাবার জিনিস নিলে তো আমি তার কাছে ছোট হয়ে গেলাম। এগুলো হচ্ছে ভিতরের খবর।
প্রকাশ্যে তো আর বলে না, কিন্তু প্রকাশ্য কথা হচ্ছে আমি তো বাবার জিনিস নিয়ে আমি ছোট হয়ে গেলাম। আবার বাবা মাও ভাবতেছে যে আমার ছেলে মেয়ে আমার জিনিস না নিলে আমি আসলে কোথায় যাব, আমার এই জিনিসটা কোথায় যাবে। অনেক মা বাবা আমি দেখেছি মোটামুটি ছোটোখাটো বিজনেস, ধরেন হয়তো মান্থলি 2-2.5 কোটি টাকার বিজনেস, এগুলো তারা এখন বলে যে এগুলো তো বন্ধ করে দিতে হবে, কারণ আমার ছেলেও এটা করবে না, আমার মেয়েও আমার এটা করবে না। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের, আমি বলছি না যে সব ছেলে মেয়েকে তার বাপ মায়ের ব্যবসা করতে হবে, আমি এটা বলছি না, বিল গেটসের ছেলে বিল গেটস, আমি এটা বলছি না, কিন্তু অন্তত সেই সম্পর্কটা তৈরি করেন, তারপর তারা সিদ্ধান্ত নেয়, তারা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব যে সে কী করবে। এখন একজন ব্যবসায়ীর ছেলে তিনি হয়তো এডুকেশনিস্ট হইতে পারেন, এডুকেশনিস্টের ছেলে ব্যবসায়ী হইতে পারেন, কিন্তু আমি বলছি যেটা যেন একটা পারিবারিকভাবে সর্বসম্মতিক্রমে যেন হয়। ওকে, আমি কোন সম্পর্ক বাদ রাখছি বলেন দেখি? ভাই বোন ওগুলোর মধ্যে মা বাবা, হ্যাঁ আসলে সবাই কম, আমি মা বাবাকে আমি আলাদাভাবে ডিসকাস করতে চেয়েছি, আমি আজকে সুযোগটা নিতেই চাইছি শুধুমাত্র মা বাবার জন্য। জানি না কেন যখন আমি আসলে এটা কোর্সটা প্ল্যান করছিলাম, কোর্স তো না একটা টক বা ডিসকাশন, তখন আমার কাছে খুব বাবা মা রেজোনেট করছিল, আমি জানি না কেন এটা হয়েছে। তা আমি ভাবছি আমি মা বাবার উপর খুব জোর দিব। কাদের কাদের মা এবং বাবা উভয়ই বেঁচে আছেন, হাত তোলেন আলহামদুলিল্লাহ। কার কার যে কোনো একজন বেঁচে আছেন? আচ্ছা, আর কার কার উভয়ই বেঁচে নেই? মা বাবা কেউ বেঁচে নেই, ওকে ঠিক আছে। সো আমি মনে করি আমরা ওই ভাইয়ের তুলনায় আমরা অনেক লাকি। আবার আমার থেকে লাকি হচ্ছে সেই ভাই বা বোনটা যার দুজনই বেঁচে আছে এখন পর্যন্ত। বাট আনফর্চুনেট যে আমরা যতক্ষণ এই সম্পর্কের মানুষগুলো বেঁচে থাকে আমরা তাদের মূল্যায়নটা আমরা বুঝি না, আমরা শুধু তার মূল্যায়ন বুঝি মানুষটা মারা যাওয়ার পর। তো মা বাবা যে আমাদের জীবনের কী জিনিস সেটা আমার মনে হয় আলাদা করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয় না, কারণ সেই কথাগুলোই তো আমরা এতক্ষণ ধরে বলতেছি। হ্যাঁ এটা ঠিক যে আমাদের মা বাবারা আমাদের মতো স্মার্ট ছিল না, এটা আমাদের ধারণা। ঠিক যেমন আমার ছেলে মনে করে যে আমি আসলে তার মতো স্মার্ট না, তো এটা তাদের ভাবনাটাকে আমরা অমূলক বলতে পারছি না, আমাদের ভাবনাটাকেও আমরা অমূলক বলতে পারছি না। হ্যাঁ আমাদের বাবা মারা অনেকেই হয়তো আইফোন ইউজ করতে পারতো না, তারা যতদিন বেঁচে ছিলেন তারা এটা এখন দিলে হয়তো পারে না, কিন্তু মা বাবার যে সিনিয়রিটি এইটা তো আমরা কখনো ওভাররান করতে পারছি না। এটা কি ক্লিয়ার আমাদের কাছে? এবং এই যে মা বাবারা যারা এখন মা বাবা হয়েছেন, আমি হওয়ার পর এটা অনুধাবন বা ফিল করতে পারছি যে একটা বাবা মা তার সন্তানের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করতে রাজি থাকে। এটা বাবা মা না হওয়া পর্যন্ত, আমার আব্বা মা আমাকে, আমার আব্বা বেশি কথা বলতেন, আমার মা এগুলো কমই বলতেন, আমার বাবাও আমাকে এই কথাটা বহুবার বলছে যে বাবা মার যে কি স্যাক্রিফাইস এটা তুমি না বাবা মা হওয়া পর্যন্ত বুঝবে না। এবং আমি তখন বাবা ফাও কথা দেখতেছি না আশপাশে আরও কত বাপ মা, সব বাপ মা হইলো খালি পোলাপানের উপর দৌড়ানির চাপায় দেয়, এটাই ভাবতাম। কিন্তু এখন আমি জাস্ট আপনাকে 2টা ছোট উদাহরণ দিই। আমার বাসায় যদি একটা ভালো কিছু খাবার তৈরি হয়, এনিথিং যেটা আমি আগে খুব খেতাম, কিংবা একটা কিনে আনা হয়েছে বাইরে থেকে, হয়তো আমার ছেলে বললো আমি আরেকটা খাবো, আমারটা দিলে আমার একটু খারাপ লাগে না। কিন্তু আমি যতদিন বাবা হয়নি ততদিন পর্যন্ত আমি এই স্যাক্রিফাইসটা হয়তো করতাম না, কারোর জন্য করতাম না, ফ্রেন্ডদের সাথে তো নই। অর্থাৎ আমি বলতে চাই আমার ফ্রেন্ড একটা খাচ্ছে, আমার দেখে খুব শান্তি লাগছে, আমার জীবনে এরকম হয়নি, কিন্তু আমার ছেলে খাচ্ছে আমি শান্তি পাই, এটা প্রচুরবার হচ্ছে। সো এইটাই হচ্ছে মা বাবাদের একটা স্যাক্রিফাইস। আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি, আমি বলতে চাইনি আবার বলি, ঘটনাটা মনে পড়ছে, মানে মনে হলো রেলেভেন্ট। সেটা হচ্ছে আমি যখন বুয়েটে পড়তাম, তো একবার আমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে জাস্ট কোনো একটা ঈদের ছুটির পরপর। তো আমি হঠাৎ করে কি মনে হলো যাবো আসবো তাড়াহুড়া হয়ে যাবে, বাড়ি আর যাবো না, একবার ঈদের সময় মানে পরীক্ষা দিয়ে বাড়ি যাবো। আমার বাসায় জানালাম, আমার বাসায় বললো ঠিক আছে। আমার আব্বা আবার লেখাপড়ার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিলে উনি ওকে, ঈদ কিচ্ছু করতে হবে না, তুই পড়। তা আমি আর যাব না। আস্তে আস্তে হলে তো কখনো আসলে ছুটিতে ছিলাম না, এই অভিজ্ঞতাটা নাই। হল আস্তে আস্তে দিন যাচ্ছে, আস্তে আস্তে হলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, ইভেন গার্ড দারোয়ান ওরাও অনেক কমে গেছে, পরিষ্কার একদম গাছপালা পাতা, আমি জানি এরকম শীতের সময় কিনা, একদম কয়েকদিনের মতন একদম নোংরা হয়ে গেছে, আর লোক সংখ্যা খুবই কমে যাচ্ছে আস্তে আস্তে। আমার আর মন টিকতেছে না। তা আমার এক ফ্রেন্ড ছিল যার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, তো ও বলতেছে একলা যাবো, তুই আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিয়ে আয়। তা আমি গেছি বাস স্ট্যান্ডে ওকে পৌঁছাইতে, ঈদের আগের দিন রাত্রেবেলা, অর্থাৎ কালকে ঈদ, আজকে রাত 12টায় বাস। কি মনে হয়েছে খুব বাড়ি যেতে ইচ্ছে করছে, আমি আসলে তো টিকিট পাওয়ার কোনো চান্স নাই, কিন্তু আমি কাউন্টারে ঢুকে জিজ্ঞেস করলাম টিকিট হবে, বলে একটা টিকিট আছে। আমি জাস্ট ওই কাপড়ে, কোনো কাপড় কোনো কিছু নাই, নো বুকস নাথিং, আমি বাড়ি চলে গেছি। এবং আমার বাড়িটা হচ্ছে এরকম যে আপনি রংপুর শহরে পৌঁছবেন ভোর 5টা, 5:30, 6টায়, আমার বাসা যেতে আরও 1 ঘন্টা লাগবে, বাট আর্লি মর্নিং আমি বাসায় পৌঁছেছি। আমার বাসায় আমাকে দেখে তো সবাই অবাক, আমিও অবাক
বলেন তো কি দেখে আমি অবাক? কোরবানির ঈদ। কি দেখে অবাক? কি সেটা বলেন? একটা ছাগল। আমি অবাক। কেন অবাক? না, গরু নাই কেন? আমার ইগো কোথায় যাও, কেন আসলাম বাড়িতে? আর আমার আব্বা এতই এতই কৃপণ হয়ে গেল। আমি ওই সময় কথা ভাবছি সকালবেলা, আমি নাই জন্য আপনি টাকাটা বাঁচায় ফেললেন। আমি কথার কাউকে বলি নাই, কিন্তু পুরো দিন আমি খুব মন খারাপ করেছিলাম, একা একা ছিলাম, এত কষ্ট করে আসলাম, আর আমি খাইলাম সারপ্রাইজ ছাগল। পরে আমার আব্বা যখন বুঝতে পারছে, পরে আমার আব্বা বলছে আমাকে যে দেখো আসলে কিন্তু ওই জন্য ছাগল কেনা হয়েছে কথাটা ঠিক না। এই জন্যই কেনা হয়েছে যেহেতু তুমি বলছো তুমি আসবো না, আসবে না, আমাদের আসলে ঈদের আনন্দটা আসলে আর নাই, ম্যানেজ করার জন্য একটা লোক নাই, তুমি নাই, তো আমরা ভাবতেছি মিনিমামের উপর কি করা যায়, এই জন্যই আমরা একটা ছাগল কিনছিলাম। কিন্তু আমি দীর্ঘদিন আমি এই ব্যাখ্যাটা নেই কিন্তু আমার আব্বার, আমি সত্যি কথা বলতেছি, আমি দীর্ঘদিন এই ব্যাখ্যাটা নেই, কিন্তু এখন আমি এটা বুঝি। এখন আমি এই ব্যাখ্যাটা বুঝি যখন আমি হয়তো একটা অফিস, আমার তো আসলে কোনো অফিস টফিস, আমি হয়তো সারাদিন বাসায় আছি, আমার ওয়াইফ অফিসে গেছে, আমি কিছু কাজ করতেছি, আমার ছেলে স্কুলে গেছে, ও যখন আসে ও কিন্তু কয়েকবার কলিং বেল চাপ দেয়, মানে ওর কলিং বেলের চাপ আমি বুঝতে পারি, কারণ বাচ্চা তো দুষ্টামিও করে প্লাস ওর অস্থিরতা, তো আমি কিন্তু ওর কলিং বেল বুঝি যে এটা কাব্য আসছে, এবং আমি বুঝি আমার বাসাটা ভরে গেল। কিন্তু এটা যেদিন আমি প্রথম উপলব্ধি করছি, আমি সেদিন আমার আব্বার ওই কথাটা, কিন্তু আমার আব্বা কিন্তু এখন আর বেঁচে নাই। সো এরকমভাবে আমরা আমাদের জীবনে বহুবার আমাদের বাপ মাকে আসলে ভুল বুঝছি। সো আমি যেহেতু এখন আমরা মা বাবা হচ্ছি, আমি আপনাদেরকে ওটা অনুরোধ করতে চাই, যারা এখনো মা বাবা হও নাই, তোমরা এই কথাটা বুঝবা না, তো যেহেতু বুঝবা না, বেনিফিট অফ ডাউটটা মা বাপের দিকে দিয়ে দাও আপাতত, কারণ হারানোর তো কিছু নাই। সো মা বাবার জন্য মনে কোনো দুঃখ রাখবে না। যদি তারা তোমাকে মারেও, যে আমার আব্বা আমাকে বুঝে না, আমাকে আন্দাজি মারে, কোনো কথা নেই বার্তা নেই, একটা লাঠি দেখলে মারে, ছাগল গরুকে যেভাবে মারে, তবুও তুমি তোমার মা বাবার উপরে কোনো কিছু রাখতে পারবে না। এবং আমাদেরকে কিন্তু আমাদের কোরআন তাই বলছে যে মা বাবার সাথে কোনো পরিস্থিতিতেও, কোনো অবস্থাতেও তাদের সাথে কিন্তু দুর্ব্যবহার করা, বা এমন দুর্ব্যবহার তো দূরে থাক, মানে তারা একটা দীর্ঘশ্বাস ফেলবে, এই জিনিস কিন্তু নিষেধ। এবং যদি এটা করে ফেলে আমাদের কোনো আচার আচরণের জন্য, আমি জানি না আমাদের কত বছরের ইবাদত একদম ইনভ্যালিড হয়ে যাবে। মানে আমরা যে সবাই ভালো হইতে চাচ্ছি, ধরো আমি এত মানুষকে বদলাতে চাচ্ছি, কিন্তু আমার মা বাবা যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, কোনো লাভ হবে না। যে আচ্ছা দেখি ও যে একটা গিটার চায়, আসলে তো ও বাজাবে না, একটু দেখি ও কতদিন পর্যন্ত জিতটা ধরে থাকে। তো 6 মাস 1 বছর আপনি বারবার বলছেন ফুটবল একটা কিনে দাও বাবা, দাও, এক সময় কিন্তু বাবা কিনে দেয়। এর হইতে পারে অর্থনৈতিক কারণ, হতে পারে আপনাকে টেস্ট করছে। তা আমি বলতে চাচ্ছি, আপনি যেহেতু আপনার মা বাবাকে জীবনে বহুবার কনভিন্স করছেন, একবার ফুটবল কেনার জন্য, এটা এক করার জন্য, কেন আপনি এখন কেন কনভিন্স করতে পারবেন না? কথা বলেন, তার কাছে যান, তাকে বলেন যে আব্বা আপনি আমাকে দেন জিনিসটা, বা আপনি পারমিশনটা দেন, আপনি আমাকে দোয়া দেন, আমি পারবো ইনশাল্লাহ। কিন্তু তাকে কখনো বাইপাস করবেন না, কারোর জন্যই কাকে বাইপাস করবেন না। এবং আমি বলি, একটু আগে আমরা দাম্পত্য সম্পর্কের কথা বলে আসছি, লাইফ কোচিং করাই তো অনেক জিনিস জানতে পারি মানুষের সাথে। আর আমার তো নিজেরও একটা পরিবার আছে, আমি তো একদম বাইরে থেকে আসি নাই। আমাদের কিন্তু বাপ মায়ের সাথে সম্পর্ক খাওয়ার একটা বড় কারণ স্পাউস, একটা বড় কারণ। কথাটা হয়তো শুনতে ভাল লাগলো না, কারণ আমরা সবাই এখন কারোর স্পাউস, কিন্তু এটা একটা বড় কারণ। তা মানুষ হিসেবে কেন আমরা রিলেশনগুলোকে ব্যালেন্স করতে পারতেছি না? আমার জীবনে হাজব্যান্ড আসলো, এর মানে তো এই না যে আমার বাপ মা দূর হয়ে গেল, কোনোভাবেই এটা হইতে পারে না। বরঞ্চ আপনার জীবনে হাজব্যান্ড আসার মানে কিন্তু আপনি আরো একটু শক্তিশালী হয়েছেন, আর আপনার মা বাবা কিন্তু এক অর্থে আপনার উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাহলে তো সেই মানুষটা আরো দুর্বল হয়ে গেল। আপনি যদি একটা অ্যালায়েন্স হিসেবে চিন্তা করতেন, একটা দেশ, 2টা দেশ, 3টা দেশ একসাথে, একটা দেশ আলাদা হয়ে গেল, তো দুর্বল হয়ে গেল না? ওই মানুষটা তো একটু দুর্বল হয়ে গেল। তো তার প্রতি তো আমাদের সহানুভূতি, এবং এটা কিন্তু আরও বেশি দরকার। আমি আরেকটা জিনিস জানি না, আপনাদেরকে সাহস করে বলবো, এখানে যারা আপা আছেন, আমি আপনাদের ফিলোসফি বুঝি, আপনারা কেন শাশুড়িকে সহ্য করতে পারেন না? এটা আমি আসলে ঠিক বুঝি না, আমার কাছে ক্লিয়ার না। এবং আপনিও একদিন শাশুড়ি হবেন, তাহলে আপনি কি চান না যে আপনার ছেলে বউ আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে? তাহলে সেটা যদি আপনি চান কোনো দিন, তাহলে আপনি আপনার শাশুড়ির দিকে তাকিয়ে দেখেন, ওই বৃদ্ধা তো তাই চায়। আপনার এবং তার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি পরিকল্পনা করে এটা চান, আর উনি অপরিকল্পনা এটা চায়। কিন্তু উনি তো বৃদ্ধা, উনি তো আপনার থেকে বয়সে বেশি। আজকে যদি একটা রাস্তায় পড়ে থাকা মহিলাও হতো, আপনি কি তার প্রতি সম্মান করতেন না? তাকে কি আপনি রেসপেক্ট করতেন না? এবং বিশ্বাস করেন, উনি কিন্তু আপনার মতো দামি জামদানি বেনারসি কিনে আসলে চায় না এখন আর। উনি আসলে অনেক হাতের বালা, কানের ফুল এগুলো চায় না আসলে। উনি শুধু চায় আপনি যে তার ছেলেকে হোল্ড করছেন, আপনি যে একটা সম্পদ নিয়ে নিছেন তার কাছ থেকে, তার একটা উনি কৃতজ্ঞতা চায় আপনার কাছে, আর কিছু চায় না। এবং আপনার কাছ থেকে এই এসেসটা চায় যে আপনি বলবেন, আম্মা আপনার ছেলে কিন্তু আপনারই আছে, আমি জাস্ট অ্যাসিস্টেড করতে আসছি। বা এক অর্থে বললে, আপনার বাসায় আরেকটা বাড়তি লোক আসছে, যে মানুষটা
আপনার ছেলেকে হেল্প করবে। এতটুকুর বেশি আমি যতটুকু বুঝি আপনাদের মাদার ইন লরা বেশি কিছু চায় না। এতটুকু আপনারা ছাড় দেন, এতটুকু ছাড় দেন, বাসাটা একটা ফুলের বাগান হয়ে যাবে। আর যদি আপনারা, যেহেতু আপনারা আমার সামনে, এই জন্য আমি আপনাদেরকে বলছি, শাশুড়িদের কোনোদিন যদি সেশন করি তাহলে ওনাদেরকে বলবো, বাট মোস্ট লাইকলি ওনারা শুনবে না কথা, বুঝিনি তো, আমরাই আর কয়েকদিন পর মানুষের কথা শোনা বন্ধ করে দেব। তো আপনারা এতটুকু দায়িত্ব নেন, আমার বিশ্বাস আপনাদের পরিবারটা অনেক সুন্দর হবে। কি আপনি একটা মানুষকে কনভিন্স করতে পারবেন না? আপনারা যখন অফিসে যান কিংবা আপনারা কনভিন্স করেন না, এটা দেখেন না বস আসলে কি পছন্দ করে, ও বস হচ্ছে এই চকলেটটা পছন্দ করে, তো আপনি কোথাও থেকে আসার সময় ওই চকলেট একটা স্পেশালি কিনে নিয়ে আসেন না, সবাইকে সব কিছু দিলেন, পরে বসের রুমে ঢুকতে বলছেন বাস এটা আপনার জন্য, উনি বলবেন কি জন্য আনছো, এই না না না, কিন্তু নিবে। কিন্তু আপনি আপনার শাশুড়িকে রিড করতে পারতেছেন না, আপনি ইনফরমেশন নেন না, জাসুস নিয়োগ করেন যে উনি কি কি পছন্দ করে। উনি হয়তো একটা সকালবেলা এক কাপ চা খাইতে চায়, দেন প্রথম প্রথম দেখবেন একটু কড়াভাবে বলে, এই বউ তুমি আমাকে চা দিও না, দেন, সমস্যা কি আছে, দিলে যদি অসুবিধা, আপনি তো একটা চাই বানাচ্ছেন, একটু সুন্দর করে কথা বলতেছেন, আপনাকে হয়তো সে প্রথম দিনে নিজের দলে নিতে পারতেছে না, কারণ বৃদ্ধ মানুষ, সে হয়তো দুইটা খোঁটা দিয়ে কথা বলতেছে, শোনেন না, সমস্যা কি আছে, শুধু একটা শর্তেই আপনি শোনেন যে আমি তো একদিন শাশুড়ি হব। তাহলে আপনি যখন আপনার পরিবারের রেসপেক্টটা করবেন, বিশ্বাস করেন আপনার সন্তান কিন্তু এটা দেখে বড় হচ্ছে, আপনার সন্তান কিন্তু দেখতে পাচ্ছে যে আপনি, এখন পুরুষ মহিলা উভয়কে বলতেছি, আমার বাবা মা আসলে তার বাবা মাকে কতটুকু রেসপেক্ট করে। আপনি যদি আপনার পরিবারে যদি কালচার এস্টাবলিশ না করেন, আপনি নিশ্চিত থাকেন এই সন্তান বড় হয়ে আপনাকে রেসপেক্ট করবে না, গ্যারান্টিড। কারণ সে তো ভিতরে ভিতরে সব দেখতেছে, হয়তো তার বয়স 10 বছর, আপনি ভাবতেছেন ও কিছু দেখতেছে না, হি ইজ অর শি ইজ লুকিং এভরিথিং। সে পুরো পরিবারের কনটেক্সট বুঝে যে আমার বাপ কাকে সম্পর্কে কি বলে, কার সম্পর্কে, এবং দিন শেষে আপনার সম্পর্কে একটা বাজে ধারণা তার ভিতর তৈরি হচ্ছে যে আমার আব্বা ম্যানিপুলেট করে কথা, আমার আব্বা এরকম করে। আপনি একটা ছোট গল্প শুনছিলেন না, যে এক লোক বলছে যে বাইরে আসছে পাওনাদার, বলছে বাবা যায় বলো বাসায় নেই, তো সে দরজা খুলে বলে আব্বা বলছে আব্বা বাসায় নেই। তো এরকম বাচ্চারা কিন্তু এরকম, ওরা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড বুঝে জিনিসপত্র, তাই না? তো আপনি যখন আপনার শাশুড়িকে রেসপেক্ট করবেন না, আপনার ছেলে এটা বুঝে ফেলবে যে আমার আম্মা এরকম। আপনি যখন আপনার মেবি আপনার ওয়াইফের ভাইকে সম্পর্কে একটা বাজে কথা বলবেন, ওয়াইফের বোন সম্পর্কে একটা বাজে কথা বলবেন, পরিবারের ভিতরেই হয়তো বলি আমরা, আপনার সন্তান কিন্তু শুনতেছে যে আমার আব্বা রেসপেক্ট করতে পারে না মানুষকে, মা রেসপেক্ট করতে পারে না, এই সন্তান কিভাবে আপনাকে রেসপেক্ট করবে? তো আমি বলবো দিস ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা আবার মায়ের জায়গায় ফিরে যাই। তো বাবার ব্যাপারে আমার শুধু এতটুকুই, অনেকেই এসে বলে যে আপনি জানেন না আমার বাবা সেইটা চায় ওটা চায়, আমি জানি না, কিন্তু আমার আব্বা আম্মা আমার কাছে কোনোদিন অনেক বেশি কিছু চায়নি, কোনোদিনও চাই নাই, এবং আমি মনে করি আমি লাকি, আমি আলহামদুলিল্লাহ, পৃথিবীতে তো আসলে মুসলমান হিসেবে আমার দ্বিতীয়বার জন্ম হওয়ার কোনো সুযোগ নাই, অন্য ধর্মে আছে, আমি আমার আবার আমার আব্বা আম্মার সন্তান হইতে চাইতাম যদি সে সুযোগটা থাকতো। মানে তারা আমার জন্য যা কিছু করছে, আমি মাঝে মাঝে ভাবি, আজকে নামাজের সময়, নামাজের শেষে ভাবছিলাম যে যে স্ক্রিপ্টটা বলবো আপনাদেরকে, আমি আমার আব্বার কিছু স্মৃতি আমি এখনও ভুলতে পারি না। আমি দেখতাম আমাদের গ্রামের বাড়িতে আমরা বড় হয়েছি, প্রতিদিন আব্বু বাজার করতে যাইতো, তো সন্ধ্যার সময় মাগরিবের আগে নামাজ করে আসতো, অনেক একটু দূরে আমাদের একটা পুকুর পাড় আছে, সেখান থেকে দেখা যেত, আর আমরা সাধারণত বিকেলবেলা একটু বের হইতাম গল্প টল্প করার জন্য, এটা আমি ইন্টারমিডিয়েট সময়ের কথা, আর পরে হয়তো বা দেখছি আমার আব্বা একটা ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ, অবশ্যই ওজন হয়ে যায় কিন্তু 5-7 কেজি তো ওজন হবে না, বা এটা নিয়ে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতো, এবং আমি তাকে সবসময় দেখতাম তার মাথার মধ্যে, মানে তার চেহারাটার ভিতর একটা চিন্তিত ভাব আমি লক্ষ্য করতাম। আমি কিন্তু এখন বুঝি যে এই চিন্তাগুলো কী। আমি এখন হয়তো, আমি রবিতে এমন একটা সময় চাকরি করছি যে সময় আমি 1 মাসে যে বেতন পেতাম, আমার আব্বার পুরো জীবনের পুঁজি ছিল সেই টাকাটা। এবং আমার আব্বা, পরবর্তীতে আমি জেনেছি, আমার আব্বা মারা যাবার পর তার এক বন্ধুর কাছ থেকে আমি শুনেছি, হয়তো এইগুলো কঠিন তথ্য, এই জন্য কেউ দেয়নি আমাকে বা কষ্ট পাবো, আমার আব্বার খুব ক্লোজ একজন বন্ধু বলছে তোমার আব্বা কিন্তু চায়ের দোকান ছিল এক সময়। মানে আমার আব্বার জীবনের শুরুটা হচ্ছে একটা চায়ের দোকান থেকে, এবং একটা গ্রামের চায়ের দোকান কেমন হতে পারে, এখন ওরকম একটা চায়ের দোকান তো একটা ভদ্র পরিবারের লোক যায় চা বানাবে না, এই জন্য আমার আব্বা একটা লোক রেখেছিল, দ্যাট ওয়াজ দ্য অনলি ডিফারেন্স। এবং আমি আমার আব্বার কাছে শুনেছি যে তার প্রথম ব্যবসার পুঁজি হচ্ছে মনে হয় কম 350 টাকা অর সামথিং, সেটা যেটা উনি পেয়েছিলেন যে ওনার আব্বা ওনাকে একটা ভালো কিছু দিয়েছিলেন, আর ওনার আম্মা মানে কোনো একটা পারিবারিকভাবে থাকে না একটা স্যুটের কাপড় আর প্যান্টের কাপড়, এটা বিক্রি করে উনি যে টাকা পেয়েছেন এটা দিয়ে আমার আব্বার ব্যবসা শুরু করেছিলেন। এবং আমার আব্বা কিন্তু খুব আর্লি স্টেজে তার লাইফে মানে পরিবারের দায়িত্ব নিতে হয়েছে। আমার আব্বা তার ছোটো বোনের বিয়ে দিছে, তার ভাইয়ের বিয়ে দিছে, বড় ভাইয়ের বিয়ে দিছে আমার আব্বা, মানে ওনাকে এই দায়িত্বগুলো পালন করতে হয়েছে। এখন এত বড় একটা দায়িত্ব পালন করে তারপর উনি ওনার নিজের সংসার মেনটেন করে একটা শূন্য থাকা মানুষ তিনি
উনি যখন মারা গেছেন তখন আমি মাঝে মধ্যে ওনাকে জিজ্ঞেস করতাম যে আব্বু তোমার বা ব্যবসার কথা, উনি আমাকে একটা টাকার কথা বলতো। আমার আব্বা কিন্তু এভরিথিং রিটেন লেখা আছে, এখনও কাগজপত্র আছে। তা আমি এটা দেখি এবং ভাবি যে আমরা এখন এত ইনকাম করি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি না? ভালো না থাকলে কি এখানে বসে এইসব গাল গল্প করতে পারতাম? আমরা অনেক ভালো আছি, তারপরেও আমরা কত কিছু চিন্তা করি। আর আমার আব্বা তাহলে এই গ্রামের একটা মানুষ, যার এত ফিলোসফি ছিল না, এত দর্শন ছিল না, এত বুঝতো না, এত বই পড়ে নাই, সে কিভাবে একটা এত বড় একটা সংসার এত ডিসেন্ট ওয়েতে চালায় গেল? আমার আব্বার নামে আমার কোনো অভিযোগ আমি আজকে পর্যন্ত কোনো মানুষের কাছে শুনি নেই। থাকে না গ্রামের লোকেরা, আমার আব্বার নামের অভিযোগ একটাই, মুখের উপর উনি সত্য কথা বলতো, মুখের উপর উনি করা কথা বলতো। এবং আমার আব্বার বন্ধুদেরকে আমি দেখছি, আমার আব্বা বড়, এরা আমার আব্বা যদি থাকতো এখানে বসে, উনি দূর 2.5 কিলোমিটার দূর দিয়ে সাইকেল চালায় যাইতো, কিন্তু আমার আব্বার সামনে যাইতো না। কারণ আমার আব্বা ডাকতো, এই আসো, তোমার তো রেজাল্ট খারাপ আমি দেখছি। তোমার আব্বা জানে? আঙ্কেল জানে না, আমি আজকে আসতেছি সন্ধ্যার সময় তোমার বাসায়। আমার আব্বা নিজের মোটরসাইকেল তেল পুরায় আমার বোনের বন্ধুদের বাসায় বইলে বলে আসতো, ও এটা ভালো করতেছে না, এটা ভালো করতেছে না, এটা ভালো করতেছে না। আমার নিজের বন্ধু, ইন্টারমিডিয়েট যখন পড়তাম, আপনারা জানেন উত্তরাঞ্চলে একটু অনেক সময় একটু ওই যে বিভিন্ন ড্রাগের সমস্যা থাকে। তা আমার এক ফ্রেন্ড আমাদের কলেজের এক বড়লোক এক ছেলের সাথে একটু বেশি ভালো মিশতো, তো মিশতে গিয়ে একটু ওইগুলোর মধ্যে পড়ে গেছে। আমি তো মোটরসাইকেল আমার আব্বার পিছনে যাতায়াত করতাম, তা বাপ ছেলেরা আর আলোচনার বিষয়বস্তু কী থাকে বলেন ডেইলি ডেইলি। আর আমার আব্বা অত ফ্রেন্ডলি ছিল না আমার সাথে। কীভাবে আমি মুখ ফসকে একদিন বলে ফেলছি যে আব্বু ও তো এরকম, ও একটু হালকা এগুলো করতেছে। কলেজে আমরা জেনে ফেলি ওর ব্যাগের মধ্যে জিনিস। কী যে করলাম! আমার আব্বা পরের দিন ওই ছেলের বাসায় গেছে, যে তার আব্বাকে এগুলো বলে দিছে। পরিণতি কি জানেন? পরিণতি হচ্ছে দুইটা। এক, আমার ওই বন্ধুকে বলা হয়েছে যে সে এখন থেকে মেয়েদের মতো হয়ে যাবে। মেয়েরা কেমনভাবে কলেজ যায়, রেডি হয়ে বসে থাকে, আরেকটা বান্ধবী আসে, তারপর বের হয়ে রিক্সায় চলে যায়। এখন আমার ওই বন্ধুর এই হয়েছে, মুন্না আসবে, জাভেদ আসবে, তুই জাভেদের সাথে রিক্সায় চড়বি, যাবি, আবার কলেজ থেকে নিয়ে আসবে। এ আমার জন্য এক বার্ডেন, এক সমস্যা। আর হচ্ছে যার সংস্পর্শে গিয়ে সেই ঝামেলার মধ্যে পড়ছিল, এ আবার আমাকে শাসায় রাস্তায় ধরে যে তুই আমার বন্ধুকে সরাই নিলি, তোর কি? আরে ভাই, দুই দিক থেকে আমার সমস্যা। পরে আমার আব্বাকে আমি বলছি, তুমি আব্বুগুলো কেন করতে গেলা? আব্বু বলে, না, একটা ছেলে চোখের সামনে নষ্ট হচ্ছে, এটা তো হইতে দেওয়া যায় না। আমার আব্বা ছিল এই সমস্যা। এছাড়া আমার আব্বার আসলে আমি আর কোনো, আমি মাঝে মাঝে এটা ভাবি যে একটা মানুষ তার পুরো পুরো জীবনটা এত সিম্পল ওয়েতে কাটাই গেছে। আজকে ওনার মতো বাবা পাইছে জন্য আমি এত দূর পর্যন্ত এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি। আমার মা কিন্তু ক্লাস 10 পাস, 10ও পাস করছে কিনা আবার আজকে যা জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমার পুরো প্রাইমারি স্কুল কিন্তু আমার আম্মার হাতে হয়েছে। আমি পার্টির মধ্যে বসে বসে, গ্রামাঞ্চলে সব বলে আমাদের এলাকায়, সব মানে পার্টির মধ্যে বসে আমাকে আম্মা পাটিগণিত শিখাইছে, 1, 2, 5 ঐকিক নিয়ম শিখাইছে। তাহলে আচ্ছা, এই মাটার অবদান আপনি কম মনে করেন একটা মানুষের? আমার জীবন জন্য আমি বলছি না, যে কোনো। কিন্তু আমরা সহজেই বলি উনি তো হাউস ওয়াইফ, উনি তো বৃদ্ধা, উনি তো কিছু বুঝে না, উনি দিন দুনিয়ার কিছু বুঝে না। আরে বাবা, দিন দুনিয়ার কিছু না বুঝলে একটা মানুষের ফাউন্ডেশন তো শুধু আমার না, আমার বোনেরও করছে, আমার মা। তো একটা মানুষকে আসলে এত সহজে মূল্যায়ন করা বা অবমূল্যায়ন করা যায় না। আমি শুধু বলতে চাই, যদি তারা বেঁচে থাকেন আজকের দিনে, আপনি লাকি, ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য রুম। কারণ আমি মনে করি আপনার মা বাবা আপনাদের কাছে আসলে খুব কিছু চায় না। তারা শুধু চায় যে আপনি তার কাছে যাবেন, তার সাথে বসে কথা বলবেন। আপনার টাকা পয়সা পদবি দেখলে তারা খুশি লাগে যে আমার ছেলে মেয়ে আমার এত বড় হয়েছে, তার নামে পেপারে খবর যাচ্ছে, এটা তারা খুশি। তারা আপনার কাছে আসলে খুব বেশি কিছু চায় না। তারা হয়তো ওয়েট করে শুক্রবার আপনি যাবেন তার কাছে একটু। তারা হয়তো আপনার পুরানো একটা কাপড় আপনি পরবেন না, আপনার গায়ে লাগে না, গ্রামের বাড়িতে রেখে আসেন, হয়তো ওইটাই আপনার আম্মা বারবার ইস্ত্রি করে এবং ধুয়ে রাখে। আমি দেখছি এরকম। হয়তো সেটাই সে 1 মাস 2 মাস পর বাইর করে, আবার ধুয়ে, আবার ইস্ত্রি করে, আবার রেখে দেয়। আর আপনি দেখুন, আম্মা এই পুরান জিনিস রাখছেন কেন, ফেলে দেন। আপনি বুঝতেছেন না উনি এটা কেন রাখছে। উনি আসলে এটার মধ্য দিয়ে আপনার স্পর্শ পায়। তো আমি এটাই বলতে চেয়েছি যে যদি আপনাদের মা বাবা বেঁচে থাকে বা একজন বেঁচে থাকে, আমি মনে করি এখনো সময় আছে। আপনি আজকের দিন পর্যন্ত লাকি যে তাদের সাথে আপনি কথা বলেন। সারা দুনিয়াকে উদ্ধার করে কোনো লাভ নাই যদি আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট না থাকে। এখন আমি এটা দিয়ে মিন করছি না যে আপনি অসন্তুষ্ট, এটা আমি বলছি না। আপনার দায়িত্ব তার কাছে ক্লিয়ারেন্সটা নেওয়া, তাকে বারবার জিজ্ঞেস করা যে আম্মা আপনি ভালো আছেন কিনা, আব্বু ভালো আছেন কিনা, আপনি কি আমার দ্বারা কোনোভাবে কষ্ট পাচ্ছেন, বা আমি কি কোনোভাবে আপনাকে একটু আরও খুশি রাখতে পারি। আমি বারবার বলছি তারা অনেক কিছু আসলে চায় না। সো আমি আজকে আপনাদেরকে খুব অনুরোধ করব যে আজকে মেক এ কল। আজকে এখন হতে পারে,
আজকে রাতে হতে পারে, কোনো এক সময় ফোন কল করেন, অথবা যদি আজকে সম্ভব হয় আজকে শুক্রবার এখান থেকে বের হয় বা রাতে প্ল্যান করে লেট নাইট হলে আপনি আপনার বাসায় যান, মা বাবার বাসায় যান, অথবা যদি নিজের বাসায় থাকে তাহলে আপনি তো আপনার মা বাবার ঘরে যান এবং বিশেষভাবে তার কাছে এই মিনতিটা তাকে করেন, তাকে বুঝান যে আম্মা বা আব্বা আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার আসলে হয়ে গেছে একটু ব্যবসা বাণিজ্য বা এটা সেটাতে মনোযোগটা একটু নষ্ট হয়েছিল, বাট আপনার কথা কিন্তু আমি মনে রাখছি বা তোমার কথা আমার মনে আছে, ওগুলো পুরান কথা আমার মনে আছে, তুমি যে ওই যে ব্যাগ নিয়ে আসতা, তুমি যে আমার খাওয়াই দিতা, তুমি যেটা আমার কাছে মনে আছে, আমি আসলে ভুলি নাই। ওনারা শুধু এতটুকুই চায় এবং এটুকু যদি আপনি তাদেরকে দিতে পারেন, আমি গ্যারান্টি করছি আপনাকে, আপনি ঘর থেকে যখন বের হবেন ফোন কলটা যখন, ইউ উইল বি আ বেটার পারসন। আপনার কাছে নিজেকে আরও অনেক বেশি সাহসী এবং শক্তিশালী মনে হবে। কেন? কারণ আপনি এখনও বুঝেন যে আপনার আব্বা আম্মার দোয়া, আপনার আব্বা আম্মা এখনও আপনার সাথে আছে, তাদের আশীর্বাদ আপনার কাছে আছে। আপনার মনে আছে যখন পরীক্ষা দিতে যাইতেন তখন দোয়া চেয়ে যেতেন, তা আপনার আম্মা আব্বা কি পড়াশোনা করছে? উনি কি পড়ছে আপনার সাথে? উনি তো আপনার ক্লাস পর্যন্ত উঠেও নাই, কিন্তু আপনি কেন তার কাছে দোয়া চাইতেন? কারণ ওটা একটা সাহস, ওটা একটা শক্তি। তো অবশ্যই মা বাবার কাছে ফেরত যাবেন। আমি আর কিছু না করেন, আমি এই অনুরোধটা করতেছি আজকে আপনাদেরকে, যদি তারা দূরে থাকে এবং বিদেশে থাকে কল দেন, যদি কাছাকাছি শহরে থাকে কথা বলেন, যদি পাশের বাড়িতে এমন হয় না বড় ভাইয়ের সাথে থাকে বা ছোট বোনের সাথে থাকে, তার কাছে যান, কথা বলেন। আপনি হয়তো আজকের রিয়েলিটিটা ওভারকাম করতে পারছেন না, অতিরঞ্জিতও করার দরকার নাই, কিন্তু তার সাথে কথা বলেন, আর কাছে থাকলে তো খুবই ভালো। আর যাদের মা বাবা বিয়োগ হয়ে গেছে, যেমন একজন আছে যার মা বাবাকে ওই দুজনই নেই, আমার বাবা নাই, আমরা অভাগা, এবং আমি এটা খুব ফিল করি মাঝে মাঝে, খুবই ফিল করি। কারণ আমি আমার আব্বাকে, আমি জানি না আমি আমার আব্বার গল্প বলছি, আমি কারণ মনে করছি এটা আপনাদের সবার আব্বা আম্মার জন্য এই কথাটা সত্য। আমার আব্বা আমাকে সব সময়, যখন আমি কিছু ভালো কিছু করতে গেছি আমাকে এনকারেজ করছে সব সময়। আমার থাক ওটা না বলবো, যে কোনো সময় আমাকে এনকারেজ করছে। এবং আমি আজকে এত বছর পর, আমার আব্বা মারা গেছে অনেক বছর, আমি এটা বুঝি যে আমার জীবনে আমি অনেক কিছু করতে পারছি শুধুমাত্র ওনার একটা ফোন কলে উনি আমাকে বলছে করো। এবং আমি জানি ওইখান থেকে যদি আমি ভেঙে পড়তাম উনি আমাকে কাভার দিতে পারতেন না, কিন্তু এটা উনি কখনো চিন্তা করে বলেন এই কথাটা, মানে একটা সাহস। ঠিক এমন আমার ছেলে যখন কিছু করতে চায় আমি বলি তুমি পারবা, আমি ওর হয়ে কিছু করে দিব না, কিন্তু এই যে বলা, এইটা আমি এখন খুব মিস করি। আপনি জানেন আমার জীবনে আমি একটা অনেক বড় রিস্কের ভিতর দিয়ে চলতেছি, এটি দিন আমার আব্বা বেঁচে থাকতো আমি আরও অনেক বেশি সাহসী থাকতাম, আমি নিশ্চিত। আমি মাঝে মাঝে এটা ফিল করি, কারণ আমি ছোটোবেলা থেকে সবসময় ওনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার ছিল না, সেটা আমি বলছি, বারবারই বলেছি, কিন্তু আমি ফিল করতাম যে আমি যদি কিছু ভালো করতে চাই উনি আমাকে কখনো নিষেধ করবে না। তো এটা বলি, এবং আজকে সময় শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো 4-5 মিনিটের মধ্যে আজান দেবে। সো আজকে আমি এটা স্ক্রিপ্টটা লিখতেছিলাম, তখন আমি ভাবতেছিলাম আমার আব্বার কয়েকটা স্মৃতি আমার এখনও পরিষ্কার মনে আছে, যে আমি ছোটোবেলায় একটা কিছু গাড়ি চাইতাম। এখন এই গাড়িগুলো খুবই সিম্পল, আপনারা দেখছেন পিছনে টেনে ছেড়ে দিলে একটু সামনে চলে যায়, স্কেল মডেল এখন অনেক সুন্দর পাওয়া যায়, কি যেন হুইলস কোম্পানি বানায়, এগুলো কিন্তু রংপুর টংপুরে অ্যাভেলেবল ছিল না। কিন্তু আমি ছোটো মানুষ, আমার একটা চাহিদা, একটা গাড়ি লাগবে। আমরা কিন্তু অনেক বড় লোক ছিলাম না। সো একবার আমার আব্বা এরকম রংপুরে গেছে, শহরে পাওয়া যেত এগুলা, তা আমি তো সারাদিন অপেক্ষা যে গাড়ি, কিন্তু আমার আব্বা কিন্তু নিয়ে আসে নাই। সো আই ওয়াজ সো আপসেট যে নিয়ে আসে নাই। এখন তো ওই সময় এত সাহস ছিল না যে আব্বাকে ধরবো, এটা নিয়ে আনলেন না কেন। অনেক পরে আমার আব্বা লুঙ্গি পরে আগে মোটরসাইকেল চালাতেন, আগের দিকের কথা, আমি তখন ক্লাস 3 বা 4-এ পড়ি। তো উনি পরে লুঙ্গির প্যাচ বলে, লুঙ্গির প্যাচ বুঝেন আপনারা, লুঙ্গিটা পরলে একটা জড়ো হয়ে থাকে, ওই প্যাচের মধ্যে ওই গাড়ি নিয়ে ঘুরতেছিল সারাদিন, উনি কিন্তু দেয়নি আমাকে। পরে রাত্রেবেলা 10টা 10:30টার সময় আমি শুয়ে পড়ছি, হ্যাঁ, তখন আমি আমার আব্বা আম্মার সাথে ঘুমাতাম, উনি আমাকে রাত্রেবেলা গাড়িটা আমার কাছে বের করে দিয়েছে। আমি আই ওয়াজ সো এক্সাইটেড। এবং গ্রামের বাড়ি আমাদের কিন্তু মেঝে ছিল মাটির এক সময়, এই গাড়ি তো আপনি মাটিতে চালাতে পারবেন না, কারণ মাটি তো উঁচু নিচু। তা আমি না রাত্রে ঘুমাইতে পারিনি ঠিক মতো, যে এই গাড়িটা সকালে উঠে কোনো একটা শানওয়ালো জায়গায় যেতে হবে, কারো বাসায় টাসায় থাকে না, আত্মীয় বাসায়, সেখানে যে আমার আজকে খুব মনে পড়ছে এই কথাটা আমার আব্বার, যে উনি এরকম একটা। আমি আরেকবার আমার একটা জিনিস মনে আছে, আমার আব্বার কাছে আমি একটা ফুটবল কিনে নিয়েছিলাম, এটা আমি আমার ছেলের ক্ষেত্রেও দেখি ইদানিং, এই জন্য হয়তো রেজোনেট করছে। তো আমি ফুটবল কিনে দিচ্ছে, তার আমি ঢপ ঢপ করে, ফুটবলটা তো একটা শব্দ হয়, এটা আমি করতেছি। আমার আব্বা দুপুরে একটু ঘুমাতেন মাঝে মাঝে, সুযোগ পেলে, ঘুমাইতে পারতেছে না কিন্তু। তো আমি ভয় পাচ্ছি যে বকা দেয় নাকি, তো উনি বকাও দিলেন না, আমি দেখলাম। তো আমি এখন দেখি আমার ছেলে একটু গিটার বাজানো শিখে, তা আমি অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করি, সম্ভব বলেন একটা কানের কাছে এরকম ক্যা করে বাজতে থাকলে। তা আমি আবার ভাবি যে আচ্ছা বাজাচ্ছে, একটু রিল্যাক্স হচ্ছে, বা জিনিসটা তো বাজতে ভালো, আমি একটু যদি না ঘুমাইলেই পারি। তো এটাই কিন্তু বাবা মার স্যাক্রিফাইস। এবং এইটাই যে পুরনো জিনিসের কথাটা যখন আমি আসি, তখনই হয়তো এই জিনিসগুলো মনে হয়। আগে সব সময় প্রতিদিন রাত্রে আমি আমার আব্বাকে ফোন করতাম, প্রতিদিন, একদম 365 দিনের 365 দিন, যখন উনি গ্রামে থাকতেন। শুধু এই দুইটাই কথা, কেমন আছো, ভালো আছি, খাইছো, খাও, তো শুয়ে পড়ো তাড়াতাড়ি। এবং আমার বাসার লোকজন, আমার গ্রামের বাড়িতে লোকজন যখন আমার কার্ড নিত আমার আব্বার কাছে, নাম্বার সহজে দিত না। তা আমি ভাবতাম কেন দেয় না।
পরে একদিন এক লোককে নাম্বার দিয়ে বলছে আমার ছেলে কিন্তু খুব ব্যস্ত থাকে, ওকে দিনের বেলা ফোন করবেন না। আমার আব্বা, পরে আমি স্মরণ করে দেখলাম, আমার আব্বা আমার অফিস আওয়ারে, আমি 18 বছর চাকরি করছি, আমার আব্বা মনে হয় বেঁচে ছিলেন 18 সাল পর্যন্ত, 13 বছর ছিল আমার আব্বা। এই 13 বছর উনি আমাকে কোনোদিন ওয়ার্কিং আওয়ারে ফোন করে নাই, কোনোদিন না। কারণ তার ধারণা ছেলে তখন কাজ করতেছে, ও ব্যস্ত ছেলে, ওকে এখন বিরক্ত করা যাবে না। অথচ আমরা কত বন্ধু বান্ধবের ফোন এন্টারটেইন করি, খাইতে যাই, ঘুরতে যাই, মানে আমি বলতেছি এটাই বাবা মা, এবং সেইটাই আমি মিস করতেছি। আমি আপনাদেরকে সামনে এটা বলার চেষ্টা করতেছি। আমি জানি না এই বক্তব্য আসলে কী বক্তব্য হয়ে গেছে, আমি জানি না, কিন্তু আমি খুব ফিল করছি আমার আব্বাকে। এবং আমিও বলি আপনাদেরকে, যাদের আপনাদের আব্বা আম্মা গত হয়েছেন, যাদের আছে ইউ আর লাকি, এই জন্যই বলেছি যে একদিন আমার মতো আপনাদের পরিস্থিতি দাঁড়াবে, আপনি চাইলেও আপনার বাবার কাছে কিছু বলতে যেতে পারবেন না, আপনার মায়ের কাছে কিছু বলতে যেতে পারবেন না, তখন কিন্তু আপনার খুব অনুতাপ হবে, খুবই অনুতাপ হবে। আমার আব্বার পুরো অসুস্থতার সময় আমার কোনো অনুতাপ নেই, আমি আমার সামর্থ্য অনুসারে চেষ্টা করছি। এখন জীবন মৃত্যু তো ভাই আমার হাতে নাই, আমি তো ডাক্তারও নাই, ওই অনুতাপ নাই, কিন্তু মানুষটা তো হারিয়ে গেছে, সেই অনুতাপ তো আমার আছে, সেই মানুষটাকে তো আমি কোনোদিন ফিরে আনতে পারতেছি না। সো আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে, আমি চাই না আপনারা এই অনুতাপটা করেন। একদিন এই ফোন কলের কথা আপনাদের খুব মনে হবে, যে ফোন কলের কথা একটু আগে বললাম, যে আচ্ছা ওই সময় ফোন কলটা করি নেই। আমি বলেছি না আমার একজন ক্লোজ আত্মীয় মারা গেছেন খুব অল্প বয়সে, বলি তো সেই গল্প, তাকে আমি অনুতাপ করতে শুনছি যে অনুতাপ কত ধরনের হয়, মানুষের জীবনে অনুতাপের থেকে খারাপ জিনিস আর কিছু নাই। সো অনুতাপ করবেন না, সেই জন্য আজকেই আপনার মা বাবার জন্য তাদের কাছে ফিরে যাবেন, কথা বলবেন। আর যাদের মা বাবা আমাদের মতো গত হয়ে গেছে, যদি তাকে আমরা ফিল করি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাস্তা খুলে দিচ্ছেন, কিন্তু সেটা কি? তাদের জন্য দোয়া করা, রাব্বি ঘামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, খুব সহজ দোয়া। আমি মনে করি যে আমাদের মা বাবা যারা চলে গেছেন, যাদেরকে আমরা ফিল করতেছি এবং সবসময় হয়তো তাদের কথা মনে পড়ে, তো আমি বলবো ওই সময় কষ্ট না পেয়ে, কষ্ট তো কিছু অ্যাভয়েড করার উপায় নেই, আমরা যেন তাদের জন্য দোয়া করি যখনই মনে হয়। এবং আমি যতটুকু ইসলাম বুঝি, আমার যতটুকু বিশ্বাস, এটাই তাদের জন্য এখন সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, কবর জিয়ারত করতে পারবেন কিনা, দূরে আছে, গেলে তো ভালো, কিন্তু ওই জায়গাটা আসলে ইম্পর্টেন্ট ম্যাটার করে না, যেখানে উনি ওনার মরদেহটা আপনি রেখে আসছেন। দরকার একটা প্রসেস, একটা ধর্মীয় নিয়ম করছেন, কিন্তু উনি স্পিরিচুয়াল জগতে চলে গেছেন এবং আল্লাহ তাআলা তার খাতাটা খুলে রেখেছে শুধু আপনার জন্য। যদি আপনি তার জন্য কিছু পজিটিভ বলেন সন্তান হিসেবে, মওলানা দোয়া করলে হয়তো হবে, আমি জানি না, সেটার বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু হুজুরের হাতের থেকেও বেশি শক্তিশালী আপনার হাত। এবং তার জন্য কোনো একটা নির্দিষ্ট সময় নাই যে ওনার মৃত্যু দিনেই ওনার করতে হবে বা ওইখানে গিয়েই করতে হবে। আপনি যেখানে আছেন, যেখানে একটা বাসে যাচ্ছেন, একটা ট্রাকে যাচ্ছেন, একটা কাজের ভিড়ে আছেন, যখনই আপনার বাবার কথা আপনার মনে পড়লো, মায়ের কথা, আপনি তার জন্য মন খুলে দোয়া করেন আল্লাহর কাছে, এটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর 2-3 মিনিট সময় নিয়ে আমি শেষ করবো, যদিও আজান হয়তো বা দিয়ে দিচ্ছে, ওয়াক্ত থাকবে আর কি। সো আমরা যদি আজকের পুরো কথাটা একটু কনক্লুশন করার চেষ্টা করি, আমি বলতে চাইছি যে রিলেশনশিপের ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস দরকার, যাতে আমরা প্রয়োজনীয় সেপারেশনটা বিল্ড করতে পারি এবং আমরা বুঝতে পারি যে আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা কেমন খেলছি, প্রত্যেকটা গেম, প্রত্যেকটা ক্যারেক্টার আমরা কেমন খেলছি। এটা আপনারা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কোনো দিকে ঝুঁকে পড়ছেন কিনা। একজন মানুষ হিসেবে কারো প্রতি ঝুঁকে পড়বেন না, এটা রিস্টার্ট ইয়োরসেলফের আমরা অন্য জায়গায় আমরা ডিসকাস করি যে কারো প্রতি বেশি ঝুঁকে পড়লে এটা আপনার জীবনে কাল হয়ে আসবে। এবং আপনার জীবনে আপনি ইতিমধ্যে অভিজ্ঞতা পেয়েছেন, সামনে আরও পাবেন। যখনই আপনি কারো প্রতি বেশি নির্ভরশীল হবেন, সে আপনাকে কষ্ট দিবে, ইচ্ছা করে দিবে তা না, পরিস্থিতিটাই এরকম তৈরি হবে। সো ঝুঁকবেন না। আরেকটা হচ্ছে যে সবসময় একটা বাউন্ডারি সেট করবেন, যেন কেউ আপনার মধ্যে অযাচিতভাবে ঢুকতে না পারে, যেই হোক তাকে আপনি ঢুকতে দেবেন না। আপনার জীবনে অনেক লোক আপনাকে কষ্ট দিয়েছে, এটা জানা কথা, সবার জীবনে দিয়েছে, ক্ষমা করেন। এবং আমি একটা উদাহরণ ইদানিং খুবই দিই, যে একটা সাপ আপনাকে কাটলো, দংশন করলো, আপনি কি করবেন? আপনি দ্রুত পায়ের মধ্যে দড়ি বাঁধবেন, তারপর ডাক্তারের কাছে দৌড়ে বলবেন ইনজেকশন দেন, তাই তো? কিন্তু আপনি যদি বলেন সাপটা আমাকে কেন কামড়ালো, আমি সেই ব্যাখ্যাটা চাই, তখন আপনি কি করবেন? আপনি ঝোপঝাড়ের মধ্যে খুঁজতে থাকবেন সাপটা কই, তারপর সাপটা পাইলে আপনি সাপের গতিরোধ করবেন, না আমাকে এই একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও যে কেন কামড়াইছো। আপনি কি এই প্রশ্নের উত্তর পাবেন? খুঁজতে খুঁজতে আপনি মরে যাবেন। কিন্তু আমি অনেক মানুষকে দেখি লাইফ কোচিং করতে গিয়ে, সে জীবনের পরিক্রমায় অনেক দূর চলে গেছে, কিন্তু ভিতরে দুঃখ নিয়েই চলছে, সাপ কেন আমাকে কামড়ালো, উনি কেন আমাকে এই কথা বললেন, উনি কিভাবে আমাকে কষ্ট দিলেন। তা আমি বললাম আপনি কী চান? বলে আমি প্রশ্নের উত্তর চাই। বাবা এই প্রশ্নের উত্তর দরকার নেই, আপনার ভ্যাকসিন দরকার, তাড়াতাড়ি ভ্যাকসিন দেন, সাপ সাপের রাস্তায় চলে যাবে, আপনি আপনার রাস্তায় চলে যাবেন। বরঞ্চ দুটা লোককে আপনি গিয়ে বলতে পারবেন যে ভাই সাপ দেখলে দূরে থাকেন, যেমন আজকে আমি অনেক কথাই বলছি আপনাদেরকে যে কী থেকে দূরে থাকতে হবে, তারপরে মন চাইলে সাপের কামড় খান, কিন্তু আপনি যে সাপ মারতে যান না, এটা আপনার কাজ না।
সো এটা আরেকটা জিনিস হচ্ছে, ক্ষমা করার একটা অনেক বড় শক্তি হচ্ছে কি, যে আপনার কাঁধ থেকে একটা বোঝা নেমে যাবে। এটা আমি বুঝি না আপনারা বোঝেন কি না। আমি যখন প্রথম এগুলো শুনেছিলাম তখন আমি এগুলো বুঝতাম না। আমি বুঝতাম না আরে ক্ষমা করলে আমার কাঁধ থেকে কীভাবে বোঝা নেমে যাবে। আসলে যতক্ষণ আপনি একটা মানুষকে ক্ষমা করেননি তার কৃতকর্মের জন্য, আসলে তার লোডটা আপনি আপনার কাঁধে নিয়ে ঘুরতেছেন। কিন্তু আপনার জীবনে আপনার সুযোগ আছে, আপনি তাকে ফেলে অনেক দূর সরে যাবেন। ধরেন আপনি একটা বাসে উঠছেন কোনো কারণে, এবং বাসের মধ্যে ট্রাভেলের মধ্যে তার সাথে একটু বনিবেন, আপনি কি তার বাড়ি পর্যন্ত চলে যাবেন নাকি? আরে বাস স্ট্যান্ড আসলে নেমে আপনি আপনার বাসায় চলে যাবেন, আপনি কেন ওকে টানতেছেন? সো যদি আপনি ক্ষমা করতে পারেন, সম্পর্কটা আপনার জন্য অনেক ভালো হবে। সাপের গল্প বললাম। আর বুদ্ধের কথা তো জানেন, বুদ্ধের গল্পটা আমি সবসময় বলি যে একদিন গৌতম বুদ্ধ যাচ্ছিল রাস্তা দিয়ে, তো এক দুষ্ট লোক দেখছে, সে ভাবছে এই তো আইসা পড়ছে শহরে গ্রামে, এত সবাইকে ঠিক করে দিবে, তাহলে তোমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। দুষ্টরা এভাবে চিন্তা করে। তো সে গৌতম বুদ্ধকে যা খুবই বকাঝকা করছে, এত খারাপ কথা বলছে যেন এই রাস্তায় আর দ্বিতীয়বার না আসে। তারপরে সে এসে তার দোকানে বসে পড়ছে, গৌতম বুদ্ধ চলে গেছে। সন্ধ্যার সময় দেখে গৌতম বুদ্ধ আবার ওই রাস্তা দিয়ে ফেরত আসতেছে। তা ভাবছে এই লোক তো কাজ হয়নি কথায়। তো গিয়ে আরও কিছুক্ষণ গালবন্ধ করে বলছে, আরে ভাই আপনার মিনিমাম চক্ষু লজ্জা নাই? এই যে সকালে আপনাকে এত খারাপ কথা বলে, আপনার গায়ে লাগে না? তো গৌতম বুদ্ধ বলছে, ধরো তোমাকে কেউ একটা উপহার দিল, কিন্তু উপহারটা তুমি নিলা না, তাহলে উপহারটা কার থাকলো? তো লোক বলছে আমারই তো থাকলো। তো যে সকালে তুমি যা দিচ্ছ আমি তো কিছু নিই বাবা, তো এগুলো তো তোমার কাছেই রয়ে গেছে। তো অনেক সময় আমাদের পরিবারের টক্সিক রিলেশনশিপের অনেক মানুষ এই যে দরজায় এসে স্যান্ডেল দেখে বুঝে ফেলবেন এসে গেছে, আপনি বুদ্ধ হয়ে যান, এরপর যা যাবতীয় বলবে, এই দেরি করে আসো কেন, আঙ্কেল আর বললেন না ইদানিং খুবই ভুল হয়ে যাচ্ছে, দেরি করে আসতেছি, এত তাড়াতাড়ি আসো কেন, হ্যাঁ আমাকে একটু সিরিয়াস হইতে হবে কাজ করবে, হ্যাঁ তুমি নাকি ইদানিং খোঁজ খবর নিচ্ছ না বাচ্চাদের, হ্যাঁ হ্যাঁ আমাকে তো সিরিয়াস হইতে হবে, বাচ্চাদের উপর এত কেন অত্যাচার করছো, ও ভুল হয়ে গেছে, আমি আর বাচ্চাদের সাথে করবো। ওকে একটু বুদ্ধির মতো হয়ে যান, ও বেচারা আসছে, উনিও মুরব্বী, ওরা একটু চাটা খাওয়ান, যেটা আবার ডায়াবেটিস রোগ হলে চিনি খাওয়ান না, যেটা করলে ওনার উপকার হবে ওইটা করেন, তারপরে সহি সালামত ওনাকে বিদায় আইসেন, আবার আইসেন, কারণ আমাকে তো আবার বুদ্ধ হইতে হবে, ঠিক আছে? তো বুদ্ধ হন, বুদ্ধ হলে ভালো হবে। আর কিছু রিলেশনশিপকে আমি সবসময় বলি রিলেশনশিপ হ্যাজার্ড, ঠিক আছে? রিলেশনশিপ হ্যাজার্ড অর্থাৎ যেমন একটা গাড়িতে উঠলে আপনার কিছু হ্যাজার্ড থাকে না, গাড়িতে উঠলে আপনি ধরে নেন অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? গাড়িতে উঠলে, আচ্ছা আমাদের হুজুর আছে, 10 মিনিট তো ওয়াক্ত থাকবে ভাই, আমরা জাস্ট 10 মিনিট করে শেষ করবো, কথাটা জাস্ট শেষ করে নিই। সো সরি কি বলে, হ্যাঁ অজু তো আছে, আমরা যাবো আর দাঁড়ায় যাবো। কইছিলাম, আমি বলতেছিলাম রিলেশনশিপ গাড়িতে উঠলে যেমন একটা হ্যাজার্ড হয়, আর আপনি যেহেতু রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারছেন না, এটা তো আল্লাহর নির্দেশ, কাজে আপনাকে কিছু রিলেশনশিপ হ্যাজার্ড নিয়েই চলতে হবে। আমি এই হ্যাজার্ড নিয়েই চলি, আমি রেকর্ডেই বলে দিচ্ছি, আমার খুব ক্লোজ আত্মীয় স্বজন বেশ কয়েক লাখ টাকা আমার খেয়ে ফেলছে, আমি মনে কোনো দুঃখ রাখি নাই, কারণ আমার যদি আত্মীয় স্বজনের মধ্যে আমার যদি কোনো চাচা চোর হয়, ধরে নেন, উনি শুনলে হয়তো দুঃখ পাবে, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, কিন্তু আপনার রক্তের সম্পর্কে কোনো মানুষ যদি চোর হয়, আপনি তো চোর বংশের লোক, এটা আমি কিভাবে অস্বীকার করব? এখন আমি তো এটা ভাবতে পারি না যে আমার আত্মীয় চোর খালি মানুষের বাড়ি চুরি করবে, আমার বাড়ি চুরি হবে না? হবে। এটা রিলেশনশিপ হ্যাজার্ড, কিছু করার নাই। আপনি তো এমন না যে আপনি পৃথিবীর সমস্ত লোককে বদলায় দিয়ে আসবেন, এটা কারো পক্ষে সম্ভব না। আমার শুধু নিজেকে সংযত করা সম্ভব। তাহলে আমি টাকা ধার দিয়ে ধরা খাইছি, এখন আর দিব না, শিখলাম, কিন্তু ওনার সাথে আমি সম্পর্কচ্যুত করবো না, কোনো দিন করবো না। ইভেন উনি আমাকে দেখলে খুব অস্বস্তিতে থাকে, পালিয়ে পালিয়ে বেড়ায়, কিন্তু আমি মনে প্রাণে চাই না, আমি চাই ওনার সাথে কথা বলতে, এবং আমি ওনাকে এর জন্য কোনো দিন খারাপ কিছু বলবো না, নেভার। কারণ এটা ওনার সমস্যা, ওনার কাজ দংশন করা, উনি দংশন করছে, আমি আর দিব না। কিন্তু আমি তো তার রক্তের সম্পর্ক আমি তার সাথে ছিন্ন করবো না, তার আমি এখনও মঙ্গল চাই, তার জন্য ভালো হয়, তার সন্তানের জন্য ভালো হয়, কারণ আমি যদি তার ভালো না চাই তাহলে আমার ঘরে কিভাবে ভালো জিনিস জন্মাবে? আমি কি বুঝাতে পেরেছি? কাজে আপনাদেরকে অনেক লোক ঠকাবে, এবং আপনাদেরই অনেক মন ছোট আত্মীয় স্বজন আছে যারা এগুলো আপনাকে বারবার মনে করিয়ে দিবে, হ্যাঁ আবার দিছো, কিন্তু আরে ভাই একটা লোক টাকা মেরে খেয়ে ফেলছে, এখন ওর জীবনে আবার সমস্যা হয়েছে, তো কোথায় যাবে বলেন? একজন লোক আপনার 3 লক্ষ টাকা খেয়ে ফেলছে, এরপর আপনি জানলেন যে সেই লোক বাড়িতে থাকতে পারে না, পালাই গেছে, এবং সেই লোকের ওয়াইফ তার বিভিন্ন কাগজ কলমে গ্যারান্টি করছে ব্যাংকের, 4টা ব্যাংক মিলে 12 লাখ টাকা হয়ে গেছে। এখন এই ব্যাংক বলছে আপনার ওয়াইফকে নিয়ে গেছে আদালতে, আদালত তাকে একদিন ডেট দিছে যে আপনি অমুক তারিখের মধ্যে আপনার হাজব্যান্ডের সব শোধ করবেন, কারণ উনি গ্যারান্টর, আপনারা জানেন ব্যাংকার গ্যারান্টর এখন অনেক কঠিন জিনিস, না করলে আপনাকে জেলে নিয়ে যাওয়া হবে। আচ্ছা আপনি এটা শুনে বাসায় আরামসে শুয়ে থাকতে পারবেন? বিকজ ওই লোকটা আগে আপনার 3 লাখ টাকা খেয়ে ফেলছে, পারবেন? তো এখন আপনি 12 লাখ টাকার বন্দোবস্ত করতেছেন, সমস্যা তো পরিবারের সমস্যা না। এখন আপনার পরিবারের অনেক লোক বলবে তোমার আক্কেল হয় না, এই লোক তোমার ক্ষতি, এখন কি করা যাবে?
একজন লোক যদি আপনার ক্ষতি করে, সে যদি আপনার রক্তের সম্পর্কে মানুষ হয়, তারপরও যদি আপনি বুঝেন তার জন্য আপনার কিছু করার আছে, আপনি করবেন না? আপনি করলেন না। ওই লোকের ওয়াইফ জেলে গেল, ওই লোক একদিন মরে গেল, তো আজকের পরে তো একটা হিস্ট্রি থেকে যাবে, থাকবে না একটা ইতিহাস, যেমন বাংলাদেশের ইতিহাস। তো এই ইতিহাসে আপনার সন্তান যেদিন পড়বে যে আমার পরিবারের একজন বৃহত্তর পরিবারের একজন দাদা ছিল, তাকে জেলে যাইতে হয়েছিল, কিন্তু আমার আব্বা টাকা দেয়নি তাকে, আমরা আমাদের টাকা সেভ করে রাখছিলাম, এটা একটা ভালো ইতিহাস হবে পরিবারের জন্য? বলেন, আমরা এই লিগেসি ক্রিয়েট করতে চাই? আমরা চাই না। এই জন্য এটা মনে রাখবেন, আপনি যদি ব্যতিক্রম হতে চান, আপনার কাজ ব্যতিক্রম হতে হবে, কথা ব্যতিক্রম হয়ে লাভ নাই। এবং কিছু কিছু লোকের সাথে আরও কথা মিলবে না, মেলার দরকার নাই। যাদের সাথে কথা মিলবে তারা সাধারণ। আমাদের সমাজ ব্যবস্থায় সাধারণ লোক ক্লিকবাজি করবে, এটা স্বাভাবিক। আপনি ক্লিকের মধ্যে পড়লে আপনি ওনার লেভেলে, আপনি যদি ক্লিক থেকে উপরে থাকতে পারেন আপনি ডিফারেন্ট। সো পরিবারের লোক যে যাই বলুক, এই ট্র্যাপের মধ্যে পড়বেন না। আমি শেষ দুইটা কথা বলে শেষ করে দিব। আমার জীবনের দুইটা অভিজ্ঞতা বলবো। একটা হচ্ছে, একটা ট্রেনিং প্রোগ্রামে গিয়েছি, তো 7 হ্যাবিটসের উপর ট্রেনিং করাচ্ছিলাম। ট্রেনিংয়ের শেষে একটা ছেলে, শেষে না মাঝখানে একটা ছেলে এসে আমাকে বলল যে তার বড় ভাই এবং তারা দুজনই মা সহ থাকতো এক জায়গায়, তাদের বাবা আগে মারা গেছেন। তো বড় ভাইটা কোনো একটা বিয়ে করতে চায়, তার মা এটা নিয়ে রেগে যায়। আমি লং স্টোরি খুব শর্ট বলছি। তো ওই দিন রাতে ওর মায়ের সাথে ওর ঝগড়া হয় বড় ভাই, তারপর বড় ভাই বাসা থেকে বের হয়ে যায়। তারপর বড় ভাই বিয়ে করে, তারপর বড় ভাই আলাদা থাকে। এবং আমি জিজ্ঞেস করলাম ডিটেল শোনার পর কতদিন, তো সে বললো এটার প্রায় 4.5-5 বছর, বা না আরও বেশি, 8-9 বছর হয়ে গেছে। এখন তারও বাচ্চা কাচ্চা আছে, এই ভাইটাও বিয়ে করছে, তারও বাচ্চা কাচ্চা আছে, এবং তার মায়ের ভিতরে এটা খুব কষ্ট যে ছেলেটা দূরে থাকে, কিন্তু ওই ছেলে তার সাথে দেখা করতে আসে না ইত্যাদি ইত্যাদি। তো সেই ডিসকাশন সেশনের পরের দিকে এরকম রিলেশনশিপের ব্যাপার ছিল। 7 হ্যাবিটসে থাকে, আপনারা দেখেন হ্যাবিট 6 এবং হ্যাবিট 4 অ্যাবাউট রিলেশনশিপ, উইন উইন। তো আমি আলোচনা সম্পর্কে বলছি যে একটা মানুষের যদি পরিবারের ভিতর যদি মানুষ সম্পর্ক না রাখতে পারে, তাহলে অফিসে সম্পর্ক রেখে লাভ কী? পরে ওনাটা স্ট্রাইক করতে থাকে। সে আবার ব্রেকের পরে এসে আমাকে শেষে জিজ্ঞেস করছে আমার কী করা উচিত। আমি বলছি অফকোর্স ইউ শুড গো টু ইউর ব্রাদার, ভাইয়ের কাছে যাবে, বড় ভাইয়ের কাছে ছোটো ভাই যাবে, এতে কী সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমি এটা বলছি, তুমি যখন তোমার ভাইয়ের কাছে যাবে, আপনি যখন আপনার ভাই কিন্তু সন্দেহ করবে, কারণ সে কিন্তু ট্রেনিং করে নাই, সে তো এত জানে না। সে ভাববে নিশ্চয়ই ওর একটা কিছু চাহিদা একটা, তো ভাই আপনাকে প্রথম দিন সন্দেহ করবে, ভাই ফোন ধরবে না, ফোন ধরে ভাবতে থাকবে টাকা চাবে। আপনাকে কয়েকদিন ধৈর্য ধরতে হবে এবং একসময় এটা রিবিল্ড হবে, কারণ একটা ভাঙা জিনিস জোড়া লাগবে। তো আমার বলছে আমার কাজ কি? বলে তোমার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে এখন এখান থেকে বের হয়ে ভাইকে ফোন করতে হবে যে ভাইয়া এরকম আমি তোমার সাথে দেখা করতে চাই। আর আপনার ভাই যখন আপনাকে টাইম দেবে, আপনি ওই সময় আপনার ভাইয়ের বাসায় চলে যাবেন, তারপর ছেলে মেয়ে নিয়ে যাবেন, তারপর ওনাকে আপনার বাসায় ডাকবেন। এই এক প্রসেসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এখন কাজ হচ্ছে ফোন করা। আমি চাইবো মানুষগুলো বেঁচে থাকতে থাকতে আপনারা মানুষগুলোকে সম্মান করেন, যাতে মরে যাওয়ার পর আপনি মন খুলে দোয়া করতে পারেন, যেন মনে না হয় যে এটা বেঁচে থাকা অবস্থায় আমাদের বলার দরকার ছিল। আমি এখানে শেষ করতেছি, এবং অন্যান্য সব দিনের মতোই আমি প্রচুর দোয়া চাই। আজকে আমার এই কথার মধ্যে থেকে আপনারা বুঝেছেন যে আমার আব্বার প্রতি আমার কৃতজ্ঞতা প্রচুর। কখনো কখনো মনে হয় আমার মায়ের থেকে বেশি, এরকম মনে হয়। দিন শেষে আমারই তো বাবা, এবং আমার মাকে যে জিজ্ঞেস করে আমার আব্বাকে একটু বেশি দিতেছি, আমার মা মনে হয় না বলবে দিও না। সো আমি এই কম্পারিজন করি না কখনো, কিন্তু আমি না অনেক দুর্বল বোধ করি আমার আব্বার অনুপস্থিতি। তো আপনারা দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার পরিবারের আমার জন্য দোয়া করবেন, যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি এবং আমাদের যে নিয়ম সেটা যেন ঠিক থাকে এবং ভালো কাজ করি। আমার আব্বা মারা গেছেন, উনি যেন বেহেশতবাসী হন, এবং আমাদের সবারই মা বাবা অনেকেই মারা গেছেন, তাদের জন্য আমরা সবসময় দোয়া করব, এবং আপনারা যেন সবাই ভালো থাকেন। আজকে আমরা শেষ করতেছি।